দেখো, আমরা দেখতে দেখতে আমাদের বায়ো এক্সট্রা যে সিরিজের ক্লাস অলমোস্ট শেষের দিকেই চলে আসছি, তাই না? আমরা কিন্তু অলরেডি ক্লাস 8টা নিয়ে ফেলছি। আজ কিন্তু আমাদের 9 নম্বর ক্লাস। আমরা কিন্তু অলরেডি জুলজির 5টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি। আমরা কিন্তু গতদিন আমাদের বোটানির যে ফার্স্ট চ্যাপ্টার সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি। তার মানে আমাদের কিন্তু বাকি থাকতেছে 4টা চ্যাপ্টার। হয়তো আজকে আমরা চেষ্টা করব যে শৈবাল ছত্রাক পুরোটা বা আংশিক যতটুকু কভার করা যায় ততটুকু কমপ্লিট করার। যদিও আমাদের শৈবাল ছত্রাকের জন্য আসলে ক্লাস অ্যালোকেট করা আসলে 2টা। আমরা চেষ্টা করব 2 ভাগেই পড়ানোর। তারপর যদি মনে হয় যে না ভাইয়া আসলে এক ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা হয়তো চেষ্টা করবো এক ক্লাসেই শেষ করার। আর যদি মনে হয় যে না একটু বেশি হয়ে যাচ্ছেন, তাহলে আমরা চেষ্টা করবো এটা নেক্সট দিন এই চ্যাপ্টারটা কমপ্লিট করার। ওকে, সো আর আমরা খুব একটা অপেক্ষা না করি, চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকের চ্যাপ্টার দেখো শৈবাল ও ছত্রাক। তাহলে দেখো এই যে আমাদের এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন বলতেছি, দেখবে এই চ্যাপ্টারটা আসলে এত এত থিওরি মার্কা জিনিস, দেখবে যে কোনটা ছেড়ে কোনটা পড়বা সেটা নিয়ে আসলে তোমরা কনফিউজড হয়ে যাও যে এটা পড়বো নাকি এটা বাদ দিব নাকি এটা পড়তে হবে, কোনটা স্কিপ করবো, কোন উদাহরণটা পড়বো, আর উদাহরণগুলোও বা মনে রাখবো কীভাবে, এটা কিন্তু আমাদের জন্য মনে রাখাটা অনেক টাফ হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করবো পুরোটাকে যত ইজিলি কমপ্লিট করা যায় এবং যতটুকু ইনশিওর করা যায় তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকু যেন আমরা পড়ি। দেখো আমাদের শৈবাল ছত্রাকের যে পার্ট যেটা, তোমাদের কয়েকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে যে আমাদের চ্যাপ্টারগুলো না এমনভাবে সাজানো যে আস্তে আস্তে কিন্তু অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে। হ্যাঁ, দেখবে কি আমাদের চ্যাপ্টার 1 যেটা কোষ ছিল একবারে ক্ষুদ্র পার্ট, তারপরে কিন্তু আমরা কোষ বিভাজন পড়লাম, তারপর কোষ রসায়ন, কোষের মলিকুলার স্ট্রাকচার পড়লাম, তারপর কিন্তু অণুজীব রিলেটেড কথাবার্তা, তারপর কিন্তু আমরা শৈবাল ছত্রাকে দিয়ে গেছি। তার মানে আমাদের যে পুরা চ্যাপ্টারটা যে সাজানো, এটা কিন্তু আসলে একটা হায়ারার্কি মেনটেন করে সাজানো। হায়ারার্কিটা অ্যাকচুয়ালি কোনটা? হায়ারার্কিটা বলতে অ্যাকচুয়ালি মিন করতে যাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু ক্রমাগত অনুন্নত থেকে উন্নতির দিকে যাচ্ছে এবং যেই বৈশিষ্ট্যগুলো একবার যুক্ত হচ্ছে সেগুলো কিন্তু পরেরটাতেও কিন্তু থেকে যাচ্ছে। সেজন্য দেখবা শৈবালে তুমি যে বৈশিষ্ট্যগুলো মানে পাচ্ছ, ছত্রাকেও অলমোস্ট কিছু বৈশিষ্ট্য পাবা এবং কিছু অ্যাড হবে। তারপর ব্রায়োফাইটাতে গিয়ে কিন্তু শৈবাল থেকে একটু উন্নত পাবা। তারপর মানে তোমার হলো টেরিডোফাইটাতে গিয়ে হয়তো তুমি আরেকটু বেশি উন্নত পাবা। তারপর তোমার নগ্নবীজি আবৃতবীজির দিকে বেশি, সেটা আরও বেশি মানে উন্নত দিকে যাবে। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, আমাদের কিন্তু এই যে এই চ্যাপ্টারটা যেটা আলোচনা করতেছে সেগুলোতে কিন্তু আমাদের মানে একটু আদিকোষী টাইপের ব্যাপার স্যাপার কিন্তু এখানে নাই। সবগুলো কিন্তু প্রকৃতকোষী টাইপের ব্যাপার স্যাপার, তাই না? তার মানে ইউক্যারিওটিক ব্যাপার স্যাপার। তার মানে এই যে কোষগুলো যেগুলো হবে সেগুলো হবে দেখবা বহুকোষী টাইপের হবে। মানে যে উদ্ভিদগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো বহুকোষী টাইপের হবে। হয়তো অনেকে থাকবে থ্যালয়েড, অনেকে থাকবে মূল কাণ্ডপাতায় ভাগ করা যায়, যদিও আমাদের শৈবাল ছত্রাকের সেটা কিন্তু থ্যালয়েডের আন্ডারেই পড়ে। তারপর দেখবো যে অনেকের ক্লোরোপ্লাস্ট আছে, অনেকের ক্লোরোপ্লাস্ট নাই, এই রিলেটেড বেশ কিছু ব্যাপার স্যাপার থাকবে যেগুলো আমাদের কিন্তু একটু ডিটেলসে আলোচনা করতে হবে। সো আমি যদি একবার শুরু থেকে যদি বলি যে আমাদের শৈবাল ছত্রাক এটা কিন্তু আমাদের থ্যালোফাইটার আন্ডারে পড়ে। কার আন্ডারে পড়ে? থ্যালোফাইটার আন্ডারে পড়ে। থ্যালোফাইটা, এখন তুমি বলতে পারো হ্যাঁ থ্যালোফাইটা মানে কি? থ্যালোফাইটার মধ্যে বলতে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি থ্যালো মানে থ্যালোয়েড, থ্যালো মানে কি থ্যালোয়েড, আর ফাইটা মানে কি উদ্ভিদ, ফাইটা মানে কি উদ্ভিদ। তার মানে অ্যাকচুয়ালি মিন করতে যাচ্ছে থ্যালোফাইটা বলতে যারা দেখতে থ্যালয়েড আকৃতির বা মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তাদেরকে বলা হয় থ্যালয়েড বা থ্যালোফাইটা। এখন শৈবাল ছত্রাক কিন্তু আমাদের থ্যালোফাইটার মধ্যে পড়ে। এখন আমি যদি একটু বলি, এখান থেকে একটা জিনিস খেয়াল করো, শৈবালের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখান থেকে সুন্দর করে এই পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো সেখানে কিন্তু মেইনলি তোমার শৈবালের বৈশিষ্ট্যগুলো আর ছত্রাকের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। শৈবালে ক্লোরোপ্লাস্ট থাকে না, মানে ক্লোরোপ্লাস্ট থাকে এবং এরা সবুজ সালোক সংশ্লেষণী প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, বর্ণহীন খাদ্য প্রস্তুত করতে পারে না। তার মানে আমরা কিন্তু চ্যাপ্টারের শুরুতেই চ্যাপ্টারটা সম্পর্কে একটু হলেও আইডিয়া পেয়ে গেছি যে আমরা কী নিয়ে আলোচনা করতেছি, শৈবাল আর ছত্রাক নিয়ে। শৈবালে কী থাকে কী থাকে না, আনুষঙ্গিক ব্যাপারগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। এখন তুমি যদি একটু নিচের দিকে আসো তাহলে দেখবে কি শৈবাল রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে এখানে অনেক কথাবার্তা বলছে। হ্যাঁ, এখানে অনেক কথাবার্তা বলছে, তোমরা একটু রিডিং পড়বা। তবে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এই পার্টটা। ওকে, তার আগে আমরা একটু দেখি যে এতে কিন্তু কত থাকে এককোষী এবং কিছু থাকে বহুকোষী। তার মানে আমরা কিন্তু অলরেডি এককোষী জিনিসপাতি কিন্তু আগেই শেষ করে আসছি। তারপর কিন্তু কিছু শৈবাল থাকে যারা এককোষী হইতে পারে, তবে বেশিরভাগ শৈবাল কিন্তু আমাদের বহুকোষী টাইপের হয়। এবং দেখো এদের মধ্যে কিছু থাকে স্থলজ, কিছু থাকে অর্ধবায়বীয়, এগুলো তোমরা একটু রিডিং দিও। তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা এখানে হলো সম্পূর্ণ ভাসমান শৈবালকে আমরা কী বলি? ফাইটোপ্লাঙ্কটন বলি। ফাইটোপ্লাঙ্কটন এটা কিন্তু একটা আমাদের উৎপাদক, বুঝছো? তোমরা যখন চ্যাপ্টার 12 পড়বা উৎপাদক কোনটা খাদক কোনটা এই টাইপের কথাবার্তা যখন পড়বা তখন আরও ডিটেলসে জানতে পারবা। মনে রাখো আমাদের যে চ্যাপ্টারটার শুরুতেই ফাইটোপ্লাঙ্কটন যেটা পাইছি এটা কিন্তু একটা শৈবাল। হ্যাঁ, এটা কিন্তু একটা শৈবাল এবং এটা কিন্তু একটা উৎপাদক। এটা কি উৎপাদক? তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে।
এবং দেখো যে জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ অবস্থায় থাকে যেগুলো সেগুলোকে বলা হয় বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল, তার মানে মাটিতে আবদ্ধ থাকে, পানির নিচে থাকবে, সেটা হলো বেন্থিক শৈবাল। পাথরের গায়ে জন্মালে সেটা বলবা লিথোফাইট, এবং যদি তোমার একটার উপরে জন্মায় তাহলে বলবা এপিফাইট, এবং যদি টিস্যুর অভ্যন্তরে জন্মায় সেটাকে বলবা এন্ডোফাইট। তার মানে তুমি যদি এই কটা জিনিস মনে রাখতে পারো, কোনটা এপিফাইট কোনটা এন্ডোফাইট, তাহলে কিন্তু তোমার জন্য অলমোস্ট বেশিরভাগ পড়া কিন্তু শেষ। তারপর দেখো এখানে কিন্তু আমাদের কয়েকটা ব্যাপার বলছে। দেখো শৈবালবিদ্যাকে কিন্তু আমরা অ্যালগোলজি বলি, কি বলি? অ্যালগোলজি বলি। এবং অত্যন্ত সরল প্রকৃতি, এখান থেকে কিন্তু পুরো বৈশিষ্ট্যগুলো কিন্তু শৈবালের বৈশিষ্ট্য। সালো সংশ্লেষণ করতে পারে, অভাস্কুলার। কেন অভাস্কুলার? কারণ এতে কিন্তু ভাস্কুলার বান্ডেল নাই। এতে কিন্তু ভাস্কুলার বান্ডেল নাই। তাহলে ভাস্কুলার বান্ডেল শুরু হয়েছে কোথায়? তাহলে একটু লিখে রাখো, ভাস্কুলার বান্ডেল শুরু হয়েছে টেরিডোফাইটা থেকে। কোত্থেকে? টেরিডোফাইটা থেকে। হ্যাঁ, টেরিডোফাইটা থেকে। তার মানে যদি টেরিডোফাইটা থেকে শুরু হয়ে থাকে তাহলে আমি শৈবালে কি পাবো? শৈবাল পাবো না। তার মানে কি এখানে তোমার ভাস্কুলার বান্ডেল কি পাবা, বা তোমার জাইলেম ফ্লোয়েম কি পাবা? এখানে কিন্তু জাইলেম ফ্লোয়েম পাবা না। এবং সমাঙ্গদেহী বলতে অ্যাকচুয়ালি আমি করতে যাচ্ছি যার মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় সমাঙ্গদেহী বা থ্যালয়েড। এখন বলতে পারো ভাইয়া থ্যালয়েড আসলে শেষ হয়েছে কোথায়? থ্যালয়েডটা শেষ হয়েছেও তোমার হলো এইরকম, মানে ব্রায়োফাইটাতে গিয়ে, বা মূল কাণ্ড পাতায় ভাগ হওয়া শুরু হয়েছে। মূল কাণ্ড পাতা দেখে নাও তোমরা একটু, মূল কাণ্ড পাতায় ভাগ করা যাচ্ছে কোথা থেকে? তাহলে বলবা সেম টেরিডোফাইটা থেকে সেম তোমার মূল কাণ্ড পাতায় ভাগ করা যাচ্ছে। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি মূল কাণ্ড পাতা থেকে ভাগ করা যায়, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কোথা থেকে বলো তো? টেরিডোফাইটা থেকে। এবং তোমার যদি বলি ভাস্কুলার বান্ডেল পাওয়া যাচ্ছে কোথা থেকে সর্বপ্রথম, তাহলে বলবো তোমার টেরিডোফাইটা থেকে। তাহলে এই জিনিসগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। এখন আমি যদি বলি যে জননাঙ্গ কেমন বলো তো? জননাঙ্গটা এককোষী, এবং নিষেকের পরে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না। তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় ভ্রূণ তৈরি হয়? ভ্রূণ তৈরি হয় না। কেন হয় না? যেহেতু শৈবালটা একটু অনুন্নত টাইপের। দেখো আমাদের কিন্তু মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে দেখো কি স্ত্রী দেহেই কিন্তু তোমার ভ্রূণটা তৈরি হয়, জায়গা থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্ত্রী দেহেই তৈরি হচ্ছে। কিন্তু শৈবালের ক্ষেত্রে এবং ছত্রাকের ক্ষেত্রে দুটার ক্ষেত্রেই কিন্তু ভ্রূণটা স্ত্রী দেহে তৈরি হয় না। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখবা। এখান থেকে আমরা যদি একটু দেখি যে পরের পেজে যদি চলে আসো, পরের পেজে এগুলো দেখবা শৈবালের বৈশিষ্ট্যগুলো সবগুলো একসাথে বলা আছে। শালক সংশ্লেষণ করতে পারে, কেন বলো তো? কারণ এদের ক্লোরোফিল আছে। তারপরে যেহেতু ক্লোরোফিল আছে তাহলে এরা হবে সবুজ, নিজে খাবার নিজে তৈরি করতে পারবে এবং এরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে। তাহলে দেখো এই কথাটা বলছে যেহেতু এরা অপুষ্পক উদ্ভিদ এবং আলো ছাড়া জন্মাতে পারে না। কেন আলো ছাড়া জন্মাতে পারে না? আলো ছাড়া জন্মাতে পারে না কারণ এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে এবং নিজের খাবার নিজেকে তৈরি করতে হয়। যদি আলোক শক্তি না থাকে তাহলে এরা নিজের খাবার নিজে থেকে কোনোভাবেই তৈরি করতে পারবে না। তাহলে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো এরা কিন্তু সুকেন্দ্রিক। কেন সুকেন্দ্রিক বলতো? কারণ আমাদের কিন্তু অলরেডি আদিকেন্দ্রিক জিনিসপাতি সেটা কিন্তু আগেই শেষ করে আসি। আদিকেন্দ্রিক কোথায় ছিল? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ছিল। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু আদিকেন্দ্রিক অনেক আগেই শেষ করে আসি। যা থাকবে এখন সেটা কিন্তু সুকেন্দ্রিক হবে বা ইউক্যারিওটিক হবে। এবং দেখো এরা কিন্তু এককোষী বা বহুকোষী। এরা কেমন? এককোষী বা বহুকোষী। শৈবালে কখনো সত্যিকারের মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় না। তার মানে এটা কিন্তু থ্যালয়েড। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি এটা থ্যালয়েড, বলবো হ্যাঁ থ্যালয়েড। কেন? মূল কাণ্ড পাতা তৈরি হয় না। মূল কাণ্ড পাতা তৈরি হয় কোথা থেকে? তাহলে বলবো টেরিডোফাইটা থেকে। তারপর দেখো এদের থেকে কিন্তু ভাস্কুলার টিস্যু নাই। কেন? কারণ এতে বলবা যে ভাই টেরিডোফাইটা থেকে আমাদের প্রথম ভাস্কুলার বান্ডেল হওয়া শুরু হয়েছে। তেমন কি ব্রায়োফাইটাতে বা তোমার শৈবাল থেকে পাবো? বলো পাবো না। তারপর দেখো এদের জননাঙ্গ কিন্তু এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। বন্ধ্যাকোষের আবরণী থাকে? বলো আবরণী থাকে না। এবং এদের স্পোরাঞ্জিয়া যেটা সেটা কিন্তু সর্বদাই এককোষী। এদের স্পোরাঞ্জিয়াটা কেমন? বলো সর্বদাই এককোষী। যদিও এরা নিজেরও বহুকোষী, তবে এদের স্পোরাঞ্জিয়াটা কেমন? এককোষী। কেন? কারণ এটা একটু অনুন্নত বৈশিষ্ট্য। ওকে, এখন আমি যদি বলি যে ভাই স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় ভ্রূণ তৈরি হয়? বলো ভ্রূণ তৈরি হয় না। ভ্রূণ তৈরি হয় না। এবং দেখো কোষপ্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত, তাই না? কোষপ্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত। সাধারণত আমরা জানি উদ্ভিদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু কোষপ্রাচীর যেটা সেটা কিন্তু সেলুলোজ নির্মিত হয়। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। এবং দেখো আমি যদি বলি শৈবালের যৌনজননটা কেমন টাইপের? দেখো আইসোগ্যামাস টাইপের, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস যে কোনো টাইপের হতে পারে। হ্যাঁ, শৈবালের যৌনজনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস তিন টাইপেরই হতে পারে। এবং কোথায় কোনটা পাওয়া যায়, আইসোগ্যামাস কোথায়, অ্যানাইসোগ্যামাস কোথায়, উগ্যামাস কোথায়, সেটার উদাহরণগুলো কিন্তু আমরা একটু পরেই ডিটেলসে দেখবো। ওকে, তাহলে জিনিসগুলো কিন্তু তোমাদের আইডিয়া রাখতে হবে। তাহলে আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি যে ভাইয়া একটু দেখো যে আমাদের শৈবালের সঞ্চিত খাবার কি বলতো? শৈবালের সঞ্চিত খাবার হলো শর্করা। শৈবালের সঞ্চিত খাবার কি? শৈবালের সঞ্চিত খাবার হলো শর্করা। এই জিনিসটা একটু মনে রাখবা, শৈবালের সঞ্চিত খাবার কি? শর্করা। তবে সায়ানোব্যাকটেরিয়া বলে একটা জিনিস আছে। সায়ানোব্যাকটেরিয়া সঞ্চিত খাবার কি? গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়া সঞ্চিত খাবার কি? তার বলবো তোমার গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়া সঞ্চিত খাবার হলো গ্লাইকোজেন। তো জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তারপর দেখো সাধারণত সুস্পষ্ট যৌনক্রম অনুপস্থিত,
যৌনক্রমের ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করবো, আপাতত আমরা খুব একটা ডিটেলসে যেতে চাচ্ছি না যৌনক্রমের। যখন আমরা ব্রায়োফাইট আর রেডিওফাইটে পড়বো ওই চ্যাপ্টারে কিন্তু আমরা যৌনক্রমের ব্যাপারটা আরও ডিটেলস আলোচনা করবো। তবে এখানে একটা জিনিস দেখো, এটা সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়, এই জিনিসটাকে তোমাদের মনে রাখাটা তোমাদের জন্য বেটার অপশন। তাহলে আমরা যে এতক্ষণ বৈশিষ্ট্যগুলো যে পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমরা কী জানতে পারতেছো বলো তো? আমরা জানতে পারতেছি এরা কিন্তু তোমার হলো ইউক্যারিওটিক। কেমন? ইউক্যারিওটিক। এবং এতে কিন্তু তোমার মূল কাণ্ডবাদে ভাগ করা যায় না, নিজে খাবার নিজে তৈরি করতে পারে। কেন পারে? কারণ ক্লোরোপ্লাস্ট থাকে। তারপর যদি বলি যে ভাই বন্ধাকোষের আবরণী থাকে না, ভ্রূণ কি তৈরি হয়? এদের স্ত্রী জনন থাকা অবস্থায় তৈরি হয় না। তার মানে এই ব্যাপারগুলো তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। এবং তোমরা একটু খেয়াল করো যে দেখো, আমরা কিন্তু এখানে যদি একটু ডিটেলসে আসি, শৈবালের দৈহিক গঠন আমাদের কিন্তু আণুবীক্ষণিক। হ্যাঁ, দৈহিক গঠনের ভিত্তিতে কিন্তু আমাদের অনেকগুলো ভাগে ভাগ করা হয়। আমাদের শৈবাল পার্টটা কিন্তু কম্পারেটিভলি একটু ইজি। কেন ইজি জানো? শৈবাল পার্টটা আমি কিন্তু বারবার বলতেছি, শৈবাল পার্টটা কিন্তু আমাদের একটু কম্পারেটিভলি ইজি, কারণ এখানে আসলে মুখস্থ করার পার্টটা একটু কম, কিন্তু ছত্রাকে কিন্তু আবার বেশি। শৈবালেও অনেকগুলো মুখস্থ করার পার্ট আছে, বাট এই জায়গাটা বুঝতে একটু ইজি হয়। ছত্রাক পার্টটা আবার একটু খুবই ব্যাকআপা টাইপের। আবার যে দেখবা যে তোমাদের যে লাইকেনের পার্টটা থাকবে, লাইকেনটাও ব্যাকআপা টাইপের। আসলে এত ইনফো বা এত নাম মনে রাখাটা আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করবো যতটুকু ইজি করে দেওয়া যায় তোমাদের জন্য, আমরা পুরো চ্যাপ্টারটা দেখার চেষ্টা করবো। ওকে, এখন দেখো আণুবীক্ষণিক। আমি তোমাদের এখানে মনে রাখার উপায়গুলো একটু বলে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখার উপায় বলতে আসলে কোনো নেমোনিক বেসড আমরা যাবো না, আমরা চেষ্টা করবো কোশ্চিনের ভিতরে যাতে অ্যান্সারটাকে ইমবেডেড করে দেওয়া যায়। কেন বলতেছি, তোমরা এই জায়গাটা একটু বারবার খেয়াল রাখবা। দেখো, তুমি যদি এত নেমোনিকের ভিড়ে হারাই যাও, তাহলে দেখবে কি তোমার নেমোনিক মনে রাখতে আরেকটা নেমোনিক লাগতেছে। এটা কিন্তু আসলে কোনোভাবেই তোমার প্রোডাক্টিভিটি বাড়াবে না বা পড়ার এফিসিয়েন্সি বাড়াবে না। তোমার জন্য যেটা দরকার, তুমি কীভাবে কোশ্চিনের ভিতরে এই অ্যান্সারটাকে ঢুকাই দিতে পারতেছো, এইটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো, সাপোজ মনে করো আমি যদি তোমাকে বলি যে কোনটা আণুবীক্ষণিক বা কোন শৈবালটা আণুবীক্ষণিক, তাহলে আমি বুঝতে পারতেছি ভাই আণুবীক্ষণিক তার মানে অ্যাকচুয়ালি অণুবীক্ষণ যন্ত্র যদি দেখতে হয়, তার মানে এটা কিন্তু আদিকোষী টাইপের হওয়ার সম্ভাবনা আছে, বা আদিকোষী তো আসলে শৈবাল আদিকোষী হয় না, তবে এটা কিন্তু প্রো কথাটা থাকতে পারে। তাহলে দেখো, যে ক্লোরোকক্কাস, প্রো মানে কি? আদি। প্রো মানে কি? আদি। তার মানে যেহেতু যারা আদিকোষী টাইপের হয়, তারা কিন্তু একটু ছোটো টাইপের হয়, তাদেরকে দেখতে কিন্তু কী লাগে? অণুবীক্ষণ যন্ত্র লাগে। তার মানে তুমি একটু কোশ্চিনের ভিতরে অ্যান্সারটাকে ঢুকে দিতে পারতেছো। তার কোশ্চিনটা কি? কোনটা থেকে আণুবীক্ষণিক যন্ত্র লাগে, তার মানে তুমি নিজেকে জিজ্ঞাসা করো আণুবীক্ষণিক যন্ত্র লাগে, তাহলে অ্যাকচুয়ালি একটু ছোটো টাইপের হবে। ছোটো টাইপের মানে অনেক আগে জন্মাইছে, তার মানে হলো প্রো কথাটা থাকবে, তার মানে প্রো ক্লোরোকক্কাস। ঠিক আছে, প্রো ক্লোরোকক্কাস। এখন দেখো, তোমাকে আরেকটা ব্যাপার বলি, জাস্ট একটা হিংসা করার চেষ্টা করবো। তোমাদের কিন্তু সব মুখস্থ করার দরকার নাই। তোমার যদি একটু যেহেতু অপশন থাকবে, তুমি চেষ্টা করবা সেই অপশনটা তুমি চিনতে পারতেছো কিনা এটা ইনশিওর করা। তুমি যদি চিনতে পারো, তাহলে কিন্তু অপশন থেকে 4টা অপশনের মধ্যে তুমি ওইটা দেখেই বলতে পারবা যে ভাইয়া আমার কিন্তু আণুবীক্ষণিক, তার মানে প্রো কথাটা থাকবে। প্রো মানে প্রো ক্লোরোকক্কাস, অপশনের কোথায় প্রো ক্লোরোকক্কাস আছে, এই নাম্বারে আছে, এই নাম্বারে অ্যান্সার। এইগুলো হলো পড়ার টেকনিক, বুঝতে পারছো? তারপরও তোমরা অন্তত মানে চেষ্টা করবা নিজের ভিতরে এই টেকনিকগুলো আস্তে আস্তে বিল্ড আপ করার। তারপরে আমি তো আসি তোমাদের সাথে, চেষ্টা করবো যতটুকু তোমাদের ইজি করে দেওয়া যায়। সামনে চলে আসো। এখন দেখো, আমি যেটা বলতেছিলাম যে আমাদের দীর্ঘদেহী ব্যাপারটা কি? দীর্ঘ মানে কি? বড়, তাই না? তো তোমরা কি সিমগুলো দেখছো? আমাদের মোবাইল ফোনে যে সিমগুলো থাকে, মাইক্রো, ম্যাক্রো, ন্যানো। হ্যাঁ, ন্যানো মানে কি? একবারে ছোটো, তাই না? মাইক্রো মানে কি? মানে একটু মাঝামাঝি। আর ম্যাক্রো মানে কি? বড়। তার মানে দেখো, বড় যেহেতু, তার মানে ম্যাক্রো 60 কত মিটার লম্বা? 60 মিটার লম্বা। তার মানে ম্যাক্রো মানে বড়। তাহলে একটু লিখে রাখো, ম্যাক্রো মানে বড়। তাহলে এই যে তুমি ওয়ার্ডগুলো লিখে রাখতেছো, আদি, এই যে আদির বেশি তুমি প্রো লিখে রাখছো, তাহলে এটা কিন্তু তোমার হলো মনে করাই দিবে যে ভাই তো একটা নেমোনিক বলছিল, এইভাবে মনে কিন্তু এটা মনে রাখতে হবে, তাই কিন্তু তোমার মনে চলে আসবে। সেটা আসলে এই চ্যাপ্টারটা না অনেকটা তোমার মানে ঝামেলা মার্কা চ্যাপ্টার। তারপর চেষ্টা করতে হবে তুমি যাতে অন্তত এই চ্যাপ্টারটাকে আয়ত্ত নিয়ে আসতে পারো। তারপর আসো সচল এককোষী ক্ল্যামাইডোমোনাস। আমি এটাকে মনে রাখি, আমরা জানো মাই মন। তার মানে আমার মন। দেখো যে মানুষের মন কিন্তু এক জায়গায় বসে থাকে না। মন কথা পড়তে বসছো, একবার ওই মনে করো সাপোজ হয়তো সেন্ট মার্টিন যে বসে আছে, আরেক জায়গায় দেখবে যে তোমার কক্সবাজার যে বসে আছে, অথবা দেখবে যে তুমি হলো পড়তেছো বই, অথবা হলো মন বসে আছে তোমার ফেসবুকের মাঝে। ব্যাপারটা হয়েছে এরকম যে মাই মন, আমার মন, তার মানে সে কিন্তু একটাই। আমার মন কয়টা বলে? একটা। সে কিন্তু স্থির নাই, সে কিন্তু হলো চলাচল করে বেড়াইতেছে, ঘুরে বেড়াইতেছে। তার মানে কি? সচল। কয় কোষী? এক কোষী। মানে যেহেতু একটা, তার মানে সচল এক কোষী। উদাহরণ কি? মাই মন। হ্যাঁ, মাই মন বা ক্ল্যামাইডোমোনাস। তুমি যদি এটাকে কোশ্চিনের ভিতরেই ঢুকাই দিতে পারো, তোমার জন্য মনে রাখা কোনোভাবেই কিন্তু কঠিন না। দেখছো, মাই মন মানে কি? আমার মন। মানে আমার মন কয়টা? একটা। সে কিন্তু স্থির থাকা, সে কিন্তু ঘুরে বেড়ায়। তাহলে মনে করে এখন আমি পড়তে বসছি, আমার পড়তে ভালো লাগতেছে না, হয়তো আমার হলো মনে হচ্ছে যে একটু ঘুরে আসি। তার মানে তুমি যদি এভাবে কোশ্চেনের ভিতরে ঢুকাই দিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যাবে। কোশ্চেনটা করবে কি? কোশ্চেন করবে কোনটা তোমার মেইনলি সচল ও এককোষী। অপশন থেকে কিন্তু অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবা। যেহেতু সচল, তার মানে অবশ্যই কিন্তু এখানে ফ্লাজেলা থাকবে। দেখো, ফ্লাজেলা আছে। এইভাবে তোমার মনে রাখতে হবে, বুঝছো? তারপর আসো, যেটা বলতেছিলাম, এখান থেকে আমাদের সচল কলোনিয়াল। সচল মানে কি?
চলাফেরা করতে পারে, তার মানে এর অবশ্যই ফ্লাজেলা আছে এবং কলোনিয়াল মানে একসাথে থাকে। দেখো রিনা মানে প্যান্ডোরিনা ইউডোরিনা, তার মানে রিনা বা মেয়েরা দেখবে এরা একসাথে থাকে, হ্যাঁ একসাথে থেকে প্রচুর মানে কথা বলে, প্রচুর বকবক করে এবং দেখবে এরা একসাথে থাকে এবং মানে চলাফেরা করে, দেখবে এরা কিন্তু বসে থাকবে না। আমরা সাপোজ একদিন একদিকে যাচ্ছে তো আরেকদিন একদিকে যাচ্ছে এবং একসাথে দলবদ্ধ হয়ে ঘুরতেছে, বুঝছো? তাহলে দেখবা মূল কথা হইলো ভলভক্স ইউডোরিনা প্যান্ডোরিনা এই যে এগুলো দেখতেছে এগুলো কিন্তু সচল কলোনিয়াল। মনে রাখবো কীভাবে, রিনা একটা মেয়ের নাম এবং এরা একসাথে থাকে, হ্যাঁ এরা একসাথে থাকে এবং কলোনি তৈরি করে থাকে এবং এরা একখানে বসে থাকে না, এরা কিন্তু হাঁটাহাঁটি করতে থাকে এক জায়গায় এখন এখানে তো আরেক জায়গায় আরেকক্ষণ অনেকটা সময় পরে গিয়ে আরেকখানে, তার মানে সচল এবং কলোনিয়াল এবং একসাথে থাকতেছে। সেটা আমরা কি বলতেছি, রিনা ভলভক্স ইউডোরিনা প্যান্ডোরিনা। এবং মনে রাখবা এরা কিন্তু সচল কলোনিয়াল উদাহরণ এবং এদেরকে আমরা সিনোবিয়াম বলি। কি বলি? সিনোবিয়াম বলি। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবং দেখো নিশ্চল এককোষীর আন্ডারে, দেখো নিশ্চল এককোষীর আন্ডারে কী কী আছে, ক্লোরোকক্কাম আর ক্লোরেলা। নিশ্চল এককোষীর আন্ডারে কী আছে, ক্লোরোকক্কাম আর ক্লোরেলা। এটা একটু কষ্ট করে মনে রাখবা। নিশ্চল এককোষীর উদাহরণ কি, ক্লোরোকক্কাম আর ক্লোরেলা। এখন আমরা পরের উদাহরণটা একটু দেখি। দেখো বহুকোষী পাতার মতো আলভা। আচ্ছা তোমরা কি আলজিহ্বা চেনো? তোমরা কি আলজিহ্বা চেনো? তোমরা একটু লিখে রাখো পাশে, আলজিহ্বা। আলজিহ্বা আলজিহ্বা। আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের আলজিহ্বা যেটা, তুমি কি দেখছো জিহ্বা কিন্তু একটা পাতার মতো, তাই না? জিহ্বা কি এককোষী না বহুকোষী? অবশ্যই বহুকোষী। তার মানে আলভা যেটা, আলভা মানে আলজিহ্বা যেটা, সেটা অবশ্যই পাতার মতো হবে এবং বহুকোষী হবে। নামের সাথে মিলছে? দেখো তো বহুকোষী পাতার মতো কোনটা, আলভা বা আলজিহ্বা। এবার মনে রাখতে পারো বহুকোষী ফিলামেন্টাস অশাক, এটার উদাহরণ কি বলতো, ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইরা। ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইরা। এখন তুমি একটা আলাদা পেজ নাও, যেই পেজটাতে আমরা এই যে ইউলোথ্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো সেগুলো আমরা আলোচনা করবো। আমরা একটা হলো মানে নোট অন করে নিই, তাহলে আমরা এখান থেকে লেখাগুলো লিখে নিতে পারবো। ওকে, নোট অন হয়ে গেছে। এখন তুমি ইউলোথ্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একসাথে লেখা শুরু করো আমার সাথে সাথে। ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো লেখা শুরু করো, হ্যাঁ ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমার সাথে সাথে লেখা শুরু করো। ওকে, দেখো ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো লেখো। দেখো আমি যদি লিখি ইউলোথ্রিক্সের প্রথম বৈশিষ্ট্য আমরা কী পাইলাম বলো তো? ইউলোথ্রিক্সের প্রথম বৈশিষ্ট্যটা আমরা অ্যাকচুয়ালি কী পাইছি? তোমরা একটু দেখো ইউলোথ্রিক্সের প্রথম বৈশিষ্ট্য কিন্তু আমরা পাইছি যে সেটা কিন্তু মানে বহুকোষী ফিলামেন্টাস এবং অশাক। তার মানে তোমরা একটু লিখে ফেলো, বহুকোষী ফিলামেন্টাস অশাক। বহুকোষী ফিলামেন্টাস এবং অশাক, হ্যাঁ ফিলামেন্টাস এবং অশাক মানে অশাখান্বিত, হ্যাঁ অশাখান্বিত। লিখে তোমরা একটু লিখে নাও। তার মানে আমরা প্রত্যেকবার যেখানে ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্য পাবো সেখানেই আমরা কিন্তু এখানে এসে বৈশিষ্ট্যগুলো লিখে নিব। ওকে, তাহলে আমরা একটু আবার বৈশিষ্ট্য চলে যাই। দেখো তার মানে আমাদের কিন্তু ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু এমনি মনে থাকবে, বুঝছো? তার বহুকোষী ফিলামেন্টাস অশাক, এটা কার বৈশিষ্ট্য? এটা কিন্তু উদাহরণগুলো কি ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইরা। তো এটা তোমাদের একাই মনে থাকবে। এবং দেখো বহুকোষী ফিলামেন্টাস এবং শাখান্বিত, এটা কিন্তু অশাখান্বিত ছিল, এটা কিন্তু শাখান্বিত। উদাহরণ কি? ফোরা, বুঝছো? ফোরা। তাহলে ফোরা দিয়ে মনে রাখবা। দেখো তোমাদের কিন্তু মানে মুখে অনেকের দেখবে যে একনি হয়, তাই না? ব্রণ হয়, ব্রণ মুখ সাথে এখানে একটা উঠছে, তাহলে দেখবে এখানে একটা উঠছে, এখানে একটা উঠছে, এখানে একটা উঠছে। তার মানে এটা কিন্তু আসলে একটা থেকে আরেকটা ছড়াইতে থাকে, মানে শাখার মতো ছড়াইতে থাকে। এবং এরা দেখবে কি এরা অবশ্যই কিন্তু বহুকোষী হবে। কেন বলো তো? আমরা কিন্তু এককোষীর হিসাব অনেক আগে থেকে শেষ করে আসছি এবং এটা কিন্তু শাখান্বিতভাবে ছড়াইতেছে। তার মানে তুমি একটু খেয়াল করো, বহুকোষী ফিলামেন্টাস এবং শাখান্বিত এরা কিন্তু উদাহরণগুলো সবগুলো ফোরা বা একনি। তাহলে এটা মনে রাখবা, ফোরা বা একনি, এটা দিয়ে আমরা কি মনে রাখলাম? এটা কিন্তু আমাদের শাখান্বিত হবে, বহুকোষী হবে এবং এটা কিন্তু ফিলামেন্টাস হবে। কারণ কি? মনে করো সাপোজ তোমাকে বললাম না এখান থেকে এখানে হয়েছে, এখান থেকে এখানে হয়েছে, এখান থেকে এখানে হয়েছে, তার মানে কিন্তু ফিলামেন্ট মানে সাপোজ মনে করো যে একটার সাথে একটা কানেক্টেড। হ্যাঁ মনে রাখো যে এরা কিন্তু শাখার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো ছিটানো আছে। যেহেতু শাখার মতো মনে রাখবা বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত হবে কি ফোরা রিলেটেড কথাবার্তা বা ক্ল্যাডোফোরা বা কাইটোফোরা। এখন দেখো সাইফনের মতো কোনটা? দেখো তো সাইফনের উদাহরণ কি জানো? ভাউজেরিয়া। এটা আমরা মনে রাখতাম কী হবে? সাইফুল নামে তোমার একটা ফ্রেন্ড আছে মনে করো। এই সাইফুল তোমার একটা দোকানে গেছে, দোকানে গিয়ে সে একটা জিনিসপাতি কিনছে, সে একটা গিফট ভাউচার পাইছে। তাহলে এইভাবে মনে রাখবা সাইফুল, পাশে লিখে রাখো সাইফুল নামে একটা ছেলে, সে একটা দোকানে গেছে এবং একটা গিফট ভাউচার পাইছে। কি পাইছে? গিফট ভাউচার পাইছে।
লিখো, মনে রাখবা এরা কেমন, এরা হলো তোমার সাইফল, তার মানে এটা সাইফনের মতো দেখতে। উদাহরণ কি, ভাউচেরিয়া। এবং যেহেতু সাইফল, দন্তের সাথে সাইফল, দন্তের সাথে সিনোসাইটিক। সিনোসাইটিক মানে কি, তাহলে বলবা যে ভাই কোষ থাকে একটা কিন্তু নিউক্লিয়াস থাকে অনেকগুলো। বুঝতে পারছো যে ভাই বা সাইফনের মতো দেখতে কোনটা, তাহলে বলতে ভাউচেরিয়া যেটা সেটা দেখতে কেমন, সাইফনের মতো। মনে রাখবা কীভাবে, সাইফলের ঘটনাটা দিয়ে। ওকে, এটা সামনে চলে আসো, যেটা বলছিলাম জালের মতো। জাল মানে কি, পানি, তাই না? জাল মানে কি, জাল মানে পানি, মানে জাল। তুমি একটা জাল নিক্ষেপ করতে চাও, কোথায় নিক্ষেপ করবা, পানি নিক্ষেপ করবে না। পানি মানে কি, হাইড্রো। তাহলে মনে রাখতে হবে জাল মানে পানি বা হাইড্রো। তার মানে হাইড্রোডিকটিয়ন কিসের উদাহরণ, হাইড্রোডিকটিয়ন হলো তোমার জালের মতো দেখতে। কিসের মতো দেখতে, জালের মতো দেখতে। এবং দেখো দেহ পর্ব মধ্যপর্ব সাদৃশ্য দেখা যায়, দেহ পর্ব মধ্যপর্ব সাদৃশ্য দেখা যায় কোথায়, চারাতে। কোথায় পাওয়া যায়, চারা। দেখো চারা গাছগুলো অনেক ছোটো ছোটো টাইপের হয়। কেমন টাইপের হয়, ছোটো ছোটো টাইপের হয়। তাহলে একটা জিনিস মনে রাখবা, চারা গাছের কিন্তু কোনটা পর্ব, কোনটা মধ্যপর্ব, কোনটা আগা, কোনটা মাথা, সেটা কিন্তু বোঝাই যায় না, তাই না? তাহলে মনে রাখবে দেখতে কিন্তু সব সেমই লাগে। তাহলে আমরা চারা গাছ, চারা গাছে যদি মনে রাখতে পারো যে ভাই চারা গাছে পর্ব মধ্যপর্ব সবগুলো কিন্তু একটা সাদৃশ্য পাওয়া যায়, এটা কোথায়, তাহলে বলো চারাতে। কোথায়, চারাতে। তারপর দেখো মূল কাণ্ড পাতার ন্যায়। হ্যাঁ, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে আমরা কি শৈবালে মূলকাণ্ড পাতা পাবো? পাবো না তো, কারণ কি শৈবাল তো থ্যালয়েড। তার মানে একটা শৈবাল এসে যদি তোমাকে বলে যে আমার মূলকাণ্ড পাতা আছে, অ্যাকচুয়ালি সেটা কি মিন করে বলো তো? সেটা মিন করে যে সে আমার সাথে মজা করতেছে, তাই না? মজা করা মানে কি, সার্কাজম। সার্কাজম মানে কি, মজা করা। তাহলে দেখো তো এক্সাম্পলটা কি, সার্কাজম, তাই না? এটা তো সার্কাজম, পাইছো? আই থিঙ্ক এটা তো তোমরা পারবা। এখন দেখো 10 নম্বর অপশনটা, যেটা 10 নম্বর অপশনটাতে একটা মনে রাখো, শৈবালে না ক্লোরোপ্লাস্টে অনেক বৈচিত্র্য দেখা যায়। শৈবালে ক্লোরোপ্লাস্টের প্রচুর বৈচিত্র্য পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বলতে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, ক্লোরোপ্লাস্ট অনেকগুলো টাইপের হতে পারে, অনেক আকার আকৃতি সম্বলিত হইতে পারে। তাহলে দেখো প্রথমটাই দেখো যে স্পাইরোগাইরা, স্পাইরাল, স্পাইরাল মানে সাপ। দেখো না, স্পাইরাল করো না তোমরা খাতায়, স্পাইরাল যেটা দেখতেছো ওটা কিন্তু তোমার একটা সাপের মতো, বুঝতে পারছো? মনে করো সাপোজ পেঁচানো 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 পেঁচানো, মনে রাখো সর্পিলাকার কেমন, স্পাইরোগাইরা, সর্পিলাকার স্পাইরোগাইরা, শেষ। তারপর দেখো পেয়ালা, পেয়ালাতে কী খাও বলো তো? পেয়ালাতে আমরা চা খাই, তাই না? পেয়ালাতে আমরা কী খাই, চা খাই। তাহলে দেখো চ্যামাইডোমোনাস বা ক্ল্যামাইডোমোনাস, বুঝতে পারছো? চা মিলে না, সিএইচে বা সিএইচএলএ, চা। তাহলে চা খাও কিসে, পেয়ালাতে খাও, ওই মনে রাখবা। তারপর দেখো থালার মতো দেখতে। আচ্ছা থালাতে আমরা কী খাই বলো তো? থালাতে আমরা কী খাই, ভাত খাই। ভাত মানে কি, ভাত আসলে কোথেকে হয় বলো তো? ধান বা চাল থেকেই তো হয়, তাই না? চাউল। তাহলে তুমি একটু এই পার্টটা উচ্চারণ করো। হ্যাঁ, এটা তোমরা কি উচ্চারণ করো আমি জানি না। চাউল যদি আমি একটু বাংলিশে লিখতে চাই, চাউল, হ্যাঁ, তাহলে তুমি যদি হলো লিখতে চাও চাউল, ব্যাপারটা তো এরকম করেই লিখবো, তাই না? চাউল মানে চাল, চাল তো ওই ধান থেকে চাল আসে না, ওই চালের কথাই বলতেছি। হ্যাঁ, তাহলে চাউল তার মানে মানে CHAU এরকম কিছু একটা হবে, মানে CAU। মানে মূল কথা তুমি যদি একটু আইডিয়া রাখতে পারো যে ভাই এটার সাথে আসলে কী মিলতেছে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা, বুঝছো? তাহলে আমি যদি বলি যে ভাই পাত্র বা কী বলে থালার মতো, থালা থেকে খাই, ভাত খাই, ভাত আসে থেকে চাউল থেকে, চাউল মানে কি CAUL, মানে এরকম কিছু একটা আছে। তাহলে এটা দিয়ে তোমরা আই থিঙ্ক মনে রাখতে পারবা যে এটা কিন্তু আমাদের থালার মতো দেখতে। জালিকাকার যেটা, জালিকাকার উদাহরণ কি, অইডোগোনিয়াম, অইডোগোনিয়াম যেটা সেটা দেখতে তোমার জালিকাকার, এটা মনে রাখতে হবে। এবং ইউরোথ্রিক্স আমরা যেটা পাই সেটা তোমার গার্ডেল আকৃতি বা রিং আকৃতির, এটা আমরা একটু বোর্ডে গিয়ে লিখে নিই। দেখো আমরা কি পাই এখানে, তোমার গার্ডেল আকৃতি, গার্ডেল অর অর রিং শেপড ক্লোরোপ্লাস্ট পাই, তাই না? রিং শেপড ক্লোরোপ্লাস্ট পাই, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট, CHLOROPLAST। ওকে, তো আমি যদি বলি যে ভাই কোন টাইপের পাবো এখানে, তাহলে বলবো তোমার হলো রিং শেপড বা গার্ডেল শেপড তোমার ক্লোরোপ্লাস্ট পাবা। তাহলে দেখো আরেকটা আছে কি, তারকাকার, তারকাকার কোথায় পাওয়া যায় বলো তো? তারকা আকৃতি মানে বানাইতে পারো কোনটা, দেখো তো এই যেরকম আমরা তারকা আকৃতি আঁকাই না, তাহলে এটা জিগজ্যাগ আকৃতি না? তাহলে মনে রাখবা জাইনেমা যেটা, জাইনেমা দিয়ে আমরা কি আঁকি, তারকা আঁকি, বা জিগজ্যাগ করে আমরা কিন্তু তারকা আঁকি। তারকা আকৃতি কোনটা, তাহলে বলবো জাইনেমা যেটা, সেটা কিন্তু আসলে তারকা আকৃতির। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু সবগুলো কমপ্লিট করে ফেলছি। তাহলে আমি একটু জাস্ট আবার একটু সামারি করতে চাই, তোমরা একটু খেয়াল করো যে একবার শুরুর দিকে আসো, আণুবীক্ষণিক, তার মানে কি এটা আদি টাইপের বা আদি মানে ছোট, মানে অনেক আগে তৈরি হয়েছে, মানে প্রোক্লোরোকক্কাস, একটু বড় টাইপের ম্যাক্রো, তাই না? তারপর যদি বলি যে ভাই কী আছে, সচল এককোষী আছে। সচল এককোষী মানে কি, মাই মন মানে আমার মন একটা, এবং সে কিন্তু এক জায়গায় স্থির থাকে, সে কিন্তু ঘুরে 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 বেড়ায়, তার মানে মাই মন বা ক্ল্যামাইডোমোনাস, এখান থেকে কিন্তু অ্যান্সারে বের করানো যায়। তারপর কি আছে, তারপরটা আমরা কিন্তু পাইছি হলো তোমার সচল কলোনিয়াল। সচল কলোনিয়ালটা মনে রাখতে বলছি কেমনে, ইউডোরিনা প্যান্ডোরিনা, মানে রিনা বা মেয়ে নাম দিয়ে মনে রাখতে বলছি। আর নিশ্চল এককোষী যেটা, সেটা কি, ওইটা একটু কষ্ট করে মুখস্থ করবা। বহুকোষী আর পাতার মতো যেটা, সেটা কেমন, আলভা মানে আলজিহব্বা যেটা, সেটা কিন্তু অনেকটা পাতার মতো দেখতে। এবং বহুকোষী, তাহলে বহুকোষী পাতার মতো কী হবে, আলভা হবে। এবং যদি বলি যে ভাইয়া বহুকোষী ফিলামেন্টাস অশাখান্বিত, যেটা অশাখান্বিত কোথায়,
ইউলোথ্রিক্সে পাওয়া যায়, এটা একটা ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্য। ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমাদের একাই মনে থাকে, সেটা নিয়মনিক দিই নাই। আর শাখান্বিত যদি বলি তাহলে কী হবে বলো, ফোরা, কিসের কথা মনে রাখতাম, একনি দিয়ে মনে রাখতে বললাম। আর যদি বলি যে সাইফনের মতো দেখতে কি, ভাউচেরিয়া, সিনোসাইটিক, এবং সেটা কিন্তু অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট হয়। এবং দেখো জালের মতো, জাল মানে পানি, পানি মানে কি হাইড্রো, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এবং দেখো মূল কাণ্ড পাতার ন্যায় ভাগ, মানে মূল কাণ্ড পাতা আছে, তার মানে সে তোমার সাথে মজা করতেছে, তো মনে রাখবা সার্গাজম। আর যদি বলি ভাইয়া দেহ পদ্মত সাদৃশ্য দেখা যায় কোথায়, চারা গাছে, মানে চারা। আর যদি বলি যে এখানে ক্লোরোপ্লাস্টগুলো, সেগুলো মনে রাখার উপায় তো বলেই দিচ্ছি যে আমাদের কিন্তু ওয়াইডোগোনিয়ামটা কেমন হবে, চালিকাকার, এটা মনে রাখবা। সাপ মানে স্পাইরোগাইরা, মানে সরি স্পাইরোগাইরাতে কি পাবা, সর্বিলাকার পাবা। থালা মানে কি, ভাত খাও, মানে ভাত আসে চাউল থেকে, CAUL মানে কলেরা, বা কি একটা নাম ছিল না, কলের পাবা, যাই হোক, যাই আমি নাম অত ভালো উচ্চারণ করতে পারতেছি না, তাহলে তোমরা একটু মনে রাখবা। গার্ডুলাকৃতি কি, উরোথ্রিক্স, যদি বলি ভাই তার কাকার কোনটা, তাহলে বলো জাইনেমা। তাহলে আই থিঙ্ক যতটুকু অন্তত বলছি তোমাদের, এইটুকু অন্তত ক্লিয়ার হওয়ার কথা। সো আমি এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা কিন্তু এই শৈবাল ছত্রাকের অলমোস্ট বেশিরভাগ পার্ট কিন্তু তোমরা আগে আসছো। আমরা একটু সামনের দিকে চলে যাই, আমরা একটু দেখবো শৈবালের কোষীয় গঠন। হ্যাঁ, শৈবালের কোষীয় গঠনের মধ্যে অনেক অনেক কথাবার্তা বলছে। শৈবাল কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, শৈবাল কিন্তু আর এখন এক কোষী নাই, তাই না? এটা কিন্তু অবশ্যই বহুকোষী। কেমন, এটা কিন্তু বহুকোষী। এটা কেমন, তাহলে বলবে এটা কিন্তু বহুকোষী। তাহলে এইখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো, এটা কিন্তু তোমার সুকেন্দ্রিক এবং মানে এককোষীয় হইতে পারে, বহুকোষী হইতে পারে, তবে কিছু থাকে এককোষী। তবে একটা জিনিস মনে রাখো, শৈবালে কিন্তু তোমার উচ্চ শ্রেণী কোষের মতোই, উদ্ভিদ কোষের মতোই সেলুলোজ দিয়ে তৈরি, তারপর এখানে সাইটোপ্লাজম থাকে, আনুষঙ্গিক যা যা উপাদান থাকা দরকার সেগুলোই থাকে। তবে মূল কথা, যেহেতু একটা ইউক্যারিওটিক, তার মানে ঝিল্লিবদ্ধ সংকলন সবই থাকবে এখানে। এবং এদের একটা কথা আছে, পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষে কী বলে, ফ্রুস্টিউল বলে, এই জিনিসটা মনে রাখবা। এবং দেখবে কি কিছু কিছু শৈবালে তোমার হলো কোষ একটা, কিন্তু ভিতরে নিউক্লিয়াস অনেকগুলো, বুঝছো, অনেকগুলো নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলি, সিনোসাইটিক বলি। কি বলি, সিনোসাইটিক শৈবাল বলি। সিনোসাইটিক শৈবালের উদাহরণ কি বলো, ভাউচেরিয়া আর বট্টেরিয়াম। আমি মনে রাখতাম, আমি জানো ভাবি দিয়ে, বুঝছো, ভাবি। দেখো ভাউচেরিয়া বট্টেরিয়াম, ভাউচেরিয়া আর বট্টেরিয়াম, তাহলে এই জিনিসটা দিয়ে একটু মনে রাখতে পারো তোমরা। তাহলে দেখো আমাদের কিন্তু মোটামুটি যে শৈবালের নামগুলো মনে রাখার উপায়গুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? তাহলে এখন আমাদের আসে কি, এই যে শৈবালের যে বক্স, সেই বক্সটা মনে রাখার ব্যাপার। তোমরা একটু খেয়াল করো, তোমরা দেখো ক্লোরোফাইটা, এই ক্লোরোফাইটাতে দেখো, এই ক্লোরো মানে কি, দেখো তো এই ক্লোরো মানে কি, এই ক্লোরো মানে হলো সবুজ। তার মানে যেহেতু এটা ক্লোরোফাইটা, এবং এটা কিন্তু দেখতে হবে কেমন, সবুজ টাইপের, তাহলে সঞ্চিত খাবার কী হবে বলো তো, শ্বেতসার হবে। এবং তুমি বুঝতে পারতেছো ক্লোরোফাইটা কিন্তু একটা সবুজ শৈবাল। এটার উদাহরণটা কি, ইউলোথ্রিক্স, মানে আমরা এই চ্যাপ্টার যেটা আলোচনা করতেছি সেটা কিন্তু আমাদের এই ইউলোথ্রিক্স। তার মানে তুমি একটু লিখে রাখো, আমাদের যে ইউলোথ্রিক্স যেটা, সেটা কিন্তু ক্লোরোফাইটার আন্ডারে পড়ে, তাই না? কার আন্ডারে পড়ে, ক্লোরোফাইটার আন্ডারে পড়ে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোমরা মনে রাখবা। তারপর আবার দেখো, আমি তোমাদের কীভাবে ক্রাইসোফাইটাটা আমরা মনে রাখতাম কেন জানো, ক্রাইসোফাইটাটা আমরা মনে রাখতাম, দেখো ক্রাইসোফাইটা, এটা আমি তোমাদের আলাদা এক্সট্রা পেজ নিয়ে লিখে দিই। ক্রাইসোফাইটা আমি মনে রাখতাম ক্রাই ফর গোল্ড। হ্যাঁ, তাহলে দেখো ক্রাইতে কী বলো, ক্রাইসোফাইটা কিসের জন্য কান্নাকাটি বলো, গোল্ডের জন্য, মানে সোনালি কালার। কেমন হবে বলো, অনেকটা গোল্ডেন ব্রাউন কালার হবে বা সোনালি কালার হবে। ক্রাই মানে কি বলতো, ক্রাই মানে কি, কান্না, তাই না? ক্রাই মানে কি, কান্না। তাহলে দন্ত ন আছে না, দন্ত নতে নেভিকুলার, কী হবে বলো, নেভিকুলার। হ্যাঁ, মানে নেভিকুলার বা এরকম কিছু একটা হবে। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞাসা করি, ভাইয়া আমাদের ক্রাই ফর গোল্ড বা ক্রাইসোফাইটা, ক্রাইতে মনে রাখবে, ক্রাই ফর গোল্ড কেমন হবে, গোল্ডেন ব্রাউন শৈবাল। উদাহরণ কি, কান্না দন্ত ন আছে, দন্ত নতে নেভিকুলার। আর এটা সঞ্চিত খাবার কি বলো, সঞ্চিত খাবার হলো ক্রাইসোল্যামিনারিন। আই থিঙ্ক এটা অন্তত তোমাদের ক্লিয়ার। তারপর দেখো পাইরোফাইটা, মনে রাখো পাইরো কথাটা মানেই হলো আগুন, বুঝতে পারছো, পাইরো কথাটা মানে কি, আগুন। এবং দেখবে কি যে এটার সঞ্চিত খাবারটা হলো প্যারামাইলন। এবং উদাহরণটা মনে রাখা, এটা তোমাদের টাফ হয়ে যাচ্ছে না, উদাহরণটা মনে রাখা, এটা উপায় বলে দেই। মনে রাখবা পিজি হাসপাতাল, আমাদের কিন্তু শাহবাগে মাঝে মধ্যে ঝামেলা পাতে না, ওখানে কিন্তু একটা হাসপাতাল আছে, পিজি হাসপাতাল বলে। হ্যাঁ, আগে নাম ছিল পিজি হাসপাতাল, এখন তোমার হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বলে, অনেকবার নাম চেঞ্জ হয়েছে। একবার হলো তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ, একবার পিজি হাসপাতাল, একবার এই হাসপাতাল। সহজ কথা মনে রাখো, পিজিতে মনে রাখবো পাইরোফাইটা, আর জিতে কি জিমনোডিনিয়াম। তাহলে এই জিনিসটাও তোমরা মনে রাখতে পারবা। আর ফায়োফাইটাতে চলে আসো, ফায়োফাইটার কথাটা একটু দেখো, ল্যামিনারিন, ম্যানিডল, অ্যালগিন, এটারও সময় সঞ্চিত খাদ্য। এটা একটু কষ্ট করে মনে রাখো, অথবা কষ্ট করে মনে না রাখলেও চলে। তুমি যদি বাকি চারটা মনে রাখতে পারো, ওইটা তোমার এমনি মনে থাকে। তাহলে ফায়োফাইটের উদাহরণ কি বলতো, সার্গাজম। হ্যাঁ, সার্গাজম যেটা ওই যে তোমরা পড়ছিলাম না, সার্গাজম যেটা তোমার হলো বলতেছিলাম, আমার মূল কাণ্ড পাতা আছে, আমিও একটা উদ্ভিদের মতো। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মূল কাণ্ড পাতা না, মানে আসলে মানে এইটার মূল কাণ্ড পাতা আছে, কিন্তু শৈবালের আসলে মূল কাণ্ড পাতা নাই। তাহলে আমি জিজ্ঞাসা করি ফায়োফাইটা যেটা, উদাহরণ কি, সার্গাজম। কেমন দেখতে, এটা কিন্তু বাদামি শৈবাল। হ্যাঁ, এখন আসো রোডোফাইটা। হ্যাঁ, এটা একটু মনে রাখবা কেমনে,
এই রোডো, হ্যাঁ রোডো, রোডো মানে হলো রেড, মানে লাল। কেমন? লাল। আমি জিজ্ঞেস করি এদের মানে এটার কালার কেমন হবে বলতো? এদের কালারটা হবে তোমার লাল টাইপের। কেমন হবে? লাল টাইপের হবে। এবং আমি যদি বলি যে ভাইয়া এটার মানে সঞ্চিত খাবারগুলো কি, এটা মনে রাখবে কেমন জানো? এটা মনে রাখবে তোমার ফ্লোরিডার রোড দিয়ে মনে রাখবে, ফ্লোরিডা। ওই যে একটা তোমার হলো ইয়ে আছে না, গান আছে না, কান্ট্রি রোড টেক মি হোম, ওটা হচ্ছে ওরকম। হ্যাঁ, এটা মনে রাখবে যে হলো ফ্লোরিডার রোড টেক মি মানে হোম, যাই হোক কিছু একটা মনে রাখো, ফ্লোরিডার রোড। হ্যাঁ, ফ্লোরিডার রোড। একটা গল্প বলি, মনে করো সাপোজ তোমার কোনো একটা ফ্রেন্ড মনে করো আলাস্কা থেকে তোমার কাছে ফ্লোরিডায় আসতে চাচ্ছে। আলাস্কা কি ফ্লোরিডা কি এটা তোমরা আই থিঙ্ক জানো, মানে ইউএসএ এর একটা প্রভিন্স, তাই না? অনেকগুলো তোমার রাজ্য আছে, রাজ্যের মধ্যে একটা তোমার মনে করো ধরো আলাস্কা, এটা মনে করো ফ্লোরিডা। মনে করো যে তোমার ওই ফ্রেন্ডটা আলাস্কা থেকে ফ্লোরিডার দিকে যেতে যাচ্ছে। এখন দেখবা ওখানে কিন্তু আসলে অনেক মানে অনেক এরিয়া, তাই না, অনেক মানে মাইলের পর মাইল। দেখবে সে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কার চালায়। তাহলে তুমি তোমার ফ্রেন্ডে বলতেছো তুমি ফ্লোরিডার রোড ধরে আগায় আসো। হ্যাঁ, ফ্লোরিডার রোড ধরে আগায় আসো, ফ্লোরিডার রোড ধরে আগায় আসো, তাই না? রোড ধরে আগায় আসো। কি আগায় আসতে বলছো? তার মানে আগায় আসবে কীভাবে? আগায় আসো কি নিয়ে? কার নিয়ে, তাই না? কার নিয়ে। তার মানে যেহেতু ওর গাড়ি আছে, তার মানে সে গাড়ি নিয়ে আগায় আসবে। তাহলে আমি তুমি এইটা একটু মনে রাখতে পারো, তুমি ও তোমার ফ্রেন্ডে বলতেছো তুমি ফ্লোরিডা রোড ধরে আগায় আসো। তাহলে এটা মনে রাখার হবে কি জানো? এই রোড, রোড মানে রোড অফ হাইটা। তা আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই এটা সঞ্চিত খাবার কি, এবার তুমি সঞ্চিত খাবারটা একটু মিলাই নাও। দেখো ফ্লোরিডা, ফ্লোরিডা কথা ছিল না, ফ্লোরিডিয়ান স্টার্চ। রোডটা কি? রোড অফ হাইটা। কার, কার, কার মানে কি? ক্যারাজিনান। হ্যাঁ, এবং ওকে আগায় আসতে বলতেছো, তাই না? তার মানে এগার এগার। তার মানে তুমি যদি একটু হিস্ট্রিটা বা গল্পটা একটু মনে রাখতে পারো তাহলে তুমি এটা একাই মনে রাখতে পারবা। আর উদাহরণটা একটু দেখো, রোড অফ হাইটের উদাহরণ কি জানো? পলিসাইফোনিয়া, পলিসাইফোনিয়া। তাহলে এই একটু কষ্ট করে মনে রাখতে হবে যে আমি যদি তোমাকে বলি যে ফায়ার ফাইটের উদাহরণটা কি? সার্কাজম। আর যদি বলি ভাই রোড ফাইটের উদাহরণটা কি? তাহলে বলো পলিসাইফোনিয়া। আর সঞ্চিত খাবারগুলো তো মোটামুটি তোমরা জানোই। আর পিগমেন্টগুলো আসলে খুব একটা আসে না, তোমরা যদি চাও একটু পিগমেন্টগুলো মনে রাখতে পারো। ক্লোরোফাইটা যেহেতু সবুজ, তার মানে ক্যারোটিনেট থাকবে। আর যেহেতু কাইসোফাইটা, কাইসোফাইটা কেমন? গোল্ডেন ব্রাউন শৈবাল, সেক্ষেত্রে কিন্তু ক্যারোটিনেট থাকবে, তাই না? ক্যারোটিনের কালার কিন্তু কেমন বলো তো? লাল কমলা হইতে পারে, তাই না? তাহলে লাল কমলা বা গোল্ডেন ব্রাউন কালার যদি আমি বানাইতে চাই, আমার লাল কমলা ছাড়া কিন্তু আসলে কোনোভাবে সুযোগ হচ্ছে না, তাহলে কিন্তু আমার ক্যারোটিনেট দিতেই হবে। এবং দেখো অগ্নিশৈবাল, তোমার একটা লাল কালার, ক্যারোটিনেট দিতেই হবে। এবং বাদামি কালার, বাদামি কালার হলো ফিউকোজ্যান্থিন। হ্যাঁ, ফিউকোজ্যান্থিনের কালারটা মনে হয় অনেকটা হলুদ টাইপের, কেমন কেমন মিলে মিলে আলটিমেটলি তোমার একটা বাদামি কালার তৈরি করে। ফিউকোজ্যান্থিন কিন্তু এখানে তোমার দেওয়াই লাগবে। তারপর দেখো যে রোডোফাইটা যেটা, এটা কিন্তু তোমার লাল, তাহলে মানে কি অবশ্যই তোমার এখানে ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এগুলো তোমার ফাইকোএরিথ্রিনের কালার মনে হয় সম্ভবত লাল, আর ফাইকোসায়ানিনের কালার মনে হয় নীল ছিল। তার মানে এগুলোও তোমার থাকে। তুমি যদি একটু কষ্ট করে চাও তুমি চাইলে কিন্তু মনে রাখতে পারবে, খুব একটা কঠিন না, আর সাধারণত খুব একটা আসেও না। তবে যদি একটু ব্যথায় দিতে চায়, কোশ্চেন কিন্তু এভাবে করতে পারে যে রোডোফাইটাতে কোন ইয়াটা থাকে না, কোন পিগমেন্টটা থাকে না, এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে। তার মানে তোমার কিন্তু এই জায়গাটা বা এই ছকটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা একটু সামনের দিকে আগাই যাই। দেখো আমাদের ফটোসিনথেসিসের কত ভাগ মানে শৈবাল করে থাকে বলতো? 60 ভাগ কিন্তু আমাদের ফটোসিনথেসিসে 60 ভাগ কিন্তু শৈবাল করে থাকে, এবং 40 ভাগ করে কিন্তু আমাদের উচ্চ শ্রেণীর উদ্ভিদ, যেটা সেটা। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখ। আচ্ছা ওকে, আই থিঙ্ক সবাই শুনতে পাচ্ছ, আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। আবার দেখো তাহলে আমরা যেটুকু আলোচনা করলাম যে আমাদের এই পর্যন্ত, হ্যাঁ, বায়োলুমিনেসেন্স বা এই পার্টটা পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে, আমি এখানে বায়োলুমিনেসেন্স বলে একটা টার্ম আছে। বায়োলুমিনেসেন্স টার্মটা অ্যাকচুয়ালি আসলে কী মিন করে সেটা তোমাদের একটু বোঝা দরকার। আমাদের পাইরোফাইটা নামের যে শৈবালটা ছিল, সে তার এখানে দেখো লুসিফেরিন, হ্যাঁ দেখো এখানে একটা কথা আছে, পাইরোফাইটা শৈবালটাতে পাইরোফাইটার আন্ডারে তোমার লুসিফেরিন থাকে, যেটা তোমার এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয়, এবং এখানে লুসিফারেজ নামক একটা এনজাইম আছে। কি আছে? লুসিফারেজ নামক একটা এনজাইম আছে। এই লুসিফারেজ এনজাইমের প্রভাবে এই যে তোমার পাইরোফাইটার ভিতরে থাকা লুসিফেরিন যেটা, সেটা তোমার বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে বা একটু তোমার আলো ক্রিয়েট করে। সেটাতে দেখবে কি, তুমি যদি একটু মানে কোথাও ঘুরতে যাও, তুমি যদি একটু থাইল্যান্ড বা বালির দিকে যাও, তুমি যদি রাতের বেলা বের হও, তুমি যদি শৈবালে মানে তোমার সমুদ্রের পানিতে যদি একটু পা দিয়ে নাড়াচাড়া করো, দেখবে যে তোমার একটা আগুনের মতো ফুলকি জ্বলতেছে। এটাই আসলে তোমার হলো মেইনলি মিন করে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্সটা আসলে কিসের জন্য দেখা যায়? মনে রাখা পাইরোফাইটার জন্য দেখা যায়। এবং পাইরোফাইটার না একটা বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু মনে রাখা দরকার। যেমন দেখো পাইরোফাইটাটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী। কেমন ব্যতিক্রমধর্মী? এবং এদের ক্রোমোজোমে কিন্তু প্রোটিন কম থাকে। কেমন? প্রোটিন কম থাকে। নিউক্লিয় এনভেলপের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে। মাইটোসিসের সময় নিউক্লিয় এনভেলপ বিগলিত হয় না, এবং স্পন্ডল যন্ত্র তৈরি হয় না। আর কোশ্চিনটা এভাবেই করে,
পাইরোফাইটার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তাহলে দেখো তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু হেটারোট্রফ এবং ক্রোমোজোমে প্রোটিন কম থাকে। কি থাকে? প্রোটিন কম থাকে। পাশাপাশি নিউক্লিয়ার এনভেলাপ ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে এবং দেখো নিউক্লিয়ার এনভেলাপ বিগলিত হয় না, স্পিন্ডল তন্ত্র তৈরি হয় না। তো কোশ্চেনটা কিন্তু এভাবেই করে। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো, আমি যেটা বলতেছিলাম যে শৈবালের জননের মধ্যে একটা জিনিস একটু পড়তে হবে যে রিপ্রোডাকশন অফ অ্যালগেই, যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন, কোষীয় বিভাজন, খণ্ডায়ন, টিউবার সৃষ্টি, কুড়ি সৃষ্টি, হরমোগনি, এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, তাই না? এগুলোর মধ্যে আমাদের যে জিনিসটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়া দরকার সেটা আমাদের একটু আইডিয়া দিতে হবে। হ্যাঁ, যেমন আমি তোমাকে বলি, আমাদের শৈবাল ছত্রাক যেটাই পড়ি সেটার প্রজননের পদ্ধতিগুলো কী কী আছে সেটা একটু তোমার আইডিয়া রাখা দরকার। যেমন তোমার এখানে প্রজননের পদ্ধতি কী কী আছে? অঙ্গজনন হতে পারে। সাপোজ মনে করো কোনো একটা জায়গায় কাটা পড়ছে, হ্যাঁ, সেখান থেকে নতুন করে তোমার একটা শৈবাল তৈরি হলো, সেটা কিন্তু একটা অঙ্গজনন। আবার মনে করো স্পোর তৈরির মাধ্যমে তৈরি হলো, সেটা কিন্তু তোমার একটা মানে অযৌনজনন। মনে করো সাপোজ তোমার মনে করো যে গ্যামিটের মাধ্যমে দুইটা শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তোমার আলটিমেটলি তৈরি হলো, সেটা একটা তোমার যৌনজননের মধ্যে পড়ে। ওকে, তাহলে এই ব্যাপারগুলি তোমার একটু আইডিয়া রাখতে হবে। আমি যদি জিজ্ঞেস করি এভাবে দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজনন অনেক ডিটেলস আছে, তোমরা চাইলে একটু রিডিং দিতে পারো। তবে আমাদের জন্য বেশি দরকার যেটা কোষ বিভাজনের আন্ডারে কি আছে, ইউগ্লেনাটা কিসের আন্ডারে পড়ে? কোষ বিভাজনের আন্ডারে পড়ে। ওকে, তাহলে এই কোশ্চেনটা একটু যে অপশনটা মানে যে অ্যান্সারটা যেটা কোশ্চেনটা একটু মনে রাখো। যে কোশ্চেনটা করতে পারে এভাবে, তোমার কোথায় কোন শৈবালটাতে তোমার অঙ্গজ মানে প্রজননের মধ্যে তোমার কোষের বিভাজনের মাধ্যমে তোমার অঙ্গজনন দেখা যায় বা কোষের বিভাজনের মাধ্যমে তোমার শৈবালটা বংশবৃদ্ধি করে, তোমার উদাহরণটা দাও, তাহলে বলবে ইউগ্লেনা। পাশাপাশি দেখো খণ্ডায়ন, ফ্র্যাগমেন্টেশন, দেখো একটা নষ্টক, একটা অসিলেটরিয়া, একটা কি অসিলেটরিয়া, এটা একটু মনে রাখবা। আর যদি বলি ভাই টিউবার মানে কি? টিউবার মানে দেখো কোন শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশ টিউবার তৈরি হয়, যা পরে পৃথক হয়ে আলাদা একটা শৈবাল তৈরি করতে পারে। এটা উদাহরণ কি বলা? চারা। টিউবার উদাহরণ কি? চারা। আর যদি বলি ভাই কুড়ি কোথায় দেখা যায়? কুড়ি দেখা যায় সাধারণত আমাদের প্রোটোসাইফনে। কোথায় দেখা যায়? প্রোটোসাইফন। আর এই যে হরমোগনিয়া, তাহলে দেখো তাহলে দেখো সেম নস্টক অসিলেটরিয়া, তাহলে উদাহরণ কি? নস্টক অসিলেটরিয়া। তাহলে কিন্তু কোশ্চিনটা কী টাইপে আসে সেটা তোমার বোঝাটা একটু ইম্পর্টেন্স। হ্যাঁ, দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করি এখানে কোশ্চিন কি আসতে পারে? এখান থেকে কোশ্চিন আসতে পারে যে কোনটা তোমার অঙ্গজননের মানে উদাহরণ নয়, এভাবে কিন্তু একটা কোশ্চিন আসতে পারে। মনে করো সাপোজ কোনো একটা চেঞ্জ করে দিল, হরমোগনিয়ার জায়গায় কোনো একটা জিনিস এক্সট্রা লাগাই দিল, এরকম কিন্তু কোশ্চিন করতে পারে। হরমোগনিয়া দেখা যায় কোথায়, এভাবে কিন্তু কোশ্চিন করতে পারে। ফ্র্যাগমেন্টেশন দেখা যায় কোথায়, এভাবে কোশ্চিন করতে পারে। সেল ডিভিশন উদাহরণ কোনটা, এভাবে জিজ্ঞাসা করতে পারে। অথবা এই প্রত্যেকটার ভিতরে ডিটেলস থেকে কোশ্চিন করতে পারে, বলতে পারে যে শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশে টিউবার সৃষ্টি হয়, সেখান থেকে তৈরি হয়, সেটা কোন পদ্ধতি বা কোথায় দেখা যায়, বলতে পারে চারাতে। অথবা মনে করছে বহুকোষী ফিলামেন্টাস শৈবাল, মানে বহুকোষী ফিলামেন্টাস শৈবালে কি দেখা যায়, বলবো খণ্ডায়ন দেখা যায়, এভাবে কিন্তু কোশ্চিন করতে পারে। এককোষী শৈবালে মাতৃকোষটি দুভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, সেটা কোথায় দেখা যায়, বলবো কোষ বিভাজনে। তার মানে এভাবে কিন্তু কোশ্চিন করতে পারে। এককোষী শৈবালে কোনটা দেখা যায়, বলবো কোষের খণ্ডায়ন। হ্যাঁ, বা কোষের বিভাজন। অথবা বলতে পারে বহুকোষী ফিলামেন্টাস শৈবালে কি দেখা যায়, বলতে পারি সেটা কিন্তু তোমার হবে তোমার খণ্ডায়ন। আবার বলতে পারে যে তোমার রাইজয়েড থেকে তৈরি হয় কোনটা, তোমার যেন বলতে পারো ভাইয়া টিউবার যেটা সেটা রাইজয়েড থেকে তৈরি হয়। তার মানে প্রত্যেকটা ডিটেলস থেকে কিন্তু তোমার কোশ্চিন হইতে পারে, তোমাকে কিন্তু এটা একটা আইডিয়া রাখতে হবে। এবং এখান থেকে একটা জিনিস দেখো, হরমোগনিয়ার আন্ডারে এখানে কিন্তু আঘাত, সেপারেশন ডিস্ক, হেটেরোসিস তৈরির ফলে হরমোগনিয়া তৈরি হয়, এটা একটু মনে রাখতে হবে। এখন এটা তোমরা একটু রিডিং দিও, তোমাদের মোটামুটি এখান থেকে যা কোশ্চেন হইতে পারে বা কোশ্চেন মানে টাইপটা কি সেটা বলে দিচ্ছি। তারপর দেখো হরমোগনিটা আসলে কোথায় দেখা যায়, সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকম খণ্ডিত হলে, তার মানে এটার আন্দাজে কিন্তু তোমার নষ্টক আর অসিলেটরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, এটা কিন্তু ইনক্লুডেড। এবং একটা জিনিস মনে রাখবা, হেটেরোসিসটা কি? হেটেরোসিসটা হলো তোমার দুই প্রাচীর বিশিষ্ট স্বচ্ছ দেহকোষ থেকে বড় আকারের কোষ। তো এই জিনিসটা তুমি কোশ্চেন করতে পারে, হেটেরোসিস থেকে কোনটি সঠিক নয়, বা তোমার হেটেরোসিস কোথায় তৈরি হয়, বলতে পারে হরমোগনিয়া কোথায় দেখা যায়, বা নষ্ট অসিলেটরে কী দেখা যায়, এভাবে পেঁচায় অনেক টাইপের কোশ্চেন করতে পারে, যে সবই সম্ভব। তার মানে তোমাকে অন্তত বেসিক আইডিয়াটা রাখা লাগবে এখানে কোন টাইপের কোশ্চেন হচ্ছে বা হইতে পারে। আই থিঙ্ক এটা তোমাদের বোঝাইতে পারছি। সামনে চলে আসো, অযৌনজননে চলে আসো। অযৌনজনন কোথায় আসবো এখন? অযৌনজননের আন্ডারে এখন বেশ কিছু আলোচনা আছে। দেখো অযৌনজনের মধ্যে স্পোর সৃষ্টির মাধ্যমে যেটা হয় সেটা হলো তোমার অযৌনজন। তার মানে মনে রাখবা অযৌনজনন কথাটা আসছে সেখানে অবশ্যই স্পোর থাকবে, স্পোর ছাড়া কখনো কিন্তু অযৌনজনন হয় না। এখন এই যে তোমার স্পোরের যে ব্যাপারটা যেটা, সেটা আমরা একটু ডিটেলস আলোচনা করবো। ওকে, আমরা একটু ডিটেলস আলোচনা করবো। আমরা এক্সট্রা একটা পেজ নিয়ে নেই, তাহলে আমরা একটু করে মিলাবো আর একটু করে পড়বো। ওকে, তো লেখো স্পোর। হ্যাঁ, স্পোর একটু লিখে নাও স্পোর। দেখো স্পোর, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করবা, প্রথমে আসে তোমার হলো, আমরা এভাবে একটু মানে আলাদা করে নিই। একটা তোমার হলো জুস্পোর। হ্যাঁ, একটা জুস্পোর, এটা কি
অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা তো তোমরা বুঝতে পারছো। জুস্পোর মানে কি, যেটা তোমার চলাচল করতে পারে সেটা হলো তোমার জুস্পোর, যেটা চলাচল করতে পারে সেটা জুস্পোর, আর যেটা পারে না সেটা কি বলো, সেটা হলো অ্যাপ্লানোস্পোর। তার মানে এটা চলাচল করতে পারে, এটা চলাচল করতে পারে, চলাচল করতে পারে, চলাচল করতে পারে, চলাচল করতে পারে, আর এটা কিন্তু পারে না। ওকে, পারে না। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখন আবার একটু বোর্ডে চলে আসো। আমি জিজ্ঞেস করি জুস্পোর আন্ডারে কি আছে বলো তো? জুস্পোর আন্ডারে কিন্তু আমাদের আছে ইউলোথ্রিক্স, আর অ্যাপ্লানোস্পোর আন্ডারে কি আছে? অ্যাপ্লানোস্পোর আন্ডারে আছে কিন্তু মাইক্রোস্পোরা। তাহলে উদাহরণগুলো একটু লিখে নাও। এটা কিন্তু আমাদের জুস্পোর আন্ডারে কি আছে? ইউলোথ্রিক্স, আর এখানে আছে মাইক্রোস্পোরা। তাহলে আমরা একটু লিখে নেই ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। এক্সাম্পল কি? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। এবং এখানে কি আছে বলো? মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরা, মাইক্রোস্পোরা, মাইক্রোস্পোরা। তাহলে জিনিসটা তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। কি উদাহরণ কি? একটা হলো ইউলোথ্রিক্স, আর এটাকে বলো মাইক্রোস্পোরা। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবা। এখন আবার একটু বইয়ে চলে যাই। এখন এই যে তুমি দেখতেছো জুস্পোরগুলো কয়টা ফ্লাজেলা বিশিষ্ট হয়? সাধারণত 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়। এটা তোমরা মনে রাখতে চাইলে রাখতে পারো। অথবা আমি যদি তোমাকে বলি যে ভাই আমাদের ইউলোথ্রিক্স আর এই যে মাইক্রোস্পোরা, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এবং চরম প্রতিকূল পরিবেশে বা দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরো প্রাতিবিষ্ট হলে তাকে আমরা কি বলি? হিপনোস্পোর বলি। তার মানে অ্যাপ্লানোস্পোরের আন্ডারে আরেকটা পাইলাম কি? আরেকটা পাইলাম আমরা হলো হিপনোস্পোর, এবং সেটা কোথায় পাচ্ছি? দীর্ঘ শুষ্ক পরিবেশ বা প্রতিকূল পরিবেশ। তাহলে আমরা অ্যাপ্লানোস্পোরের আন্ডারে গিয়ে আমরা হিপনোস্পোরটা একটু লিখে নিই। দেখো অ্যাপ্লানোস্পোরে গিয়ে আমরা কী পাচ্ছি? অ্যাপ্লানোস্পোরের আন্ডারে কিন্তু আমরা আবার হিপনোস্পোর পাচ্ছি, কি না? কী পাচ্ছি? হিপনোস্পোর, হিপনোস্পোর, হিপনোস্পোর। হিপনোস্পোরটা পাওয়া যায় কোথায়? এটা বলবো তোমার ইউলোথ্রিক্সে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইউলোথ্রিক্সে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইউলোথ্রিক্সে পাওয়া যায়। তাহলে আমরা ইউলোথ্রিক্সে আমরা কী কী পাচ্ছি বলো তো? ইউলোথ্রিক্সে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি, আমরা একটু আগের পেজে যাই, ইউলোথ্রিক্সে আমরা গিয়ে আমরা একটু লিখে নিই। ইউলোথ্রিক্সে কিন্তু আমরা জুস্পোর পাচ্ছি, তাই না? জুস্পোর পাচ্ছি, জুস্পোর পাচ্ছি। আর কি পাচ্ছি? তোমরা কিন্তু হিপনোস্পোর পাচ্ছি, তাই না? কী পাচ্ছি? হিপনোস্পোর পাচ্ছি। তাহলে আই থিঙ্ক এটা মতো তোমরা পারবো। তাহলে আমরা একটু আবার আসি এই জায়গাতে, খেয়াল করো। তাহলে আমরা কিন্তু অলরেডি তোমার হিপনোস্পোরটা অলরেডি আলোচনা করে ফেলছি। এখন দেখো মাতৃকোষের অনুরূপ, তার মানে মাতৃকোষের কথাটা বলি, মাতৃকোষের অনুরূপ এই কথাটা বলে কি বলবা? অটোস্পোর বলবা। মাতৃকোষের রিলেটেড কথাবার্তা কি বলে কি বলবা? অটোস্পোর বলবা। এবং দেখো কতক শৈবালে পুরো মানে প্রোটোপ্লাস্ট প্রচুর খাদ্য সঞ্চয়, মানে খাদ্য সঞ্চয়ের কথাটা বললেই কি বলবা? খাদ্য সঞ্চয় কথাটা বললেই বলবা একাইনিটি। খাদ্য সঞ্চয় কথাটা বললে কি বলবা? একাইনিটি। তাহলে আমরা একটা আবার আগের জায়গায় যাই, তাহলে আমরা আরেকটা এক্সট্রা পার্ট বের করে নিই। হ্যাঁ, আমাদের কিন্তু অটোস্পোর বলে একটা আছে, তাই না? অটোস্পোর, অটোস্পোর। অটোস্পোরের উদাহরণ কি বলো? অটোস্পোরের উদাহরণ হলো তোমার ক্লোরেলা, ক্লোরেলা। ওকে, তাহলে আমরা এটা একটু ইয়ে করে রাখি। তাহলে আমরা অটোস্পোর কোথায় পাচ্ছি? ক্লোরেলাতে পাচ্ছি। অটোস্পোর কোথায় পাচ্ছি? ক্লোরেলাতে পাচ্ছি। এবং দেখো যেটা বলছে প্রচুর খাদ্য সঞ্চয় করে রাখে, প্রচুর খাদ্য সঞ্চয় করে রাখে, সেটাকে আমরা কি বলতেছি? একাইনিটি বলতেছি। কি বলতেছি? একাইনিটি বলতেছি। তার মানে আমরা একাইনিটির জন্য আরেকটা বের করে নিই, একাইনিটি। একাইনিটি, একাইনিটি কোথায় পাচ্ছি? একাইনিটি, একাইনিটি কোথায় পাচ্ছি? ফোরা। একাইনিটি পাচ্ছি কোথায়? ফোরা, মানে পিতোফোরা, তোমার হলো ক্লিয়ারোফোরা, যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোতে আমরা কী পাচ্ছি? বলবো একাইনিটি পাচ্ছি। একাইনিটি মানে কি? প্রচুর খাদ্য সঞ্চয়। মানে একাইনিটিতে আমরা কী পাবো? প্রচুর খাদ্য সঞ্চয়, প্রচুর খাদ্য সঞ্চয়, প্রচুর খাদ্য সঞ্চয়। ওকে, এটা মনে রাখবা। আর যদি বলি হিপনোস্পোরে আমরা কী পাচ্ছিলাম? হিপনোস্পোরে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছিলাম মেনলি প্রতিকূল পরিবেশ, তাই না? প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ। তাহলে এই সব তোমাদের আইডিয়া রাখতে হবে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম একাইনিটি আমরা কোথায় পাচ্ছি? তাহলে বলবো একাইনিটি আমরা পাচ্ছি মেইনলি তোমার ফোরা রিলেটেড কথাবার্তাগুলোতে, ফোরা রিলেটেড কথাবার্তাগুলোতে। আরেকটা কথা আছে অক্সোস্পোর। তাহলে আমরা অক্সোস্পোরের জন্য আরেকটা দেখে নেই। অক্সোস্পোরটা একটু দেখে নাও। ডায়াটোম জাতীয় শৈবালে মানে তোমার বিশেষ পদ্ধতিতে, বিশেষ রেণুসৃষ্টির মাধ্যমে তোমার একটা তোমার সংখ্যা বৃদ্ধি ঘটে, সেটাকে বলে অক্সোস্পোর। কোথায় পাওয়া যায়? ন্যাভিগুলাতে পাওয়া যায়। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি অক্সোস্পোর কোথায় পাচ্ছি, আমরা অক্সোস্পোরের জন্য আরেকটা বের করে নিই। দেখো অক্সোস্পোর, অক্সোস্পোর, অক্সোস্পোর। অক্সোস্পোর কোথায় পাচ্ছি? তাহলে বলবা ন্যাভিকুলা, ডায়াটম, ন্যাভিকুলা, ন্যাভিকুলা আর ডায়াটম, ডায়াটম। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আমি জিজ্ঞাসা করি, তাহলে আমি যদি একটু সাম আপ করতে চাই, দেখো আমাদের কিন্তু স্পোরের আন্ডার অনেকগুলো টাইপের জিনিস পাচ্ছে। একটা তোমার জুস্পোর, আর একটা পাচ্ছি অ্যাপ্লানোস্পোর। জুস্পোর মানে কি? চলাচল করতে পারে বা চলাচল করতে পারে না। জুস্পোর আন্ডার কি আছে? ইউলোথ্রিক্স আছে। আর অ্যাপ্লানোস্পোর মানে কি? চলাচল করতে পারে না। সেটার আন্ডারে আমরা কি পাচ্ছি বলো তো? সেটার আন্ডারে পাচ্ছি আমরা হিপনোস্পোর। হিপনোস্পোরের এক্সাম্পল কি ছিল? হিপনোস্পোরের এক্সাম্পল কিন্তু আমাদের ইউলোথ্রিক্স ছিল। এবং হিপনোস্পোর ব্যাপারটা কি? প্রতিকূল পরিবেশে তৈরি হয়, তাই না? প্রতিকূল পরিবেশে তৈরি হয়। এবং যদি বলি অটোস্পোর, অটোস্পোরটা কি? অটোস্পোর মানে হলো তোমার মাতৃকোষের মতোই দেখতে, তাহলে সেটা হবে তোমার ক্লোরেলা। মাতৃকোষের মতো দেখতে কি? ক্লোরেলা। তাহলে আমরা এটা লিখে দেই, এটা কিন্তু মাতৃকোষের মতো দেখতে। কিসের মতো? মাতৃকোষের মতো, মাতৃকোষের মতো,
মাতৃকোষের মতো কি তাহলে বলবা অটোস্পোর কোথায় পাওয়া যায় ক্লোরেলাতে পাওয়া যায় এবং যদি জিজ্ঞাসা করি ভাই একাইনিটি কি প্রচুর খাদ্য সঞ্চয় করে তাহলে এক্সাম্পল কি হবে তাহলে বলবা ফোরা রিলেটেড যেগুলো আছে সেগুলো হলো তোমার একাইনিটি উদাহরণ। আর যদি বলি যে ভাইয়া অক্সোস্পোর পাওয়া যায় কোথায় বলবা নেভিগুলাতে আর কোথায় পাওয়া যায় ডায়াটমে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য এই যে স্পোরের যে পার্ট যেটা সেটা কিন্তু তোমার জন্য একবারে ইজি হয়ে যাবে। তাহলে আই থিঙ্ক তোমার যে স্পোর রিলেটেড কথাবার্তাগুলো যেগুলো সে কিন্তু অনেক ডিটেলসে অনেক ইজিলি অল্প সময় কিন্তু বুঝাই দিতে পারছে। ওকে, সামনের দিকে চলে আসো, আমরা একটু আবার আগের জায়গায় চলে যাই। তাহলে দেখো আমরা কিন্তু এই যে অযৌনজননের পার্ট যেটা সেটা কিন্তু আলোচনা করে ফেলছি। এখন আমাদের আসে যৌনজননের পার্ট মানেই হইলো তোমার কিন্তু গ্যামিট থাকবে, ঠিক আছে? কি থাকবে? গ্যামিট থাকবে। গ্যামিট ছাড়া কোনোভাবেই যৌনজনন হওয়া সম্ভব না। তাহলে দেখো আমি যদি বলি যে ভাই যৌনজনন আসলে কয় টাইপের হতে পারে বলো তো? একটা হোমোথেলিক হতে পারে আর একটা হেটেরোথেলিক হতে পারে। হোমোথেলিক মানে কি একই দেহে তোমার জনন কোষ উৎপন্ন হয় এবং মিলিত হয়ে জাইগোট তৈরি করে, সেটা বলো হোমোথেলিক। আর যদি আলাদা আলাদা দেহে তৈরি হয় তাহলে বলবো কি হেটারোথেলিক। কি তৈরি হয় তাহলে কি বলবো বলো? হেটারোথেলিক। তাহলে দেখো হোমোথেলিকের এক্সাম্পল কি বলো তো? হোমোথেলিকের এক্সাম্পল হলো স্পাইরোগাইরা। আর যদি বলি যে ভাই হেটারোথেলিক কি হেটারোথেলিক আন্ডারে কি আছে? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আইটা কি আছে? ওগ্যামাস। অ্যানাইসোগ্যামাস, এটা আছে ওগ্যামাস। তাহলে আইসোগ্যামাস মানে কি? আইসোগ্যামাস মানে হইলো যদি গ্যামিটগুলো দেখতে একবার হুবহু একই টাইপের হয় তাহলে বলবো আইসোগ্যামাস। কোথায় দেখা যায়? ইউরোথ্রিক্সে দেখা যায়। যদি অ্যানাইসোগ্যামাসটা কোথায় দেখা যায়? দেখো অ্যানাইসো। তাহলে আমরা অ্যানাইসো প্রথম 3টা ওয়ার্ড নিলাম, হ্যাঁ অ্যানাইসোর প্রথম 3টা ওয়ার্ড নিলাম, উল্টায় দাও, হ্যাঁ INA, হ্যাঁ তাহলে দেখো INA শেষের দিকে থাকবে কি জানো? INA। দেখো প্যান্ডোরিনা, তাহলে প্যান্ডোরিনাতে আমরা কি পাবো? তাহলে দেখো শেষে 3টা ওয়ার্ড নাও INA, উল্টায় দাও ANI মানে অ্যানাইসোগ্যামাস। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের বোঝাইতে পারছি। তাহলে দেখো উগামিটা হইলো সবচেয়ে উন্নত, বুঝছো? তাহলে দেখো এটা কিন্তু সবচেয়ে মানে স্ত্রীগামিটা হবে মানে এটা একটা মানুষের মতো। মানুষ কেমন বলো তো? মানুষের কিন্তু তোমার যে শুক্রাণু যেটা থাকে সেটা কিন্তু তোমার সচল থাকে এবং ছোট থাকে, চিকন থাকে, একবারে মানে ছোট থাকে অনেক। আর ডিম্বাণু যেটা সেটা কিন্তু বড় থাকে এবং নিশ্চল থাকে, তাই না? এবং এটা কিন্তু স্ত্রী জননাঙ্গে অবস্থান করে, এটা মনে রাখো। এবং আইসোগ্যামাসটা কিন্তু আদি প্রকৃতির, এটা মনে রাখবা। ওগ্যামাসটা উন্নত প্রকৃতির। আর যদি বলি ওগ্যামাসটা কোথায় দেখা যায় বলো? ফোকাসে পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু ইউরোথ্রিক্সের আন্ডারে আরেকটা বৈশিষ্ট্য পাইছি। কি পাইছি বলতো? আমরা কিন্তু আইসোগ্যামাসটাও পাইছি, তাই না? কি পাইছি? আইসোগ্যামাসও পাইছি। তাহলে আমরা একটু ইউরোথ্রিক্সের আন্ডারে গিয়ে আরেকবার একটু লিখে আসি যে আমরা কিন্তু এখানে কি পাইছি। ওকে 5 নম্বর। ওকে আমরা কি পাইছি এখানে? আইসোগ্যামাস পাইছি, তাই না? কি পাইছি? আইসোগ্যামাস। এবং সেটা কিন্তু আমাদের কী ছিল বলতো? হেটারোথেলিকের আন্ডারে ছিল না? হেটারোথেলিক। আমরা যদি একটু আরেকবার দেখে নিতে চাই ইউরোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমরা আসলে কী পাইছি খেয়াল করো তো। ইউরোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো আমরা অ্যাকচুয়ালি কী পাইছি? বহুকোষী, ফিলামেন্টাস এবং অশাখান্বিত, তাই না? অশাখান্বিত। তারপর দেখো এটা কিন্তু গার্ডেল আকৃতি তুমি পাবা এবং রিং আকৃতি পাবা, তাই না? কি পাবা? রিং আকৃতির। কি পাচ্ছ? এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট। রিং আকৃতি কি? ক্লোরোপ্লাস্ট। এবং এটা কিন্তু ক্লোরোফাইটের আন্ডারে পড়ে, তাই না? ক্লোরোফাইটের আন্ডারে পড়ে, তাহলে এটা কেমন হবে? সবুজ হবে। এবং এতে কিন্তু আমরা জুসপোরা পাচ্ছি, আবার কিন্তু আমরা হিপনোস্পোরা পাচ্ছি, তাই না? এবং দেখবো এটা কিন্তু আমার আইসোগ্যামাস টাইপের। এবং এটা কিন্তু তোমার হেটারোথেলিক, তার মানে আলাদা আলাদা বডিতে তৈরি হয় গ্যামিটগুলো। এবং এটা কিন্তু মেইনলি আইসোগ্যামাস বলতেছি যেহেতু আমাদের শুক্রাণু ডিম্বাণুগুলো একই টাইপের দেখতে। কেমন? একই টাইপের দেখতে। তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। তাহলে আমরা একটু আবার বইয়ে চলে যাই। বই একটু খেয়াল করো, আমাদের এখানে সুন্দর করে ডিটেলসে বলা আসছে ইউরোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো। এই ব্যাপারটা তোমাদের পড়তে এখন ইজি হবে। ইউরোথ্রিক্স কয় টাইপের, মানে কতগুলা মানে প্রজাতি আছে বলো? শৈবালে 60টা প্রজাতির মধ্যে মানে সাধারণত বেশিরভাগই মিঠা পানিতে জন্মে, এটা একটু তোমরা আইডিয়া রাখতে পারো। তবে আমাদের জন্য বেশি দরকার যেটা ইউরোথ্রিক্সটা কেমন? ফিলামেন্টাস এবং অশাখান্বিত, তাই না? এবং এরা কিন্তু অনেক লম্বা পর্যন্ত হতে পারে। সেজন্য দেখো এই জায়গাটা কিন্তু কানেক্ট করে দেয় না, ডিরেক্ট কানেক্ট করে দেয় না। কেন কানেক্ট করে দেয় নাই? এটা দিয়ে মিন করতে যাচ্ছে, এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তার হতে পারে বা অনেক বড় হতে পারে, লম্বা হতে পারে। এই যে জায়গাটা দেখতেছো না, এটা বলা হয় হোল্ড ফাস্ট। আর এই যে এগুলো কোষগুলো দেখতেছো না, এগুলো তোমার একটা করে কোষ। আর এখানে তোমার ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, এখানে অনেক কথাবার্তা বলছে যেটা আমাদের দরকার। এই যে হোল্ড ফাস্ট দেখতেছো না, হোল্ড ফাস্টও জানো, এই যে এটা তোমার হোল্ড ফাস্ট। এবং প্রত্যেকটা কোষে হোল্ড ফাস্ট ছাড়া প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস থাকে এবং বেল্ট আকৃতির বা গার্ডেল আকৃতির তোমার কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এবং এতে ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড জিনিসটা কি? প্রোটিন জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর এখান থেকে আমাদের খুব একটা বেশি কিছু দরকার নেই, আমরা একটু সামনে পেজে চলে যাই। এখন সেমভাবে
আমাদের কিন্তু ইউরোথ্রিক্সের বা ইউরোথ্রিক্সের শৈবাল তার মানে কি প্রজনন যেটা সেটা কিন্তু তোমার আগের মতোই হবে, অঙ্গজনন হতে পারে, তারপর যদি বলি যে অজনজনন হতে পারে, যৌনজনন হতে পারে। অঙ্গজননের ক্ষেত্রে মনে রাখো এরা কিন্তু তোমার ফিলামেন্টটা দেখো, এটা কিন্তু ফিলামেন্টটা ছিল তাই না, তার মানে ফিলামেন্টটা কিন্তু ভেঙে যেতে পারে, মূল কথা খণ্ডায়নের মাধ্যমে হয়। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি খণ্ডায়নের মাধ্যমে হয় কার কার বলো তো? খণ্ডায়নের মাধ্যমে হয় নস্টক অসিলেটোরিয়া তাই না, নস্টক অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া, আর কাজ হচ্ছে ইউরোথ্রিক্সের হচ্ছে তাই না, ইউরোথ্রিক্স, ইউরোথ্রিক্স। তাহলে তুমি ইউরোথ্রিক্সের ওখানে গিয়ে আবার একটু লিখে নাও, এটা কিন্তু খণ্ডায়নের মাধ্যমে হতে পারে। কিসের মাধ্যমে হতে পারে? খণ্ডায়নের মাধ্যমে হতে পারে। কিসের মাধ্যমে হতে পারে? খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, সরি খণ্ডায়ন। তাহলে একটু আমরা লিখে নিই, খণ্ডায়নের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, খণ্ডায়ন 6 নম্বর, খণ্ডায়ন, খণ্ডায়নের মাধ্যমেও কিন্তু এখানে হইতে পারে। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা মনে রাখবা। আবার একটু সামনে চলে আসো, অজনজরণে চলে আসো। অজনজরণের ব্যাপারটা কি? অজনজরণের মধ্যে এখানে অনেক কথাবার্তা বলছে, তার মানে এখান থেকে কিন্তু আমাদের স্পোর তৈরি করতে হবে তাই না। এখন আমি যদি বলি এটা কিসের মাধ্যমে হয় বলতো? এটা জুস পরের মাধ্যমে হয়। এবং জুস পরগুলো কয়টা ফ্লাজেলা বলতো? 4টা ফ্লাজেলা। তুমি একটু খেয়াল করো, এই যে দেখতেছো কয়টা ফ্লাজেলা বলতো? 4টা ফ্লাজেলা। কয়টা ফ্লাজেলা? 4টা ফ্লাজেলা। এবং যে কোষ থেকে জুস পর তৈরি হয় সেটাকে বলে জুস পরাঞ্জিয়াম। তার মানে এই যে এটা একটা জুস পরাঞ্জিয়াম, এটা জুস পরাঞ্জিয়াম, এটা জুস পরাঞ্জিয়াম। ওকে, সাধারণত 1 থেকে 32টা জুস পর তৈরি হতে পারে। তবে তবে এদের কিন্তু প্রত্যেকটাতে ফ্লাজেলা কয়টা করে? 4টা ফ্লাজেলা। ওকে, কয়টা ফ্লাজেলা? 4টা ফ্লাজেলা। এবং প্রজাতির উপর নির্ভর করে 32টা অপত্য প্রোটোপ্লাস্ট পর্যন্ত হওয়া পর্যন্ত কিন্তু এই বিভাজন চলতে পারে। সাধারণত আমাদের অত বেশি ডিটেলস লাগে না, জাস্ট একটা জিনিস মনে রাখবে, আমাদের কিন্তু 2 টাইপের জুস পর হতে পারে। একটা বড় টাইপের হতে পারে, বড় আকার আকৃতিতে বড়, একটা ছোট হতে পারে। হ্যাঁ, যদি মাইক্রো জুস পর হয় তাহলে মোটামুটি 8 থেকে 32টা হতে পারে, আইস পরটা থেকে মাঝখানে। আর যদি বলি ভাই বড় আকৃতি, তাহলে কি বলবো? মেগা জুস পর, সেটার জুস পর তৈরি হয় 1 থেকে 4টা, এবং সেটা কিন্তু তোমার আইস পরটা থেকে সামনের দিকে, এবং এটা কিন্তু নাশপাতি আকৃতির হয় জুস পরগুলো। ওকে, তাহলে জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের জন্য মোর দেনা না, এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। যেহেতু ফ্লাজেলা থাকে সেদিন কিন্তু এরা কিন্তু চলাচল করতে পারবে। এবং দেখো 2 থেকে 6 দিনের মধ্যে অনেক অনেক কথাবার্তা বলছে, আপাতত তোমার জন্য ইম্পর্টেন্ট না। তবে এখানে না বেশ কিছু ব্যাপার আছে। দেখো এখানে কিন্তু মাঝে মধ্যে প্রতিকূল পরিবেশে এরা কিন্তু একপ্লানোস্পোরে পরিণত হতে পারে, এবং প্রচুর খাবার সঞ্চিত করে একাই নীতিতে পরিণত হয়। এবং এখানে কিন্তু এই জায়গাটা দেখতেছো না, প্রচুর সঞ্চিত খাদ্য সম্বলিত যে স্পোরের মাধ্যমে জীব তার প্রতিকূল অবস্থা অতিক্রম করে তাকে বলে রেস্টিং স্পোর। তার আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া একাইনিটি শুধুমাত্র ওই ফোরাগুলোতেই পাওয়া যায়, মানে পিতোফোরা ক্লাইডোফোরা ওখানেই পাওয়া যায় না, ইউলোথ্রিক্সে কিন্তু পাওয়া যায়। তাহলে ওখানে গিয়ে একটু লিখে নিবা, ইউলোথ্রিক্সে কিন্তু আমরা এই যে তোমার একাইনিটি যেটা সেটা পাচ্ছি। রেস্টিং স্পোরটা কি? প্রতিকূল পরিবেশে যে নিশ্চল হয়ে যায়, বা মানে তোমার প্রতিকূল অবস্থাটা যে দশার মাধ্যমে তারা পার করে সেটাকে বলা হয় রেস্টিং স্পোর। ওকে, তাহলে মোটামুটি এই ব্যাপারগুলো যদি যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য মধ্যে নেয় না। তাহলে আমি একটু সামারি করি। দেখো আমি যদি বলি যে ভাইয়া কোথেকে তৈরি হচ্ছে? জুস পরাঞ্জিয়াম থেকে তৈরি হচ্ছে। কয় টাইপের হতে পারে? 2 টাইপের হতে পারে। একটা হতে পারে তোমার মাইক্রো জুস স্পোর, একটা মেগা জুস স্পোর। মাইক্রো হলে তোমার 1 থেকে 32টা হতে পারে, আর এখানে তোমার 1 থেকে 4টা হতে পারে। আই স্পটগুলো কোথায় এটা একটু মনে রাখবা। ফ্লাজেলা কয়টা? 4টা করে ফ্লাজেলা থাকে। ওকে, একটু সামনের দিকে আসো। এখন আমরা একটু যৌনজননে চলে আসি। যৌনজনের ব্যাপারটা কি? যৌনজনের ব্যাপারটা হইলো যে ইউরোথ্রিক্স একটা হেটারোথেলিক, এবং এখানে কোন টাইপের হয় বলতো? আইসোগেনাস টাইপের হয় তাই না, মানে শুক্রাণু ডিম্বাণুগুলো একই টাইপের। এটা কিন্তু অলরেডি পড়ে আসছে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট দেখো হোলফাস্ট ছাড়া একটি কোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মধ্যে 8 থেকে 64টা অপত্য প্রোটোপ্লাস্ট তৈরি করে। এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। মূল কথা আমাদের দরকার বাইফ্লাজিলেট গ্যামেট তৈরি হয়। তার মানে প্রতিটা প্রোটোপ্লাস্ট থেকে নাশপাতি আকৃতির বাইফ্লাজিলেট তোমার গ্যামেট তৈরি হয়। তার মানে এদের গ্যামেট কয়টা বলো? গ্যামেট ফ্লাজেলা কয়টা করে? 2টা করে। কয়টা করে? 2টা করে। আর যদি বলি ভাই স্পোরে কয়টা করে ছিল, তাহলে বলো তোমার স্পোরে ছিল 4টা করে। কয়টা করে? 4টা করে। তাহলে মূল কথা আমরা যদি একটু নিচে দিকে চলে আসি, দেখো এই যে তোমার গ্যামেটোজিয়াম, আগেরটার ক্ষেত্রে কিন্তু আমরা স্পোরাঞ্জিয়াম বলতেছিলাম তাই না, এখন কি বলতেছি? গ্যামেটোজিয়াম বলতেছি, যেহেতু তোমার যৌন জনন এখান থেকে কিন্তু আমার গ্যামেট তৈরি হবে। তাহলে দেখো এখান থেকে মোটামুটি একটা থেকে কিন্তু আমাদের মোটামুটি মানে 32টা বা 64টা যে কটার কথা বলছে একটু মনে রাখো। বা এখানে বলছে যে বিশ্রামকাল শেষে মোটামুটি মাইসিস করে যখন 4 থেকে 16টা হ্যাপ্লয়েড জুস পর তৈরি হয়, মোটামুটি 4 থেকে 16টা। ওকে, তাহলে এই 4 থেকে 16টা যে তৈরি হইলো, এতে প্রত্যেকটা দিকে কিন্তু তোমার 2টা করে তাই না? কয়টা করে? 2টা করে। ওকে, কয়টা করে? 2টা করে। এবং এই যে গ্যামেট এরা যখন মিলিত হচ্ছে তখন কিন্তু আবার 4টা হয়ে যাচ্ছে তাই না? তারপর জাইগোট হইলো, জাইগোট থেকে মনে করো সাপোজ এই যে ফ্লাজেলাবিহীন অবস্থা, এখানে আবার মাইসিস হচ্ছে, 4 নিউক্লিয়াস বিশিষ্ট তোমার জুস পরাঞ্জিয়াম তৈরি করতেছে, সেখান থেকে আবার জুস পোর হচ্ছে, আবার জুস পোর থেকে আবার এখানে হচ্ছে। মূল কথা হলো কি, আমাদের কিন্তু গ্যামেট তৈরি হয়েছিল কয়টা? একটু তুমি খেয়াল করো তো, গ্যামেট তৈরি হয়েছিল কয়টা? 8 থেকে 64টা প্রোটোপ্লাস্ট হয়েছিল, সেখান থেকে কিন্তু গ্যামেট তৈরি হয়েছিল। তার মানে 8 থেকে 64টা গ্যামেট তৈরি হয়েছিল, কিন্তু এই যে পরে যে তোমার গ্যামেটগুলো 8 থেকে 64টা গ্যামেট তৈরি হলো, তারা কিন্তু পরবর্তীতে জাইগোট তৈরি করলো। জাইগোট থেকে যে তোমার যখন পরবর্তীতে আবার জুস পোর তৈরি করবে, তখন তোমার 4 থেকে 16টা জুস পোর তৈরি করে। তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি আমি তোমাকে বলি। মূল কথা প্রথমে আগে কিন্তু আমার গ্যামেট তৈরি হচ্ছে তাই না, গ্যামেট তৈরি হচ্ছে।
গ্যামেট যে তৈরি হলো, গ্যামেট তৈরি হওয়ার সময় কয়টা গ্যামেট তৈরি হয়েছে? 8 থেকে 64টা মোটামুটি যে কয়টা বলছিল ওই কয়টা। পরবর্তীতে তারা কিন্তু মিলিত হলো, জাইগোট তৈরি করলো। জাইগোটে কিন্তু আবার মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে তোমার কিন্তু আবার জুস্পোর তৈরি করতেছে, তাই না? কি তৈরি করতেছে? জুস্পোর তৈরি করতেছে। এখানে একটা তুমি খেয়াল করতেছো, এখানে কিন্তু জাইগোটে মায়োসিস ঘটতেছে। তার মানে তোমরা কিন্তু চ্যাপ্টার 2তে যখন পড়বা জাইগোটিক মায়োসিস কোথায় দেখা যায়, ওখানে গিয়ে কিন্তু তোমার শৈবালটারেও তুমি ওখানে ইনক্লুড করতে পারো। শৈবালে যখন তোমার জাইগোটিক মায়োসিস দেখা যাচ্ছে, কি হচ্ছে? সেখানে কিন্তু তোমার জুস্পোর তৈরি হচ্ছে। তখন জুস্পোরগুলো কেমন? হ্যাপ্লয়েড। জাইগোটটা কেমন? ডিপ্লয়েড। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা তো জানি গ্যামিট তৈরি করার জন্য আমাদের মায়োসিস কোষ বিভাজন দরকার। মায়োসিস কোষ বিভাজনের মধ্যে গ্যামিট তৈরি হয় নাই কেন? গ্যামিট মায়োসিস কোষ বিভাজনের মধ্যে তৈরি হয় নাই। মায়োসিস কোষ বিভাজন হয় কোথায়? ডিপ্লয়েড কোষে, মানে জলমাতৃ কোষে। জলমাতৃ কোষটা কেমন? ডিপ্লয়েড। এখানে কিন্তু তোমার এই যে যেখান থেকে তৈরি হয়েছে গ্যামেটোজিয়াম যেটাকে বলতেছি, সেটা তো হ্যাপ্লয়েড জিনিস। হ্যাপ্লয়েড থেকে মায়োসিস কোষ বিভাজন হবে? হবে না তো। তার মানে গ্যামেটোজিয়াম থেকে নর্মালি বিভাজনের মাধ্যমে 8 থেকে 64টা প্রোটোপ্লাজম তৈরি করছিল, ওগুলা পরবর্তীতে গ্যামিটে পরিণত হয়ে গেছে। যখন জাইগোট তৈরি করছে, জাইগোট তৈরি হওয়ার পরে জুস্পোর তৈরি করার সময় কিন্তু তোমার এই মায়োসিস কোষ বিভাজনগুলো হয়েছে। তার মানে এখানে কিন্তু মায়োসিসটা হচ্ছে জাইগোটে, মানে জাইগোটিক মায়োসিস হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? কমপ্লেক্স জিনিস কিন্তু, এগুলো কিন্তু খেয়াল রেখো। সামনে আসো, যে ব্যাপারটা বলতেছিলাম। তাহলে দেখো এদের জীবনচক্রে কিন্তু হ্যাপ্লন্টিক জনুক্রম দেখা যায়। কি দেখা যায়? হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায়। এবং বহুকোষী গ্যামেটোফাইটিক জনুর সাথে এককোষী স্পোরোফাইটিক জনুক্রম দেখা যায়। আমি জনুক্রমের ব্যাপারটা একটু পরে বলবো। মনে রাখো হ্যাপ্লন্টিক জনুক্রম মানে কি? গ্যামেটোফাইটিক হবে বহুকোষী এবং স্পোরোফাইটিক হবে এককোষী। আপাতত এটুকু মনে রাখো। আমরা যখন চ্যাপ্টার 6 পড়বো তখন আরও ডিটেলসে আলোচনা করবো। পামেলা দশাটা দেখো, পামেলা দশাটা তোমরা একটু মানে ইজিলি বলে দেই। সহজ কথা, পামেলা দশাটা কি? মনে করো প্রতিকূল পরিবেশ, একটা তোমার জেলির মতো একটা স্ট্রাকচার তৈরি করে, ওই জায়গাতেই বিভাজিত হইতেই থাকে। পরবর্তীতে তোমার যখন পানি চলে আসে তখন তারা আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ, ওই কথা বলছে শুষ্ক অঞ্চলে মানে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মানে মাতৃকোষ প্রাচীর মধ্যে জেলাটিন আবদ্ধ থাকে। এই কথাটাকে বলছে পামেলা দশা। কোথায় দেখা যায়? ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়। এবং এটা কিন্তু আমাদের ইউলোথ্রিক্সেও দেখতে পারি, বুঝছো? তখন কোশ্চেনটা করবে পামেলা দশা দেখা যায় কোথায়? মনে রাখবা ক্ল্যামাইডোমোনাস আর ইউলোথ্রিক্স দুটাতেই দেখা যায়। কোথায় দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস আর ইউলোথ্রিক্স দুটাতেই দেখা যায়। তাহলে এখানে তোমরা একটু লিখে নাও, এখানে কিন্তু আমরা পামেলা দশা পাচ্ছি। কি পাচ্ছি? পামেলা দশা পাচ্ছি। পামেলা দশা পাচ্ছি। ওকে, পামেলা দশা পাচ্ছি। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু বলছে যে ডিপ্লন্টিক জীবনচক্র কোথায় পাওয়া যায় বলো? ডিপ্লয়েড জনুর সাথে মানে বহুকোষী ডিপ্লয়েড জনু হবে এবং এককোষী হ্যাপ্লয়েড হবে। ওকে, সহজ কথা, যদি বলে যে হ্যাপ্লন্টিক, তার মানে হ্যাপ্লয়েড মানে হ্যাপ্লয়েড, তার মানে বহুকোষীটা হবে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড হবে এককোষী। ঠিক আছে? আর যদি বলে ভাই ডিপ্লয়েডিক জনুক্রম, তার মানে কি বহুকোষীটা হবে ডিপ্লয়েড আর এককোষী হবে হ্যাপ্লয়েড। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ওই কথাটা কিন্তু বলছে। আমরা আরও এই ব্যাপারটা চ্যাপ্টার 6 যখন আলোচনা করবো তখন আরও ডিটেলস আলোচনা করবো। সহজ কথা দেখো, ডিপ্লয়েডিক জনুক্রম মানে কি? বহুকোষী ডিপ্লয়েড। মানে মূল কথা হ্যাপ্লয়েডিক মানে বহুকোষী হ্যাপ্লয়েড। হ্যাঁ, আর যেমন ডিপ্লয়েডিক জনুক্রম মানে কি? বহুকোষী ডিপ্লয়েড। এই জিনিসটা মনে রাখলে তোমাদের জন্য এখান থেকে আর কিছু দরকার নেই। একটু সামনে চলে আসো, যে ব্যাপারটা আমরা বলতেছিলাম, এখান থেকে আমাদের আরেকটু ব্যাপার ডিটেলস দরকার। শৈবালের বৈশিষ্ট্যগুলো বা গুরুত্বগুলো দেওয়া আছে। বায়ুমণ্ডল অক্সিজেন যুক্ত করতে হেল্প করে। মোটামুটি এরাই কিন্তু তোমার 60%, হ্যাঁ 60% তোমার ফটোসিনথেসিস করে এরা। হ্যাঁ, বাকি 40% কিন্তু মানে উন্নত উদ্ভিদ করে। এরাই প্রথমে তোমার মানে ফটোসিনথেসিসটা শুরু করে অক্সিজেনের পরিমাণটা 20% পর্যন্ত জমাইছে, তারপর কিন্তু বাকিটা যেটা হওয়ার সেটা হয়েছে। ওকে, নীলাভ সবুজ শৈবালে কিন্তু প্রথম সালোক সংশ্লেষণ শুরু করছে। মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে কে? নষ্ট অ্যানাবেনা অলোসিরা। আর অ্যাজোলার ভিতরে তোমার এই যে অ্যানাবেনা অ্যাজোলি এর কিন্তু তোমার মানে নীলাভ সবুজ শৈবালের মধ্যে পড়ে, সেও কিন্তু তোমার নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে। সহজ কথা, তোমার একটু নামগুলো এমনভাবে আইডিয়া রাখার চেষ্টা করবো যেন দেখে চিনতে পারো। আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে ভাইয়া কী থাকে, অন্তত যেন বলতে পারো ভাইয়া অলোসিরা বা এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, আমি এটা মনে করতেছি ভাইয়া এ দিয়ে কিছু একটা ছিল, যেন অপশন থেকে তোমার চিনে ফেলতে পারো। যদি এটুকু চিনতে পারো তাহলে তোমার জন্য মোটামুটি তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো পরিবেশ দূষণ রোধ 60% কিন্তু এখানেই ঘটে। উৎপাদক হিসেবে কাজ করে এটা জানো। বায়োফুয়েল তৈরিতে কে হেল্প করতেছে? বট্রিকক্কাস ব্রাউনি। হ্যাঁ, ব্রাউনি আর ক্লোরেলা সিন্ডেসমাস এগুলোকেও ইউজ করার চেষ্টা করা হচ্ছে। আর গোয়েন্দা সাবমেরিন থেকেও কিন্তু আমরা বুঝতে পারি, হ্যাঁ মানে যে রেডিয়েশনগুলো আসে, শৈবালগুলো কিন্তু সেই রেডিয়েশনকে একটি মানে ধরে রাখতে পারে। মাছের অবস্থান বোঝা যায়, মাটির বয়স নির্ধারণ করা যায় কীভাবে? ডায়াটম ফোলোসের কার্বন ডেটিং করে। ওকে, আর মানুষের খাদ্য হিসেবে তোমার এই যে ক্লোরেলা যেটা, সেটা একটা ইউজ করা যায়। উলভা ল্যাকটোকা ইউজ করা যায়। আর পশু খাদ্য হিসেবে এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, যেমন না ন্যানোফিল্টা তৈরি করা হয়েছে। দেখো পিথোফোরা, যেটা পিথোফোরাকে কাজে লাগায় কিন্তু তোমার ন্যানোফিল্টা তৈরি করা হয়েছে। কে হেল্প করছে বা কে তৈরি করছে? ডক্টর মোহাম্মদ আল মোজাদ্দেদি আল ফ্যাশানি, নামটা একটু মনে রাখো। ওকে, এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই।
আর কেন মানে মাইক্রোফিল তৈরি করতে পারছি জানো, এখানকার ছিদ্রটা যেটা সেটা 17 ন্যানোমিটার হয়, কিন্তু মানে ব্যাকটেরিয়াগুলোর আকার আকৃতি মোটামুটি 30 থেকে 100 ন্যানোমিটার, সেই জন্য আসলে এটা থাকতে পারে, এই কথাই বলছে। অপকারী ভূমিকাটা একটু খেয়াল করো, অপকারী ভূমিকাটার মধ্যে আমাদের কী কী আছে বলো। ওয়াটার ব্লুম তৈরি করতে পারে, কী তৈরি করতে পারে, ওয়াটার ব্লুম তৈরি করতে পারে, উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে, মাছের রোগ সৃষ্টি করতে পারে, স্থাপনা ক্ষতি, রাস্তাঘাট পিচ্ছিলকরণ বা এই রিলেটেড অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপারটা একটু তোমাদের আইডিয়া রাখা দরকার। দেখো আমি যদি বলি যে ভাইয়া ওয়াটার ব্লুম তৈরি করতে পারে, ওয়াটার ব্লুম তৈরি করতে মেইনলি হেল্প করে কে দেখো তো, মাইক্রোসিস্টিস, নস্টক আর অসিলেটোরিয়া, মাইক্রোসিস্টিক্স, নস্টক আর অসিলেটোরিয়া, মাইক্রোসিস্টিস, নস্টক আর কি অসিলেটোরিয়া। তাহলে এটা আমরা মনে রাখতাম কেন জানো, মন দিয়ে, হ্যাঁ MON, হ্যাঁ মানডে বা মন। দেখো মাইক্রোসিস্টিস, মাইক্রোস্পোরা না মাইক্রোসিস্টিসও না, মাইক্রোস্পোরাও না মাইক্রোসিস্টিসও না, আর এটা দেখো নস্টক, এতে কি নস্টক আর ওতে কি বলো অসিলেটোরিয়া। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। আমি যদি বলি যে ভাইয়া আমাদের ওয়াটার ব্লুম তৈরি করে কে বলো তো, মাইক্রোসিস্টিস, নস্টক, অসিলেটোরিয়া, মাইক্রোসিস্টিস, নস্টক, অসিলেটোরিয়া। ওকে, এটা একটু মনে রাখবা। আর উদ্ভিদের রোগ সৃষ্টি এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, মাছের রোগ সৃষ্টি দেখো আইটোকোনিয়াম, এটা একটু মনে রাখবা, আর বাকিগুলো তোমরা আই থিঙ্ক পারবা। তাহলে আমরা মোটামুটি শৈবালটা শেষ করে ফেলছি। আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা শৈবালটা পুরোপুরি বুঝতে পারছো কিনা। শৈবালটা বুঝতে পারছো সবাই? আমরা শৈবালটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল। ওকে, এখন আমরা ছত্রাকের পার্টটা আলোচনা করবো। ছত্রাকের পার্টটাও আমাদের জন্য বেশ ইজি, খুব যে কঠিন ব্যাপারটা এরকম না, তবে নামগুলো একটু বেখাপ্পা টাইপের। দেখো এই ছত্রাকের মধ্যে, হ্যাঁ ছত্রাকের মধ্যে বেশ কিছু ব্যাপার আছে। এখানে তোমার শৈবালের বৈশিষ্ট্যগুলো কিছু পাবা, কিন্তু কিছু পাবা না। যেমন তোমার এখানে ক্লোরোফিল থাকে না, হ্যাঁ ক্লোরোফিলবিহীন, বহুকোষী হবে, এটা বোঝাই যাচ্ছে। অভাস্কুলার কেন বলো তো, অভাস্কুলার কারণ আমরা জানি টেরিডোফাইটা থেকে তোমার কিন্তু ভাস্কুলার প্যাটার্ন শুরু হচ্ছে। তাহলে এটা তোমরা একটু লিখে নাও যে অভাস্কুলার কেন, কারণ টেরিডোফাইটা থেকে শুরু হয়, তাই না? কারণ আমাদের ভাস্কুলার বান্ডেলটা কোথা থেকে শুরু হয় বলো তো, টেরিডোফাইটা থেকে শুরু হয়। তাহলে এই মনে রাখবা, যেহেতু টেরিডোফাইটা থেকে ভাস্কুলার বান্ডেলটা শুরু হয়, সেই জন্য আমরা কিন্তু অভাস্কুলার বলতে পারি। এবং হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম থাকে, এটা একটু আইডিয়া রাখবা, এখান থেকে আমাদের কিছু দরকার নাই। কোন প্রক্রিয়া খাদ্য শোষণ করে বলবো, শোষণ প্রক্রিয়া খাদ্য শোষণ করে, যেখানে আলোচনা করা হয় সেটাকে বলে মাইকোলজি, ঠিক আছে? আর তোমরা এই পার্টটা একবার রিডিং দিবা, এই পার্টটা একবার রিডিং দিবা, ছত্রাকের বাসস্থান। মনে রাখো ছত্রাকটা সাধারণত কোন অঞ্চলে বা কোথায় থাকতে বেশি পছন্দ করে বলবা, হিউমাস সমৃদ্ধ এলাকাতে বেশি থাকে। তোমার আর্দ্রতা, উষ্ণতা, অর্গানিক সমৃদ্ধ খাবার মানে যেখানে পাওয়া যায় সেই জায়গাতে থাকতে বেশি পছন্দ করে। এই পার্টটা তোমরা যদি রিডিং দাও তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারবা যে ভাই এটা আসলে ছত্রাকটা কোথায় থাকতে বেশি পছন্দ করে। দেখো হানি মাশরুম, মধু ছত্রাক বা হানি মাশরুম, এখান থেকে একটা ব্যাপার আসছে। দেখো পৃথিবীর সবচেয়ে বড় জীব, পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় কোনটাকে বলবো, হানি মাশরুমকে পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি যে আর্মিলারিয়া মেলিয়া যেটা, হ্যাঁ আর্মিলারিয়া মেলিয়া যেটা, সেটা কিন্তু অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটাইতে পারে। আলোক বিচ্ছুরণ ঘটাইতে পারে কে বলো, তোমার আর্মিলারিয়া মেলিয়া। এবং কিছু কিছু ছত্রাক থাকে যারা অ্যামাটক্সিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে, যেটা কিন্তু তোমার জন্য ক্ষতিকারক। তাহলে জিনিসটা তোমাদের এটা আইডিয়া রাখতে হবে। দেখো ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। এই পার্টটা তোমরা হয়তো একটু ভালোভাবে রিডিং দিলে বুঝতে পারবা। তারপর আমি একটু ডিটেলস আলোচনা করি। ক্লোরোফিলবিহীন, যদিও শৈবালে কিন্তু ক্লোরোফিল ছিল। তারপর দেখো অসবুজ, সালোক সংশ্লেষ করতে পারে না, অক্ষম, অবশ্যক উদ্ভিদ। কেন অবশ্যক উদ্ভিদ? কারণ আমরা কিন্তু জানি পুষ্পক উদ্ভিদ হওয়া শুরু হয়েছে কোথা থেকে বলো তো। তাহলে বলো যে ভাই পুষ্পক শুরু হয়েছে, পুষ্পক উদ্ভিদ শুরু হয়েছে কোথায়? পুষ্পক উদ্ভিদ শুরু হয়েছে নগ্নবীজি থেকে। কোথেকে? নগ্নবীজি থেকে। কোথা থেকে? নগ্নবীজি থেকে। এটা একটু লিখে নাও। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া পুষ্পক উদ্ভিদ শুরু হয়েছে কোথা থেকে? নগ্নবীজি থেকে। কোথা থেকে? নগ্নবীজি থেকে। তারপর দেখো এটা কিন্তু মিতজীবী হতে পারে, মানে ইংলিশটা আমরা মনে রাখবা, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক এবং মিথজীবী, হ্যাঁ। আর এটা কিন্তু সুকেন্দ্রিক, কারণ কি বলতো প্রোক্যারিওটে কিন্তু আর এখন নাই, সবই যা থাকবে। কোষপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। সঞ্চিত খাবার কি? গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। আর ছত্রাক দিয়ে ভাস্কুলার বান্ডেল নাই, ছত্রাক দেহে ভাস্কুলার টিস্যু নাই। কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। ছত্রাকের জননাঙ্গ কেমন? এককোষী। ছত্রাকের জননাঙ্গ কেমন? এককোষী। কেমন? এককোষী। এবং হ্যাপ্লয়েড স্পট দিয়ে বংশবৃদ্ধি করে। কি করে? হ্যাপ্লয়েড স্পট দিয়ে বংশবৃদ্ধি করে। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। তাহলে একটু লিখে রাখো শৈবালেও হয় না। একটু লিখে রাখো শৈবালেও কিন্তু হয় না, হ্যাঁ শৈবালেও হয় না, শৈবালেও হয় না। পাশাপাশি এখানে কিন্তু হ্যাপ্লয়েড স্পট দিয়ে হচ্ছে। এখানে দেখো জাইগোটে কিন্তু মায়োসিস কোষবিভাজন ঘটে। কোথায় মায়োসিস কোষবিভাজন ঘটে? জাইগোটে মায়োসিস কোষবিভাজন ঘটে। তার মানে আমি কিন্তু একটু বলছিলাম জাইগোটিক মায়োসিস কোথায় পাওয়া যায়, তাহলে কিন্তু শৈবাল ছত্রাক দুইটাতেই কিন্তু জাইগোটিক মায়োসিস পাওয়া যায়। ব্যাপারটা খেয়াল করছো? এটা কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। আর কোন প্রক্রিয়ায় পুষ্টি শোষণ করে বলো? শ্বসন প্রক্রিয়ায়। এবং এদের কিন্তু অভিযোজন ক্ষমতা অনেক বেশি, থ্যালোফাইটা জাতীয়। এবং এদের কিন্তু মোটামুটি অনেকগুলো কথাবার্তা বলছে, এগুলো আমার জন্য লেস ইম্পর্টেন্ট। তবে মার্গুলিস 5টা ফাইলামে ভাগ করছে, নামগুলো যদি একটু মনে রাখতে পারো তোমাদের জন্য বেটার। জাইগোমাইকোটা, অ্যাস্কোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডিউটারোমাইকোটা, মাইকোফাইটা, ঠিক আছে? তাহলে এই কটা নাম তোমাদের একটু মনে রাখতে চেষ্টা করতে হবে। তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া যে আমাদের
মানে মার্গুলিস ফাঙ্গাস বা ছত্রাককে কয়টা ফেলামে ভাগ করছে বলে 5টা ফেলামে ভাগ করছে, এটা একটু তোমরা মনে রাখো। ছত্রাকের দৈহিক গঠনটা একটু খেয়াল করো, আমি তোমাদের এই পার্টটা যত ইজি করে দেওয়া যায় সেটা ইজি করে দেওয়ার চেষ্টা করবো, কারণ এত জিনিস তোমাদের পড়তে ভালো লাগবে না বা মনে থাকবে না। এখন এই যে ছত্রাকটা কিন্তু বেশিরভাগ কিন্তু বহুকোষী এবং ছত্রাকের দেহ কিন্তু সূত্রাকার, এবং এই সূত্রাকার শাখাকে বলা হয় হাইফা। আমি জিজ্ঞাসা করি সূত্রাকার শাখাকে কী বলি? হাইফা বলি। হাইফার প্রস্থপ্রাচীরকে বলা হয় সেপ্টা। তাহলে দেখো হাইফার প্রস্থপ্রাচীরকে বলা হয় সেপ্টা, ঠিক আছে। আর মানে ছত্রাকের দেহকে বলা হয় মাইসেলিয়াম। ছত্রাকের দেহকে বলা হয় কি? মাইসেলিয়াম। তাহলে কয়টা ইনফো পাইলাম? এই যে একটা পাইলাম, এই যেখানে তুমি 2টা পাইলা, আর এটা কিন্তু পাইলাম একটা 3টা। ওকে, তাহলে 3টা ইনফো পাইলা এখান থেকে। এখন দেখবা কি কিছু কিছু জায়গায় তোমার হাইফার মানে প্রস্থপ্রাচীর নাই, দেখবো কি একটাই কোষ অনেকগুলো নিউক্লিয়াস, তাহলে সেটাকে আমরা কী বলি বলো তো? সিনোসাইটিক মাইসেলিয়াম বলি, তাই না? কি বলি? সিনোসাইটিক মাইসেলিয়াম বলি। সিনোসাইটিক মাইসেলিয়ামের একটা উদাহরণ কি? স্যাপ্রোলিগনিয়া। স্যাপ্রোলিগনিয়া সিনোসাইটিক মাইসেলিয়ামের একটা উদাহরণ কি? স্যাপ্রোলিগনিয়া। মনে রাখবো কেমনে? সিনোসাইটিক স্যাপ্রোলিগনিয়া, সিনোসাইটিক স্যাপ্রোলিগনিয়া। ওটা বুঝতে পারছো? এবার একটু মনে রাখার চেষ্টা করবা। সামনে চলে আসো, যেটা বলতেছিলাম এখান থেকে আরেকটা ব্যাপার বলছে, এখানে পরজীবী ছত্রাক পোষক দেহের ভিতর থেকে এক ধরনের হাইফা প্রবেশ করায়। আর মূল কথা, পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে কীভাবে? হোস্টোরিয়াম দিয়ে। মানে পোষক দেহ মানে কি বলতো? পোষকের ইংলিশ নামটা কি? পোষকের ইংলিশ নাম হলো হোস্ট। পোষকের ইংলিশ নামটা কি বলো? হোস্ট। তাহলে হোস্ট থেকে খাবার নেবে কি দিয়ে বলো তো? হোস্ট থেকে খাবার নেবে কি দিয়ে? হোস্টোরিয়াম দিয়ে। কি দিয়ে? হোস্টোরিয়াম দিয়ে। আর যদি বলে ভাই পরিবেশ থেকে নেবে কি দিয়ে? তাহলে বলবা রাইজয়েড থেকে। দেখো পরিবেশ থেকে খাদ্য নিচ্ছে কি দিয়ে? রাইজয়েড দিয়ে। শেষ। আর যদি একটা রশির মতো স্ট্রাকচার তৈরি করে তাহলে কি বলবা? রাইজোমর্ফ। তাহলে আমি কয়টা ইনফো পেলাম বলো তো? এই 4 নাম্বার পেলাম এখানে, এই যে 5 নাম্বার পেলাম এখানে, আর এই 6 নাম্বার পেলাম এখানে। শেষ। ওয়ার্ডিং বুঝতে পারছো? তাহলে মোটামুটি 6টা ইনফো পাইলাম কিন্তু এখানে। এখন মোটামুটি এইটুকু তোমার অন্তত ক্লিয়ার আই থিঙ্ক। এখন আসো মাইকোরাইজা। মাইকোরাইজা মানে কি জানো? মানে মাইকো মানে ছত্রাক, রাইজা বলতে অ্যাকচুয়ালি বলতে একটা মানে স্ট্রাকচার বা একটা নেটওয়ার্কের মতো একটা স্ট্রাকচার। হ্যাঁ, তার মানে যেই ছত্রাকগুলো এই স্ট্রাকচার তৈরি করতে পারে বা জালের মতো একটা বেষ্টনী তৈরি করতে পারে সেগুলোকে বলা হয় মাইকোরাইজাল ছত্রাক, এবং এই বেষ্টনীটাকে বলা হয় মাইকোরাইজা। তাহলে মাইকোরাইজাল ছত্রাকের উদাহরণ কি বলো? স্যাপ্রোলিগনিয়া। তার মানে সিনোসাইটিক শৈবালের উদাহরণ কি বলো? স্যাপ্রোলিগনিয়া। যদি বলি যে মাইক্রোরাইজাল ছত্রাকের উদাহরণ কি? স্যাপ্রোলিগনিয়া। মাইক্রোরাইজা তৈরি করে কে? স্যাপ্রোলিগনিয়া। সবই কিন্তু স্যাপ্রোলিগনিয়া। ওকে, এটা পারবা। সামনে চলে আসো। এই যে মানে মাইক্রোরাইজাটা কিন্তু ওই যে মূল আর ছত্রাকের মধ্যে আসলে একটা বন্ধন তৈরি করে। ওকে, এখান থেকে আমাদের কিছু দরকার নাই। ছত্রাকের কোষ প্রাচীরে চলে আসো। কোষ প্রাচীরের মধ্যে অনেক কথাবার্তা বলা। একটা থেকে মানে কোষ প্রাচীর, এটা প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর কাইটিন নাম নিয়মিত, এটা তোমরা জানো। আর যদি বলি যে ভাইয়া প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্টের মধ্যে আমাদের কী কী থাকবে? মোটামুটি যা যা থাকা দরকার সেগুলোই থাকবে। মূল কথা প্রোটোপ্লাস্ট হইল কোষ প্রাচীরের ভিতরে যা থাকবে তাই হলো প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরের ভিতরে যা থাকবে সেটা কিন্তু প্রোটোপ্লাস্ট। তাহলে এই প্রোটোপ্লাস্টের ব্যাপারটাতে আসো। প্রোটোপ্লাস্টের ভিতরে কোষ ঝিল্লি থাকবে। কোষ ঝিল্লি কী দিয়ে তৈরি? মানে মূল কথা যেভাবে তৈরি হওয়া দরকার সেগুলোই, তবে মূল উপাদান কি? আর্গোস্টেরল। হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় পকেট তৈরি করে যেটাকে বলা হয় লেমোজম। তাই আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? তাহলে বলবা তোমার আর্গোস্টেরল, এবং বেশ কিছু জায়গায় তোমার ভাঁজ থাকে সেগুলোকে বলা হয় লেমোজম। কি বলে? লেমোজম। এখন এখান থেকে একটা জিনিস একটু আইডিয়া দরকার যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে সঞ্চিত খাবার হিসেবে কী থাকে বলো? তোমার গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি। তাহলে সেটা মনে রাখবা। আর নিউক্লিয়াসের মধ্যে দেখো, নিউক্লিয়াস অনেক কথাবার্তা বলছি, আমরা আপাতত পড়তেছি না, কারণ নিউক্লিয়াস রিলেটেড বেশ কিছু কথাবার্তা আমরা সামনে গিয়ে পাবো। ডাইমরফিজম রিলেটেড একটা কথা বলা আছে। হ্যাঁ, ডাই মানে কি বলো? ডাই মানে দুই। ডাই বা বাই, ডাই বা বাই, বাই মানে দুই। তার মানে দুইটা কি বাবা? মরফোলজি, ডাইমরফিজম। মরফিজম কথাটা আসছে মরফোলজি থেকে। কোত্থেকে? আমরা বোর্ডে যাই, বোর্ডে গেলে হয়তো তোমার জন্য বেটার হবে। দেখো এই যে ডাইমরফিক, তাই না? এই মরফিক কথাটা আসছে মরফোলজি থেকে। কোত্থেকে? মরফোলজি থেকে। কোত্থেকে? মরফোলজি থেকে। মরফোলজি মানে কি? আকার আকৃতি, তাই না? আকার আকৃতি, আকার আকৃতি, আকার আকৃতি। তার মানে তুমি দুই টাইপের আকার আকৃতি পাচ্ছ। কি পাচ্ছ? দুই টাইপের আকার আকৃতি পাচ্ছ। দুই টাইপের আকার আকৃতি পাচ্ছ। দুই টাইপের যেহেতু আকার আকৃতি পাচ্ছ, তাহলে তোমার ডাইমরফিজমটা জিনিসটা হলো এমন যে তোমার এক জায়গায় একরকম থাকবে, আরেক জায়গায় আরেক রকম হয়ে যাবে। তার মানে এই যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম, এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটা মাটিতে থাকে সূত্রাকার, ফুসফুসের ভিতরে যে কোষপিণ্ডাকার হয়ে যায়। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। রোগটা কী করে? হিস্টোপ্লাজমোসিস রোগ করে। কী করে? হিস্টোপ্লাজমোসিস রোগ করে। এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে। আর যদি বলি ভাই এটা কীভাবে খাবার শোষণ করে বলো? শোষণ প্রক্রিয়া খাবার শোষণ করে, এটা একটু মনে রাখা দরকার। আর সাইটোপ্লাজমিক প্রবাহ বলে একটা ব্যাপার আছে। সাইটোপ্লাজমিক প্রবাহ ব্যাপারটা কি? মনে করো সাপোজ আমি যদি তোমাকে একটা ব্যাপার বলি, দেখো সাইটোপ্লাজমিক প্রবাহ, তুমি মনে করো সাপোজ এটা একটা তোমার কোষ, এখানে একটা কোষ, এটা একটা কোষ। তার মানে এরা এই যে সাপোজ মনে করো এখানে তোমার পুষ্টি উপাদানটা আসতেছে, এখানে পুষ্টি উপাদানটা এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার ছড়ায় পড়তেছে। ওকে, সেমভাবে এখান থেকে মনে করো সাপোজ এখান থেকে ছড়ায় পড়তেছে, মনে করো এই কোষ থেকে এই কোষে ছড়ায় পড়তেছে। মানে সাইটোপ্লাজম থেকে আরেক সাইটোপ্লাজমে
তোমার ছড়াই পড়তেছে, এটাকে বলতেছি আমরা সাইটোপ্লাজমিক প্রবাহ। তো এই জিনিসটা তোমরা একটু আইডিয়া রাখবা। আর এখান থেকে আমাদের খুব একটা দরকার নাই, ছত্রাকের জননে চলে আসো। ছত্রাকের বৃদ্ধি থেকে আমাদের আসলে খুব একটা লাগে না। ছত্রাকের জননে দেখো দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে হলোকার্পিক আর একটা হচ্ছে ইউকার্পিক। একটা হলোকার্পিক, একটা কি ইউকার্পিক। ইউ মানে কি ভালো, ইউ মানে কি বলো ভালো। তার মানে এর জনন পার্ট আর দৈহিক পার্ট এটা আলাদা করা থাকে। জনন পার্ট আর দৈহিক পার্ট আলাদা করা থাকে, যেহেতু ভালো তার মানে বৈশিষ্ট্যটা একটু বেশি ইমপ্রুভড, নতুন টাইপের বৈশিষ্ট্য। তার মানে মূল কথা জনন পার্ট আর দৈহিক পার্ট আলাদা করা, এটা বলছে ইউকার্পিক। আর যার আলাদা থাকে না মানে হলো মানে কি হোল, হলো মানে কি হোল, হ্যাঁ মানে সম্পূর্ণ। সম্পূর্ণ দেহটাই তোমার হলো মূল কথা যে দৈহিক অঙ্গ আর জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। উদাহরণ কি সাইনক্যাট্রিয়াম, কি সাইনক্যাট্রিয়াম, আর এখানে কি স্যাপ্রোলিগনিয়া। তারপরে স্যাপ্রোলিগনিয়া কিন্তু আমরা এখানে তিনটা পাইছি, ওই যে উপরে সিন্ডোসাইটিকে পাইছি, মাইক্রোরাইজেতে পাইছি, এই যে তোমার এখানে ইউকার্পিকে পাইলাম, তাই না? মোটামুটি তিনটা জায়গায় পাইলাম। আর সিনক্যাট্রিয়াম যেটা সেটা কিন্তু হলোকার্পিকের উদাহরণ। এখন আসো এতে জনন যেটা অঙ্গজনন, অঙ্গজনন কি হতে পারে? বার্ডিং হতে পারে। দেখো এরকম করে বের হয়ে গেল, এটা তোমার বার্ডিং, হ্যাঁ কুড়ি তৈরি হচ্ছে, এটা তোমার বার্ডিং। তাহলে এই যে ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন কোথায় পাওয়া যায়? রাইজোপাস আর পেনিসিলিয়ামে পাওয়া যায়, যেটা মনে রাখি রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস। হ্যাঁ তাহলে দেখো রাইজোপাস আর পেনিসিলিয়াম, রাইজোপাস আর পেনিসিলিয়াম। আর দ্বিভাজনের ক্ষেত্রে একটু দেখো, দ্বিভাজনটা কোথায় দেখা যায়? দ্বিভাজন বা বাইনারি ফিশন বা বার্ডিং এটা কোথায় পাওয়া যায়? স্যাকারমাইসিস। কোথায় পাওয়া যায়? স্যাকারমাইসিস। জাস্ট উদাহরণগুলো পড়বা, এখান থেকে এইটুকু তোমাদের জন্য মোর দেন এনাফ। এখন আসো আমাদের অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে এই ব্যাপারটা তোমাদের আরেকটু ডিটেলসে পড়তে হবে বা একটু তোমাদের অন্তত আইডিয়া রাখা দরকার। যেমন দেখো আমি তোমাকে একটা ব্যাপার বলি, অযৌন জননের প্রধান প্রক্রিয়া কি? স্পোর তৈরি করা। মানে স্পোর ছাড়া কিন্তু আমাদের অযৌন জনন হয় না। দুই টাইপের হতে পারে, একটা স্পোরাঞ্জিওস্পোর, একটা কনিডিওস্পোর। আর স্পোরাঞ্জিওস্পোরের মধ্যেও আমাদের কিন্তু দুই রকম হতে পারে, একটা জুস্পোর, একটা অ্যাপ্লানোস্পোর। এবং এইখান থেকে একটা ব্যাপার আছে, দেখো জুস্পোর উদাহরণ কি? স্যাপ্রোলিগনিয়া। তারপর স্যাপ্রোলিগনিয়া কিন্তু অনেকগুলো পাইলাম। স্যাপ্রোলিগনিয়া কোথায় কোথায় পাচ্ছি এটা তোমরা লিখে নাও। তোমরা পাচ্ছ কোথায়? সিনোসাইটিকে পাচ্ছ, মাইক্রোরাইজেসে পাইলা, তারপর ইউকার্পিকে পাইলা, আবার এখানে পাইলা, তাই না? তাহলে স্যাপ্রোলিগনিয়া কিন্তু তোমার মোটামুটি 4 জায়গায় পাইলা। যদি ফ্লাজেলাবিহীন হয়, মানে যদি চলাচল করতে না পারে, তাহলে কি বলবো? অ্যাপ্লানোস্পোর বলবা। অ্যাপ্লানোস্পোর উদাহরণ কি বলো? মিউকর, তাই না? মিউকর। আবার কনিডিওফোর নামক বিশেষ হাইফার মাথায় কিন্তু স্পোর তৈরি হতে পারে, যেটাকে বলে কনিডিয়া। মানে স্পোর পুরো আবরণ দ্বারা আবৃত হলে সেটাকে বলে ক্ল্যামাইডোস্পোর। ক্ল্যামাইডোস্পোর উদাহরণ কি? মিউকর, ফুসারিয়াম। তাহলে আমরা যদি একটু বলি ভাই আমরা আসলে কয় টাইপের পাচ্ছি বলো তো? আমরা কিন্তু আসলে 2 টাইপের পাচ্ছি, তাই না? প্রথমে কিন্তু আমরা 2 টাইপের পাচ্ছি। আমরা একটা স্পেস দিয়ে নিই। তাহলে দেখো আমরা এখানে যে স্পোর ক্ষেত্রে, আমরা যদি ছত্রাকের স্পোরের ক্ষেত্রে বা ফাঙ্গাসের স্পোরের ক্ষেত্রে একটু খেয়াল করি, একটা আমরা কিন্তু জুস স্পোরাঞ্জিয়াম পাচ্ছি, মানে একটা স্পোরাঞ্জিয়াম পাচ্ছি, এটা কিন্তু কনিডিওস্পোর পাচ্ছি, তাই না? আমরা একটু একবার দেখে নিই কী পেলাম। দেখো এখানে পাচ্ছ কি? একটা স্পোরাঞ্জিওস্পোর, একটা কনিডিয়া। হ্যাঁ স্পোরাঞ্জিওস্পোর আর এটা কি? কনিডিয়া। স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর। এটা কি? কনিডিয়া, কনিডিয়া, কনিডিয়া। ওকে, কনিডিয়া থেকে কি পাইছো? কনিডিওস্পোর পাইছো, তাই না? কনিডিয়া থেকে কি পাইছো? কনিডিওস্পোর পাইছো, তাই তো? কনিডিওস্পোর পাইছো। কোথায় পাইছো? মিউকর আর ফুসারিয়ামে পাইছো, মিউকর আর ফুসারিয়ামে পাইছো। কোথায় পাইছো? মিউকর আর ফুসারিয়ামে পাইছো। আর স্পোরাঞ্জিওস্পোরের মাঝে আন্ডারে কি কি পাইছো? এখানে তুমি একটা জুস্পোর পাইছো, একটা অ্যাপ্লানোস্পোর পাইছো, তাই না? জুস্পোর, জুস্পোর, আর এটা কি? অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর এক্সাম্পল কি ছিল? মিউকর ছিল, তাই না? কি ছিল? মিউকর। আর জুস্পোর এক্সাম্পল কি ছিল? স্যাপ্রোলিগনিয়া ছিল, তাই না? স্যাপ্রোলিগনিয়া, স্যাপ্রোলিগনিয়া। তাহলে তোমরা একটু এক্সাম্পলগুলো দেখো, আমি যদি একবার রিপিট করি। দেখো আমরা একটা স্পোরাঞ্জিওস্পোর পাচ্ছি, একটা কি পাচ্ছি? কনিডিয়া পাচ্ছি, তাই না? কি পাচ্ছি? কনিডিয়া পাচ্ছি। কনিডিয়ার আন্ডারে তোমার কনিডিওস্পোর, মানে যে তোমার পুরো প্রাচীর হলে সেটা বলছে কনিডিওস্পোর। তাহলে কি? একটা মিউকর, আর এটা কি বলো? ফুসারিয়াম। এটা কি? ফুসারিয়াম। আবার দেখো এখানে একটা জুস্পোর পাচ্ছি, মানে স্পঞ্জিওস্পোরের আন্ডারে জুস্পোর, একটা অ্যাপ্লানোস্পোর। হ্যাঁ একটা অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোরের আন্ডারে কি ছিল? মিউকর ছিল, আর এটা কি ছিল? এখানে স্যাপ্রোলিগনিয়া ছিল। তাহলে মোটামুটি তোমরা যদি এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে পারো, তাহলে মোটামুটি কিন্তু তোমার এই যে অযৌন জননের পার্ট যেটা সেটা কিন্তু কমপ্লিট, তাই না? তাহলে দেখো মোটামুটি অনেক ইজিলি কিন্তু তুমি কভার করে ফেলতে পারতেছো। সেই জন্য যে জায়গাগুলো একটু কঠিন সেই জায়গার ওয়ার্ডগুলো না দেখো, তোমার কিন্তু এই যে উপরে একটু আগে যে পড়াইলাম, এই যেখানে দিয়ে পড়াইলাম, এখানে তো অলরেডি কয়টা পার্ট পড়াইছি বলো তো? মোটামুটি 6-8টা পয়েন্টের কথা বলছি। এই পয়েন্টগুলো তোমরা একবার জায়গায় লিখে ফেলবা, এক জায়গায় লিখে ফেললে তোমার দেখবে বলবা তুমি এই জায়গাতে এর বাইরে কিছু নাই, তার মানে কি তোমরা কিন্তু 1 মিনিট কিন্তু ওই ব্যাপারটা বের করে আসতে পারবা। যদি তুমি এরকম হ্যাফেজার্ড দেখো তাহলে কিন্তু তুমি আগাইতে পারবা না। দেখবে যে পড়তে গেলে মাথা ব্যথা করতেছে, কেন? তুমি গুছাও নাই, না গুছালে তোমার মাথা ব্যথা করবেই, তাই না? তাহলে ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সামনে চলে আসো। তার মানে এই যে তুমি এরকম যদি তুমি একটু মানে গুছাই আনতে পারো, এভাবে যদি তুমি একটু চার্ট আকারে নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। একটু সামনে চলে আসো। অযৌন জনতা অলরেডি আলোচনা করে ফেলছি। আর যৌন জননে চলে আসো। যৌন জননে কি বলছে? গ্যামিট থাকবে, তাই না? কি থাকবে? গ্যামিট থাকবে।
তাহলে দেখো একটা তোমার হলো মানে পুং গ্যামিট, একটা স্ত্রী গ্যামিট, যেটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করতেছি। একটা সেটা খেয়াল করো, পুং গ্যামিটেনজিয়ামকে আমরা বলি অ্যান্থেরিডিয়াম, স্ত্রী গ্যামিটেনজিয়ামকে বলে উগানিয়াম, এবং এই দুটো একসাথে মিলিত হলে সেটাকে বলি কি মানে সাপোজ দেখো যদি একই টাইপের যদি হয় তাহলে বলবো তোমার আইসোগ্যামাস। আইসো মানে কি? আইসো মানে সেম। আইসো মানে কি? সেম। তো যদি সেম টাইপের হয় তাহলে বলবো আইসোগ্যামাস, আর যদি আলাদা আলাদা টাইপের হয় তাহলে কি বলবো হেটেরোগ্যামাস বা উগ্যামাস। সেটা হলো তোমার একটু উন্নত টাইপের। প্রথমে কি হয় জানো, প্রথমে তোমার দুইটা প্রোটোপ্লাজমের মিলন হয়, প্রথমে তোমার দুইটা প্রোটোপ্লাজমের মিলন হয়। সাপোজ আমি তোমাকে একটু বোর্ডে নিয়ে যাই, বোর্ডে নিয়ে গেলে তোমরা হয়তো আরেকটু ভালো বুঝতে পারবা। দেখো সাপোজ মনে করো এটা তোমার একটা শুক্রাণু, হ্যাঁ সরি মনে করো সাপোজ এটা একটা শুক্রাণু, হ্যাঁ এটা একটা শুক্রাণু, আর এটা মনে করো সাপোজ এটা একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু। মনে করো এরা কিন্তু এদের আকার আকৃতি কিন্তু একটু আলাদা, তাই না? সাপোজ যদি আকার আকৃতি আলাদা হয় তাহলে কি বলবা, সেটা বলবো তখন হলো হেটেরোগ্যামাস, তাই না? মানে আইসোগ্যামাস বলা যাবে না। আইসো মানে কি সেম, যদি সেম টাইপের হয় তাহলে বলতো তোমার আইসোগ্যামাস। যদি আলাদা টাইপের হয় তাহলে কি বলবা, হেটেরোগ্যামাস বলবা, তাই না? কি বলবা, হেটারোগ্যামাস বলবা। এখন কি হয় জানো, এদের সাধারণত জাইগোট তৈরি করলো, এরা মিলন হবে, তাই না? মিলন হইলো, এদের প্রোটোপ্লাজমটা মিলন হয়ে যায়, কিন্তু মানে যে নিউক্লিয়াসগুলো সেগুলো মিলিত হয় না, বুঝতে পারছো? নিউক্লিয়াসগুলো মিলিত হয় না। তাহলে প্রোটোপ্লাজমের ফিউশন যেটা, সেটাকে আমরা কি বলি বলো তো, একটু খেয়াল করো। প্রোটোপ্লাজমের ফিউশন যেটা, সেটাকে আমরা বলছি প্লাজমোগ্যামি, হ্যাঁ। আর নিউক্লিয়াসের মিলন কি আমরা কি বলছি, ক্যারিওগ্যামি। এবং ক্যারিওগ্যামির মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়, তাই না? জাইগোট সৃষ্টি হয়, কিন্তু ব্যাপারটা কি জানো, এটা যে মিলিত হচ্ছে না, মিলিত হওয়া মানে কি তোমার মনে হতে পারে ভাইয়া, মিলিত হচ্ছে এরা মনে হয় প্রোটোপ্লাজম আর কি বলে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসটা একসাথে মিলিত হয়ে যাওয়ার কথা। মানে প্রোটোপ্লাজমের সাথে প্রোটোপ্লাজম, নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস মিলিত হয়ে যাওয়ার কথা। ব্যাপারটা এরকম হয় না, শুধুমাত্র প্রোটোপ্লাজমটা মিলিত হয়, নিউক্লিয়াসটা বসে থাকে পরে মিলিত হওয়ার জন্য। তাহলে ওই কথাটা এখানে বলা আছে। দেখো তুমি একটা জিনিস একটু খেয়াল করো যে এক মিনিট আমি তোমাকে একটু দেখাই, এইখানে একটু খেয়াল করো। তুমি দেখতে পারবা ছত্রাকের যৌনজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম প্রথমে একসাথে মিশে যায়, কিন্তু নিউক্লিয়াস দুটো বহু পরে মিলিত হয়। কাজেই নিউক্লিয়াস দুটি মিলিত হওয়ার মানে পূর্ব পর্যন্ত হাইফার ভিতরে বংশগতীয়ভাবে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিরাজমান করে। তাহলে দেখো ওই কথাটাই সুন্দর করে এখানে বলা আছে, প্রোটোপ্লাজম কিন্তু মিলিত হয়ে গেছে, মানে প্লাজমোগ্যামি হয়ে গেছে, নিউক্লিয়াস কিন্তু এখনো মিলিত হয়ই নাই। তাহলে দেখো নিউক্লিয়াস যেহেতু মিলিত হয় নাই, তার মানে দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কিন্তু এখানে অবস্থান করতেছে, তাই না? দুইটি নিউক্লিয়াস, যেহেতু আমরা এটা কিন্তু হেটেরোগ্যামিটে মানে হেটেরোগ্যামাসের কথা বলছিলাম, আইসোগ্যামাস কিন্তু বলতেছি না। আইসোগ্যামাস না কেন, মানে আইসোগ্যামাস তো একই টাইপের হয়, হেটেরোগ্যামাসে কিন্তু তোমার মানে এক একটা আলাদা টাইপের হয়। তার মানে এখানে কিন্তু তোমার দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস। কেন দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস? যেহেতু হেটেরোগ্যামাস ছিল, শুক্রাণুটা এক টাইপের, কিন্তু তোমার ডিম্বাণুটা আরেক টাইপের। তার মানে এতে কিন্তু তোমার প্রোটোপ্লাজম মিলিত হয়ে গেছে, প্রোটোপ্লাজম কিন্তু এতে মিলিত হয়ে গেছে, কিন্তু নিউক্লিয়াস কিন্তু এখন মিলিত হয় নাই। এবং এখানে কিন্তু কয়টা নিউক্লিয়াস বলো তো? এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস এবং আলাদা আলাদা টাইপের। যেহেতু দুইটা নিউক্লিয়াস, সেটা আমরা বলতেছি ডাইক্যারিয়ন, হ্যাঁ ডাইক্যারিয়ন। যেহেতু আমাদের দুইটা নিউক্লিয়াস এখানে, আমরা বলছি ডাইক্যারিয়ন, এবং যেহেতু আলাদা আলাদা টাইপের, সেটা আমরা বলছি হেটারোক্যারিয়ন। বুঝতে পারছো? আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া তাহলে ডাইক্যারিয়ন হেটারোক্যারিয়ন কোথায় পাওয়া যায়, তাহলে কি বলবা? তাহলে বলবা যে ছত্রাকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ছত্রাকে যৌনজরণে পাওয়া যায়। তাহলে এই ব্যাপারটা তোমাদের এতদিন যাবে তোমাদের একাডেমিকে তো বোঝাই নাই, হয়তো তোমাদের শর্ট সিলেবাসে তো ছিলই না, তো বোঝানো হিসাব তারা পরের কথা। কোচিংয়ে যাবা, কোচিংয়েও বোঝাবে না, তুমি নিজে পড়বা, নিজেও বুঝবা না। তাহলে দেখো এই ব্যাপারটা ইজি করে দিলাম, তুমি চিন্তা করতে পারছো না কতটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো ওই কথাটাই বলছে যে তোমার যেহেতু দুইটা থাকতেছে, তাহলে আমরা বলছি ডাইক্যারিওটিক, দুইটা নিউক্লিয়াস যেহেতু ডাইক্যারিওটিক, এবং যেহেতু আলাদা আলাদা টাইপের, মানে দুইটা একটা শুক্রাণু একটা ডিম্বাণু একটা আলাদা আলাদা টাইপের, সেটা বলছে হেটারোক্যারিয়ন। ঠিক আছে? আর এখানে একটা কথা আছে, দেখো আমাদের এখান থেকে অ্যাসকোমাইকোটা আর ব্যাসিডিওমাইকোটা, আমাদের দুইটা কথা বলা আছে, হ্যাঁ। অ্যাসকোমাইকোটা যেটা, সেটা আরেকটা নাম কি জানো? স্যাক ফাঞ্জাই। অ্যাসকোমাইকোটা একটা নাম কি? স্যাক ফাঞ্জাই। আর যে ব্যাসিডিওমাইকোটা একটা নাম কি? ক্লাভ ফাঞ্জাই। ওকে, এটা একটু মনে রাখো। তারপর এটা মনে রাখার একটা উপায় আছে, দেখো আমি তোমাকে বলি। অ্যাসকোমাইকোটা এটার ভিতরে ঢুকাই দাও, তাহলে কি হবে বলো তো? স্যাক, তাই না? স্যাক ফাঞ্জাই। আর ব্যাসিডিওমাইকোটা যেটা, সেটা কি হবে বলো তো? ব্যাসিডিওমাইকোটা যেটা, সেটা কি হবে? ক্লাভ ফাঞ্জাই। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। সামনে চলে আসো, এখান থেকে আমাদের কিছু দরকার নাই, ছত্রাকের গুরুত্বতে চলে আসো। ছত্রাকের গুরুত্বটা আবার সেম আগের মতোই মুখস্থ টাইপের পড়াশোনা, এটা আমরা জাস্ট একটু ইজিলি কমপ্লিট করে ফেলার চেষ্টা করবো। দেখো মাশরুম কিন্তু আমরা খাইতে পারি, তাই না? মাশরুম কিন্তু খাওয়া যায়। দেখো তবে আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট কোনটা জানো? এই অ্যাগারিকাস বাইস্পোরাস আর ক্যাম্পেস্ট্রিস। দেখো পেস্ট্রিকে খাইছো না, তার মানে এটা তো খাওয়া যায়, তার মানে এটা কিন্তু খাবার হিসেবে ইউজ হয়। তাহলে একটু কষ্ট করে মনে রাখো, এই যে বি আর সি, বিতে বাইস্পোরাস আর সিতে হলো ক্যাম্পেস্ট্রিস, এই দুটো কিন্তু তুমি খাইতে পারবা। ওকে, ওষুধ তৈরিতে এটা তোমার একটা ওয়ার্ডও বাদ দিবা না। ওষুধ তৈরিতে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা ওয়ার্ডও বাদ দিবা না, পুরাটাই ধরে পড়বা। দেখো প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক কি? পেনিসিলিন, হ্যাঁ। কোথেকে তৈরি হয়েছে? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক কোথা থেকে তৈরি হয়েছে, এটা একটা পাইলাম। ক্লাভিসেস পারপুরিয়া যেটা, সেখান থেকে আর্গট তৈরি করা হয়, যেটা তোমার হলো মেইনলি
সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে ইউজ হয়, তার মানে তুমি দুইটা পাইলা। মৃত্তিকাবাসী ছত্রাক থেকে মানে টলিপক্লেডিয়াম ইনফ্লেটাম থেকে সাইক্লোস্পোরিন তৈরি করা হয়, যেটা তোমার অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ইউজ হয়, মানে তুমি এটা আরেকটা পাইলা, তিনটা। তারপর দেখো অ্যাসপিরার জিরাস থেকে স্টেরয়েড পাওয়া যায়, ঠিক আছে, যেটা আর্থ্রাইটিস নিরাময় করে, এটা তুমি আরেকটা পাইলা, চারটা। তারপর এই যে ম্যাজিক মাশরুমে কি থাকে, সিলোসাইবিন এবং সিলোসিন থাকে, যেগুলো তোমার হ্যালোসিনেশনের মূল উপাদান, মূল কথা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে, পাঁচটা পাইছো। মানে পাঁচটা ওষুধের ডিটেলস বলা আছে, এগুলো একটা ওয়ার্ড যেন বাদ না যায়, প্রতিবার ক্ষেত্রে কোশ্চিন আসে, কোশ্চিন ভুল হলে কিন্তু শেষ। ওকে, তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। সামনে চলে আসো, স্যাকারোমাইসিস সেরেভিসাই, যেটা আমাদের ইস্টের বৈজ্ঞানিক নাম। তোমরা ইস্ট খাও না, যে পাউরুটিতে ইস্ট দেয়, এটা কিন্তু স্যাকারোমাইসিস সেরেভিসাই, ওইটাই কিন্তু ইস্ট। ইনভার্টেস পাওয়া যায়, কী পাওয়া যায়, ইস্ট পাওয়া যায়। এটা কিন্তু তোমার যে মানে জৈব অ্যাসিড তৈরি কিন্তু মাঝে মধ্যে অ্যাসপারিক গ্যাস ইউজ হয়, এটা উপরেও বায়ো রিমেডিয়েশন করে কে, হ্যাঁ বায়ো রিমেডিয়েশন করে কে, তোমরা লাইকেন দাগো মাঝে মধ্যে, এটা কিন্তু আসলে শৈবাল না ছত্রাক, মানে শৈবাল না লাইকেনও না, এটা কিন্তু ছত্রাক। আর জিব্রেলিলা ফুজিকোরই থেকে আমাদের কিন্তু জিব্রেলিন পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। কৃষিতে ব্যবহার এটা একটু রেটিং দিবা। আর মৌলিক গবেষণা এটা একটু রেটিং দিবা, শিল্প উৎপাদনে এটা একটু রেটিং দিও। হ্যাঁ, মূল কথায় আমি কিন্তু এককালে নাই যে এগুলো মুখস্থ করছি না, বুঝছো, আসলে কপাল খারাপ থাকলে কিন্তু এগুলো থেকে কোশ্চেন দিতে পারে, বলতে পারে যে কোন জিনগুলা তোমার আসলে ইউজ হচ্ছে, বলতে পারে যে ইস্টের EH109 এগুলো ইউজ হতে পারে, হ্যাঁ, বা এগুলো জাত ইউজ হচ্ছে, এগুলো আসলে আসে না কখনো, আমি মুখস্থ করছিলাম বাট কখনোই পাইনি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তবে এই যে স্যাকারোমাইসিস সেরেভিসাই যেটা, সেটা কিন্তু ভিটামিন B, C তৈরি করতে, গ্লিসাইন তৈরি করতে, কোকোর বীজ থেকে চকলেট তৈরি করতে ইউজ হয়, বেকারিতে ইউজ হয়, তারপর দেখো মদ তৈরিতে ইউজ হয়, সেটা আমরা কি বলি, ব্রিওয়ার ইস্ট বলি, তাই না, এটা পড়বা। তারপর দেখো পেনিসিলিয়াম থেকে, যে দেখো পেনিসিলিয়ামের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সাইট্রিক অ্যাসিড তৈরি করা যাচ্ছে, তাই না, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এগুলো উৎপাদন করা যায়। তার মানে সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এগুলো উৎপাদন করতে কি ইউজ করা হচ্ছে, বলবা পেনিসিলিয়াম গোত্রীয় ছত্রাক ইউজ করা হচ্ছে, এটা একটু মনে রাখো। অপকারী ভূমিকাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু অ্যাসপারজিলাস ফ্লাভাস মাইক্রোটক্সিন তৈরি করে, এটা কিন্তু একটা বিষ, বুঝতে পারছো, সেখান থেকে পেট খারাপ হবে। ওকে, তারপর দেখো রোগ সৃষ্টিতে, হ্যাঁ, এই যে আমাদের হেলমিনথোস্পাইরাম অরাইজি, যেটা দিয়ে তোমার হলো মানে ধানের একটা রোগ হয়েছিল। তারপর বিলম্বিত ধসা রোগ, ফিথোফেরা ইনফেস্টান্স, এটা দিয়ে কিন্তু তোমার আলোর বিলম্বিত ধসা রোগ হয়। তারপর এই টিটিকি, হ্যাঁ দেখো পুশিনিয়া গ্র্যামিনিস টিটিকি, যাই হোক বৈজ্ঞানিক নাম কিছু একটা মনে রাখো, মানে আমি উচ্চারণ ঠিকঠাক করতে পারতেছি কিনা জানি না, বাট টিটিকি আমরা কি জানি বলো তো, গমের বৈজ্ঞানিক নাম কি, টিটিকাম এস্টিভাম, তার মানে গমের রোগ, তার গমের রোগের ক্ষেত্রে কী হবে, টিটিকি যে ওয়ার্ডটা যেটা পাচ্ছ সেটা কিন্তু তুমি গমে পাবা, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে পারলে ভালো। মাইক্রোস্পোরিয়াম যেটা, সেটা দিয়ে তোমার টাক হয়ে যায়, মাথা টাক হয়ে যায় কি দিয়ে, মাইক্রোস্পোরিয়াম দিয়ে, এটা একটু মনে রাখবা। কাগজ বিনিষ্টকরণ আমি খুব একটা আসতে দেখি নাই, কাঠের পচন এটা আসতে দেখি নাই, চামড়ার ছিটি যেটা, সেটা অ্যাসপারজিলাস, এটা একটু আইডিয়া রাখো। আর পশু পাখির এখানে অনেক কথাবার্তা বলছে, যেমন অ্যাসপারজিলাস ফানিজাটাস, এটা দিয়ে তোমার হইলো গর্ভপাত হয়ে যায়, বা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট হলো এটা, হ্যাঁ, স্যাপ্রোলিগনিয়া প্যারাসাইটিকা দিয়ে স্যামন রোগ হয়, কি হয়, স্যামন রোগ হয়। আর ট্রাইকোফাইটন রাবরাম দিয়ে দাঁত রোগ হয়, কি হয়, দাঁত রোগ হয়, এটা কিন্তু অনেকবার আসবে। দাঁত রোগ আর হলো তোমার স্যামন রোগ, এটা কিন্তু আসবে। আর এইখানে তোমাদের তিনটা লাইন দেওয়া আছে, তিনটা লাইনে তোমার তিনটা রোগের কথা বলছে। যক্ষার মতো ককটিডিওমাইকোসিস হয় কি দিয়ে, স্যাক ফাঞ্জাই দিয়ে। তো ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে কিন্তু তোমার গলা, মুখ, এইসব মিউকাস মেমব্রেনে কিন্তু আক্রমণ হইতে পারে। তারপর দেখো যে মিউকর আর রাইজোপাস দিয়ে তোমার কিন্তু জাইগোমাইকোসিস রোগ হতে পারে, কোথায় কোথায়, মস্তিষ্ক, ফুসফুস, খাদ্যনালীতে। তাহলে কোশ্চেনটা করবে জাইগোমাইকোসিস রোগ হয় কোথায়, কি দিয়ে, মিউকর আর রাইজোপাস দিয়ে, কোথায় হয়, মস্তিষ্ক, খাদ্যনালী এইসবে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। আর ক্যান্ডিডিয়াসিস এই ব্যাপারগুলো তো অলরেডি বললাম। এখান থেকে দেখো স্যাপ্রোলিগনিয়া, এটাতে কিন্তু তোমার কার্প জাতীয় মাছের বিভিন্ন রোগ হয়। আর এই পার্টটা তোমরা একবার রিডিং দিবা, হ্যাঁ, ছত্রাকের সাথে কিছু ব্যাপার আছে। মাইটোসিসের সময় নিউক্লিয়ার বিলুপ্ত হয় না, কোশ্চেনটা করবে হবে ছত্রাকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, ছত্রাকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। দেখো নিউক্লিয়ার বিলুপ্ত হয় না, মাইটোটিক স্পিন্ডল নিউক্লিয়াসের ভিতরে হয়, ক্রোমোজোমে খুব অল্প পরিমাণ হিস্টোন থাকে, সেন্ট্রাল থাকে না, কাইটিন নির্মিত, মানে সেলুলোজ নির্মিত না। ওকে, তাহলে জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ, যে তোমার ছত্রাক যেটা, ছত্রাকে কি তোমার সেলুলোজ থাকে না কাইটিন থাকে, বলবা কাইটিন থাকে, সেলুলোজ থাকে না। যদি বলি সেন্ট্রাল থাকে, সেন্ট্রাল থাকে না। আর এখানকার প্রাণী জগতের সাথে মিলগুলো কী আছে, ক্লোরোফিল নাই, গ্লাইকোজেন থাকে, আর্গোস্ট্রল থাকে, কাইটিন নির্মিত, এগুলো একটু তোমরা আইডিয়া রাখতে পারো। আমাদের জন্য এখন অ্যাকারিকাসের যে স্ট্রাকচার যেটা, সেটা আমাদের একটু দেখতে হবে। ওকে, অ্যাকারিকাসের ক্ষেত্রে দেখো, অ্যাকারিকাসের এটা কিন্তু আমরা হলো ব্যাঙের ছাতা বলি, কি বলি, ব্যাঙের ছাতা বলি। এখন এখানে না তোমাদের একটা চিত্র দেখো, চিত্র কিন্তু সুন্দর করে অনেকগুলো ব্যাপার দেওয়া আছে। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এখানে কিন্তু আমাদের উপরের পার্টটা যেটা, একটু জিনিস খেয়াল করতেছো, এই যে উপরের পার্ট যেটা, সেটা কিন্তু আমাদের জনন অংশ, আর এটা দৈহিক অংশ। হ্যাঁ, এটা দেখো, এটা কিন্তু আমাদের হলো মেইনলি মানে জনন অংশ, এটা কি দৈহিক অংশ।
মানে তুমি যেটা দেখতে পাচ্ছ, তুমি যে ব্যাঙের ছাতা যে পার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জনন অংশ, হ্যাঁ, বা ফ্রুট বডি। আর যেটা নিচে থাকে সেটা কি বলো দৈহিক অংশ, ওকে, এটা মনে রাখবা, এখান থেকে কিছু আমাদের লাগে না। এই যে পার্টটা যেটা দেখতেছো এটা কিন্তু স্টাইপ, এই কাণ্ডের মতো স্টাইপটা দেখতেছো না, এই কাণ্ডের মতো যে পার্ট যেটা সেটাকে বলা হয় স্টাইপ। তো আমি তোমাকে একটু দেখাই আসি, দেখো মাইসেলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ সৃষ্টিকে বলা হয় ফ্রুকটিফিকেশন। তার মানে এই যে এই পার্টটা ছাতার মতো স্ট্রাকচার তৈরি করার যে প্রক্রিয়া যেটা সেটাকে বলা হয় ফ্রুকটিফিকেশন বা ফ্রুট বডি তৈরি করার প্রক্রিয়া। আর এই যে এখানে না পরিচক্র বা ফেরি রিং বলে একটা কথা পাবা, মনে করো সাপোজ আমার যে রুম, এই রুম ধরে মনে করো সাপোজ এই ইয়ারা জন্ম নেয় বা ব্যাঙের ছাতাগুলো আসলে তৈরি হচ্ছে, এটাকে তুমি বলতে পারো একটা পরিচক্র বা ফেরি রিং। ওকে, এই জায়গাটা আপাতত তোমার জন্য কয়েকটা লাগে না। আপাতত সামনে চলে আসো, এখান থেকে তোমাদের কয়েকটা ব্যাপার আছে এখানে। মানে দেহ, হ্যাঁ, দেহের কিন্তু দৈহিক অংশ যেটা সেটাকে বলা হয় মাইসেলিয়াম, দৈহিক অংশ যেটা সেটাকে বলা হয় মাইসেলিয়াম, আর জড়ন অংশ যেটা সেটাকে বলা হয় ফ্রুট বডি। মানে মাটির নিচে থাকে মাইসেলিয়াম, উপরে থাকে হলো তোমার ফ্রুট বডি। আর ওই যে বলছিলাম না দড়ির মতো অংশ থাকলে কী হবে, রাইজোমর বলবা, এটা তো তোমরা জানো। সঞ্চিত খাবার কি তেলবিন্দু, এটাও তোমরা জানো। জন্ম অংশের আন্ডারে আমাদের কিন্তু বেশ কিছু ব্যাপার আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি যদি তোমাদের বলি যে কাণ্ডের মতো স্টাইপ, মানে পার্টে যেটা দেখতেছো সেটাকে বলা হয় গোড়ার দিকে কাণ্ডের ন্যায় অংশটাকে বলা হয় স্টাইপ। স্টাইপের মাথায় ছাতার মতো পার্টটাকে বলা হয় পাইলিয়াস, আর স্টাইপের মাথায় যেটা সেটাকে বলা হয় কি অ্যানুলাস। আমি একটু আগের চিত্রটা দেখাই, তুমি একটু খেয়াল করো। এই যে দেখো, এই যে এটা তোমার স্টাইপ, এটা কি স্টাইপ, এই যে এটা হলো স্টাইপ, আর এটা তোমার পাইলিয়াস। আর এই যে স্টাইপের মাথা যেটা সেটা হলো অ্যানুলাস, ঠিক আছে। আর এই যে তুমি দেখতেছো এই যেগুলো হলো গিল, এই যে তোমার হলো চামড়া, মানে যে কিছু কিছু ছোটো 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 যেগুলো দেখতেছো এগুলো হলো গিল, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। আর এই যে গিলের ভিতরে, এই গিলের ভিতরে কিন্তু এই স্ট্রাকচারটা থাকে, বুঝছো, এই গিলের ভিতরে কিন্তু এই স্ট্রাকচারটা থাকে যেখান থেকে কিন্তু ব্যাসিডিও স্পোর তৈরি হয়। ওকে, একটু সামনে দিকে আসো, আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখান থেকে একটা মনে রাখবো যে আমি বললাম না যে স্টাইপের মাথায় কি থাকে, অ্যানুলাস থাকে, এটা তো তোমরা জানোই। আর ওই গিল থাকে না, ওই গিলের ভিতরে কিন্তু তোমার এই যে গিলের ভিতরে কিন্তু ট্রমা, সাবহাইমেনিয়াম আর বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা একটু পরে আলোচনা করতেছি। তবে একটা জিনিস তোমার যেটা দরকার, এই যে গিলের যে অন্তর্গঠন সেটা দরকার, কয়টা স্তর, তিনটা স্তর, কী কী, ট্রমা, সাবহাইমেনিয়াম আর হাইমেনিয়াম। তাহলে এই ট্রমাটা কি বলতো, ট্রমাটা হইল কেন্দ্রীয় বন্ধা অংশ। তাহলে কোশ্চেনটা এভাবে করে যে গিলের গঠনে, গিলের অন্তর্গঠনে বন্ধা অংশটাকে আমরা কি বলি বলতো, ট্রমা বলি। কি বলি, ট্রমা বলি। এবং এই কোষগুলো কিন্তু ডাইক্যারিওটিক, তার মানে কি এখানে কিন্তু তোমার মানে প্রোটোপ্লাজমটা ফিউশন হয়েছে বা সাবস্ট্রেট করো, মানে এখানে মূল কথা প্রোটোপ্লাজম হিসাবে আমরা আপাতত বাদ দিই, মূল কথা এদের কোষটাতে কয়টা করে নিউক্লিয়াস থাকে, দুইটা করে নিউক্লিয়াস থাকে, কয়টা করে থাকে, দুইটা করে নিউক্লিয়াস থাকে, এই জিনিসটা মনে রাখবা। তারপর দেখো সাবহাইমেনিয়াম, সাবহাইমেনিয়ামে একটা কোষের বিন্যাস দেখা যায় যেটাকে বলে প্রোজেনকাইমা, এটা মনে রাখো। এইখান থেকে কিন্তু ব্যাসিডিয়াম তৈরি হয়। আর হাইমেনিয়াম, হাইমেনিয়াম থেকে কিন্তু ব্যাসিডিয়াম মানে গদাকার আকৃতির ব্যাসিডিয়াম উৎপন্ন হয়, একবার বই বাহিরের স্তর, হ্যাঁ, এটা মনে রাখবা। এখান থেকে আমার জন্য খুব একটা দরকার নেই। হাইমেনিয়ামটা কোথেকে তৈরি হয়, সাবহাইমেনিয়াম থেকে তৈরি হয়। তখন একবারে কেন্দ্রে ট্রমা, মানে একবারে নিচেকে ট্রমা, তারপর সাবহাইমেনিয়াম, তারপর হাইমেনিয়াম। হাইমেনিয়ামে যে কোষের বিন্যাস সেটাকে বলা হয় প্রোজেনকাইমা। এখন হচ্ছে ব্যাসিডিও কার্প, ব্যাসিডিও মাইসিটিস মানে শ্রেণীর ফুড বডিকে বলা হয় ব্যাসিডিও কার্প। এত কিছু আমাদের লাগে না। কয়টা করে ব্যাসিডিও স্পোর তৈরি হয় বলো, 4টা করে ব্যাসিডিও স্পোর তৈরি হয়। আর মূল কথা কি হয়, এই যে আমাদের পুষ্টি পদার্থ শোষণ করে কীভাবে বলো, শোষণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়, শোষণ প্রক্রিয়ায়। আর এখানে অনেক কথাবার্তা বলছে, যৌন জনন মানে যৌন স্পোর উৎপন্নকারী অঙ্গটার নাম কি, ব্যাসিডিয়াম, আর স্পোরের নাম হলো ব্যাসিডিও স্পোর। জিজ্ঞাসা করি যৌন অঙ্গের নাম কি, বলো ব্যাসিডিয়াম, আর স্পোরটার নাম কি, ব্যাসিডিও স্পোর। ওকে, তাহলে এই হলো মূল কথা। আমি যদি একটু সাম আপ করতে চাই পুরো পার্টটাতে, যে তুমি দেখতেছো কাণ্ডের মতো পার্টটা স্টাইপ, স্টাইপের মাথা থেকে অ্যানুলাস, আর একবার ছাতার মতো পার্ট যেটা সেটা বলে পাইলিয়াস। পাইলিয়াসে কি ছিল, গিল ছিল, গিলের ভিতরে কিন্তু তোমার এই যে স্ট্রাকচার যেগুলো সেগুলো পড়লাম, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। সাবহাইমেনিয়ামের যে স্তর মানে প্রেজেন্টেশন যেটা বা কোষের বিন্যাস যেটা সেটাকে বলা হয় প্রোজেনকাইমা। ওকে, তাহলে এই হলো মূল কথা। সামনে চলে আসো, অ্যাগারিকাস বা এই যে মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সবগুলো একটু রিডিং পড়ো ভালোভাবে। দেখো খাদ্য হিসেবে ইউজ হয় থামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ডি কে পাওয়া যায়, প্যান্টোথেনিক অ্যাসিড পাওয়া যায়, এটা একটু আইডিয়া রাখবা। মৃত্তিকার পুষ্টিবৃদ্ধিতে হেল্প করে, এটা পড়বা। শিল্প বাণিজ্যে হেল্প করে। ওষুধ গুণাবলী, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আঁশ বেশি থাকে তো, শর্করা চর্বি কম থাকে, সেটা ডায়াবেটিসের জন্য বেটার। খনিজ লবণ থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, কপার। এটা থেকে অনেকবার কোশ্চেন আসছে, বলে যে কোন কোন খনিজ লবণ পাওয়া যায়, বলবো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, কপার পাওয়া যায়। এবং উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করে, এটা দেখবা। পাশাপাশি এটা কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেও কিন্তু হেল্প করে। এবং এখানে না এই যে লোভাস্টেনিন, এন্টাডিনিন, ইরিটাডিনিন যেগুলো থাকে সেগুলো কিন্তু আসলে তোমার কোলেস্ট্রলটা কমাইতে হেল্প করে। সেটা কিন্তু আসলে অনেক উপকার আছে। হ্যাঁ, আর অপকারিতাটা কি, অপকারিতা হলো তোমার দেখো সবগুলো কিন্তু খাওয়া যাবে না। হ্যাঁ, দেখো এই যে সবচেয়ে বিষাক্ত কি, অ্যামানিটা ভিরোসা আর অ্যামানিটা ফ্যালয়েডস। হ্যাঁ, এটা সবচেয়ে বিষাক্ত। বুঝবা কেমন এটা বিষাক্ত, মানে মূল কথা তোমাকে যেটা অ্যাট্রাক্ট করতেছে সেটাই খারাপ। মানে কি, কড়া গন্ধ, তুমি কি বাইরে গেলে কোথাও এটা কড়া সেন্ট দিয়ে যাবা, যাবে না তো, খারাপ।
তোমার হলো বেগুনি কালার, দেখতে আসলে কেমন জানি। তাও মনে করো সাপোজ একটু মনে করো যে উজ্জ্বল কালার, হ্যাঁ তোমাকে অ্যাট্রাক্ট করছে, সেটা খারাপ। তার মানে অম্লগন্ধযুক্ত, মানে কড়া গন্ধযুক্ত। তারপর দেখো ব্যাসিডিওস্পোর, বেগুনি কালারের ব্যাসিডিওস্পোর, এটা খারাপ। মানে কখনো রোদে জন্মায় না, রোদে জন্মালে তো ভালো হইতো তাই না, মানে বিশুদ্ধ হয়ে যেত। রোদে জন্মায় না তার মানে খারাপ। কাঠের উপর জন্মানোর কথা মাটিতে, তোমার জন্মাচ্ছে কোথায়? কাঠের উপর, ভালো জিনিস না তো। তার মানে এটা কিন্তু তোমার জন্য একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এমসিকিউতে আসে, বলে যে বিষাক্ত মাশরুম চিনবা কেমনে, এভাবে কিন্তু চেনা যায়। শৈবাল ছত্রাকের পার্থক্যটা তোমরা একটু রিডিং দিও, এটা আমি আর পড়াচ্ছি না। আই থিঙ্ক আমাদের মনে হয় শৈবালের ছত্রাকের পার্টটা, আচ্ছা একটা জিনিস বাকি আছে, ছত্রাকের রোগ। দেখো আলোর বিলম্বিত ধসারোগ যেটা সেটা কিন্তু তোমার ছত্রাক থেকে হয়। কী দিয়ে হয়? দেখো আর্লি ব্লাইট যেটা, সেটা হয় তোমার অল্টারনিয়াস সোলেনি দিয়ে মানে আর্লি ব্লাইট হয়। তবে পিথোফোরা ইনফেস্টান্স দিয়ে সেটা কিন্তু তোমার বিলম্বিত ধসারোগ হয়। কি দিয়ে? পিথোফোরা ইনফেস্টান্স দিয়ে। এবং ছত্রাক দেহগুলো তো তোমরা জানো, ছত্রাক দেহ কিন্তু ওই যে পিথোফোরা যেটাতে হয়, এটা কিন্তু তোমার মাইসেলিয়াম, মানে ছত্রাক দেহ তো মাইসেলিয়াম, এবং এটা কিন্তু সিনোসাইটিক। কেন? অনেকগুলো নিউক্লিয়াস থাকে, সেজন্য আমরা কিন্তু বলি সিনোসাইটিক। এবং দেখবে হস্টোরিয়া দিয়ে কিন্তু আসলে এটা না, এটা কিন্তু অলরেডি বলা হয়েছে, এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। অনেক তৈলবিন্দু থাকে সঞ্চিত খাবার হিসেবে, এগুলো কিন্তু তোমাদের অলরেডি আলোচনা করা হয়েছে। তুমি রোগ লক্ষণগুলো একবার রিডিং দিতে পারো, তবে আমরা এটা আসলে ঠিকঠাক করি কেমনে বা ট্রিটমেন্ট করি কেমনে? বৌদ্ধ মিশ্রণ দিয়ে, যেটা বলি কপার সালফেট, লাইম, পানি। হ্যাঁ, কপার সালফেটের সংকেত তো জানোই, কপার সালফেট, লাইম মানে কি? ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, পানি মানে পানি। ওকে, তাহলে এই কপার সালফেটের জায়গায় ফেরাস সালফেট করে দিতে পারে বা ক্যালসিয়াম সালফেট করে দিতে পারে। লাইম মানে হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সালফেট না, বলছি ক্যালসিয়াম কার্বনেটও না। তাহলে এই জিনিসগুলো তোমাদের আইডিয়া রাখতে হবে। তাহলে আই থিঙ্ক এটা তো তোমাদের ক্লিয়ার। একটু সামনে চলে আসো, দাঁতরোগ বা ডার্মাটোফাইটোসিস। দাঁতরোগ মানে কি? দাঁতরোগ মানে হলো যে দেখবে যে অনেকের যে গোল 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 তোমার হলো রিংয়ের মতো স্ট্রাকচার হয়, তুমি দেখলেই চিনতে পারবে যেটা দাঁত। দাঁতরোগ আসলে কী দিয়ে হয় জানো? মানে দাঁতরোগ আসলে মানে হয় ছত্রাক দিয়ে। ওরা আমাদের এই যে ত্বক, চুল, নখ, এগুলোতে যে ক্যারাটিন থাকে, ক্যারাটিনগুলোকে খেয়ে ফেলে। এই যে ট্রাইকোফাইটন, তারপর এপিডার্মোফাইটন, হ্যাঁ, দেখো আমি তোকে বলি মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন আর ট্রাইকোফাইটন, হ্যাঁ, এই তিনটা দিয়ে কিন্তু তোমার মেইনলি হলো তোমার দাঁত রোগটা হয়ে থাকে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। এটা আমি মনে রাখতাম মেট দিয়ে, মিট, হ্যাঁ, মানে তোমার মিটের পাস্ট টেন্স, হ্যাঁ, মেট। দেখো মাইক্রোস্পোরা, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, এগুলো দিয়ে কিন্তু তোমার দাঁত রোগ হতে পারে। কি হয়? মেনলি তোমার প্রথমের দিকে একটা ছোটো ছোটো লাল গোটা হয়, আইসের মতো হয়, আস্তে আস্তে এটা ছড়াতে থাকে। মানে প্রথমে তো মাঝে হয়, তারপর আস্তে আস্তে ছড়াতে থাকে, মাঝে পাটটা ঠিক হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার বাইরের দিকে ছড়াতে থাকে। এবং যত খামচাবা তত কিন্তু বেশি আরও হয়ে যাবে। তারপর দেখবে যে ওখান থেকে নখে যেতে পারে, নখ থেকে চুলে যেতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। সহজ কথা হইলো, কতদিন শক্তিকাল? মনে রাখবে শক্তিকালটা 3 থেকে 5 দিন। কতদিন? 3 থেকে 5 দিন। যদি তুমি হাইজিন মেনটেন না করো তাহলে কিন্তু আসলে এটা বেশি হয়, বুঝছো? তাহলে তুমি এটা কীভাবে প্রতিকার করবা? প্রতিকার করার উপায় কি? আচ্ছা এক মিনিট, জাস্ট মিনিট। প্রতিকার করার উপায় হইল যে তুমি হাইজিন মেনটেন করে চলবা। তারপর মনে করো তুমি স্যাঁতস্যাঁতে জায়গায় যাবা না, ভালো পরিবেশে থাকবা। তারপর মনে করো সাপোজ তুমি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি যে মলমগুলো যেগুলো আছে সেগুলো ইউজ করবা, ডাক্তারের পরামর্শ দিবা। মাথায় দাঁত হলে স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত মলম ইউজ করতে পারো। তারপর দেখো যে অন্যান্য স্থানে দাঁত হলে আয়োডিন বেনজোইক অ্যাসিড ইউজ করা যেতে পারে। তারপর দেখো অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে কি? টার্বিনাফাইন, মাইকোনাজল, এটা তোমার অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে। বেশ কিছু ওষুধের নামও দেওয়া আছে, তুমি চাইলে পড়তে পারো। আর যদি মনে হয় যে ভাইয়া আমরা কি কোনো মানে হার্বাল ট্রিটমেন্ট ইউজ করতে পারি, ক্যাসিয়া এলাটা দিয়ে ট্রিটমেন্ট করা যায়, মানে ভালোভাবে চুলকায়, যদি তুমি ক্যাসিয়া এলাটা গাছের রস লাগাও তাহলে নাকি ঠিক হয়ে যায়। আমরা তো কখনো ইউজ করি না, আমরা অ্যাকচুয়ালি হলো তোমার টার্বিনাফাইন, মাইকোনাজল যে ক্রিমগুলো থাকে এগুলো ইউজ করি। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়াটা বেটার। আর প্রতিরোধগুলোকে তোমার রেটিং দিবে। ওকে, এখন হচ্ছে আমাদের লাইকেন শুরু করার আগে আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা ছত্রাকের পার্টটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। ছত্রাক কি বুঝতে পারছো সব? আচ্ছা ওকে, তাহলে মোটামুটি তোমরা এই পার্টটা বুঝতে পারছো। এখন আসলে আমরা লাইকেনে চলে আসি। দেখো লাইকেন জিনিসটা অ্যাকচুয়ালি কি? লাইকেন জিনিসটা হলো একটা সহাবস্থান, হ্যাঁ, মানে শৈবাল ছত্রাক একসাথে থাকবে, এটাকে আমরা বলতেছি লাইকেন। তার মানে সহজ কথা হইল লাইকেন জিনিসটা কি? শৈবাল ছত্রাক একসাথে আছে, এটাকে আমরা বলতেছি লাইকেন। এটা আমরা বলতেছি লাইকেন। এখন এই যে শৈবাল ছত্রাক একসাথে যে থাকতেছে, দেখো লাইকেনে তোমার হলো 5 থেকে 10% হলো শৈবাল থাকে, বাকি 90 থেকে 95% থাকে হলো তোমার ছত্রাক। কি থাকে? 90 থেকে 95% থাকে ছত্রাক। মূল কথা কি জানো? লাইকেন কিন্তু মানে একটা স্ট্রাকচারের ভিতরে শৈবালও থাকে, ছত্রাকও থাকে। শৈবাল কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, তার মানে সে কিন্তু খাবার তৈরি করতে পারে। ছত্রাক কিন্তু খাবার তৈরি করতে পারে না। মানে একজন আরেকজনকে জায়গা দিয়ে একজন আরেকজনের থেকে খাবার নিয়ে মানে মানে ধার ধুর করে আলটিমেটলি চলে। এটাই হলো তোমার লাইকেনের স্ট্রাকচার। এখন দেখো লাইকেন কিন্তু আমরা কসমোপলিটন উদ্ভিদ বলি। কেন বলি? কারণ এটা কিন্তু সবখানেই জন্মাইতে পারে। কেন? কারণ হলো তোমার শৈবালে খাবার তৈরি করে দিবে আর ছত্রাকে জায়গা দিবে, তাহলে তো হয়ে গেছে। ছত্রাক কিন্তু অনেক মানে অভিযোজন ক্ষমতা সম্পন্ন।
যেখানে শৈবাল বাঁচতে পারে না সেখানে কিন্তু ছত্রাক বেঁচে থাকতে পারে। ছত্রাক বেঁচে থাকবে কেন, যে খাবারই না পায়। সেই জন্য ছত্রাক তোমাকে স্ট্রাকচার বা একটা জায়গা দিচ্ছে, আর শৈবাল কিন্তু রান্না করে দিচ্ছে। এই হলো মূল কথা। ওকে, আসো যদি বলি বৈশিষ্ট্যগুলো কী, বৈশিষ্ট্যগুলো তো তোমরা জানো কিছুটা। এখান থেকে থ্যালাসে কাঠামো গঠন করে, মানে ছত্রাকটা হলো কাঠামো গঠন করে, কাঠামোর ভিতরে শৈবাল থাকে। আর আকৃতিগতভাবে লাইকেন কিন্তু থ্যালয়েড অনেক টাইপের হতে পারে, এগুলো একটু দেখবা। সহজই কেন, কারণ তোমার শৈবাল তো রান্না করেই দিচ্ছে, সে কিন্তু মানে নিজেরা কিন্তু খাবার পাচ্ছে। এবং অঙ্গজনন অযৌন জনন ঘটে, কিন্তু যৌন জননটা শুধুমাত্র ছত্রাকই ঘটে। তার মানে যৌন জনন কি তোমার শৈবালে ঘটবে? মানে লাইকেনের যে শৈবাল থাকে, শৈবালে কি যৌনজনন ঘটবে? ঘটবে না, শুধুমাত্র ছত্রাকে যৌনজননটা ঘটবে। আর থাইলাসের নিচের দিকে রাইজাইন থাকে, যেটা পানি শোষণ করতে হেল্প করে, বায়ু দূষণের প্রতি অতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। এটা মনে রাখবা। এখানে চলে আসো, শৈবাল যেহেতু তোমার ফটোসিনথেসিস করতে পারে সেজন্য আমরা বলি ফটোবায়ন্ট। হ্যাঁ, যেহেতু তোমার ফটোসিনথেসিস করতে পারে সেজন্য আমরা বলি ফটোবায়ন্ট। আর ছত্রাককে আমরা বলি মাইক্রোবায়ন্ট। হ্যাঁ, কি বলি? মাইক্রোবায়ন্ট বলি। এটা একটু মনে রাখবা। আর মানে যে ফটোবায়ন্ট যে শৈবালের মধ্যে সাধারণত নস্টক যেগুলো, নীলাভ সবুজ শৈবাল যেগুলো, সেগুলো আসলে বেশি ইউজ হয় আর কি। আর ছত্রাকের মধ্যে মাইক্রোবায়োন্টের মধ্যে এরা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাস্কোমাইসিটিস গোত্রের হয়, কিছু কিছু ব্যাসিডিওমাইসিটিসও হইতে পারে। তাহলে এখন দেখো শৈবাল কী উপকার পায়, ছত্রাক কী উপকার পায়, এটা তোমরা একবার রিডিং দিবা। শৈবাল মনে করো সাপোজ রান্না করে দিচ্ছে, ছত্রাক একা একা বসে বসে খাইতে পারতেছে। আর শৈবালকে মনে করো সাপোজ একটা জায়গা দিচ্ছে, পরিবেশ দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এনে দিচ্ছে। এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। তবে এই ব্যাপারটা হয় কি জানো, যে এখানে কিন্তু লাইকেনে শৈবালের যে ছত্রাক কিন্তু আসলে বেশি সুবিধা পায়, বুঝছো? সেজন্য আসলে এটা না মানে একবারে 50-50 হয় না, এটা কিন্তু আসলে একটা মানে হ্যালোটিজম, বুঝছো? এটা কিন্তু একটা হ্যালোটিজম বা মিথজীবিতা। ওকে, মানে এই যে হস্টোরিয়াদের মানে শৈবাল তো খাবার তৈরি করতেছে, কী দিয়ে শোষণ করতেছে বলতো? হস্টোরিয়াম দিয়ে কিন্তু সে শোষণ করে নিচ্ছে খাবারটা। হ্যাঁ, মূল কথা একজনে রান্না করে দিচ্ছে, একজনের জায়গা দিচ্ছে, এগুলো সবচেয়ে সহজ কথা। আসো, লাইকেনের শ্রেণীবিন্যাস, অনেকগুলো কথাবার্তা বলা, আমাদের এই টার্মগুলো একটু আমাদের জানা দরকার। উদাহরণগুলো দরকার আপাতত নাই। কোয়ার্টিকোলাস, মানে কোয়ার্টিকোলাস মনে রাখবা যে এটা হলো গাছের বাকল বা কাণ্ডের উপরে জন্মে, শেষ। কতে কোয়ার্টিকোলাস, কতে তোমার কাণ্ড। আর টেরিকোলাস মানে হইল উষ্ণ আর্দ্র অঞ্চলে জন্মে। হ্যাঁ, আর এই যে দেখো সেক্সিকোলাস যেটা, সেটা তোমার শীত অঞ্চলে মানে শিলা পাথর বা খণ্ডের উপর জন্মে। লিগনিন মানে কি? কাঠে লিগনিন পাই না, কাঠে লিগনিন পাই, তার মানে লিগনিকোলাসটা হলো তোমার কাঠের উপর জন্মায়, ভেজা কাঠ। আর অমনি মানে মনে রাখো সব। অমনি মানে কি? সব। অমনি মানে কি? সব। তাহলে একটা জিনিস মনে রাখো, অমনিকোলাস এটা তোমার বিভিন্ন মানে সবখানে জন্মে, হাড়, চামড়া, লৌহ, এইসব সবখানে জন্মে। আর ফলিকোলাস যেটা, সেটা কিন্তু তোমার ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মে, এটা একটু মনে রাখবা। এখান থেকে আমাদের খুব একটা বেশি কিছু লাগে না। গঠনগত শ্রেণীবিন্যাসের মধ্যে একটা ব্যাপার আছে, এটা একটু দেখো। ক্রাস্টোস, ফোলিওস, এখানে নামগুলো তোমাদের অত বেশি মুখস্থ করতে যাওয়ার দরকার নেই, হাতে কোনো অল্প একটা লাইন বলে দিই, তোমরা একটু আইডিয়া রাখতে পারো। কারণ এখান থেকে এত ইনফো সেগুলো মনে রাখা তোমার জন্য খুবই টাফ। ওকে, তবে একটা যেটা খেয়াল করো, দেখো ফোলিওস যেটা, ফোলিওস লাইকেনটা দেখতে কেমন জানো? বিষমাবিষ্ট পাতার মতো, বিষমাবিষ্ট পাতার মতো, এটা একটু মনে রাখবা। উদাহরণগুলো আসলে খুব একটা লাগবে না, কারণ উদাহরণগুলো তোমরা মনে রাখা তোমার জন্য প্যারা লাগবে। ফ্রুটিকোসটা দেখতে কেমন? চ্যাপ্টা বা দণ্ড আকৃতি। কেমন? চ্যাপ্টা বা দণ্ড আকৃতি, এটা মনে রেখো। লেপ্রোস যেটা, সেটা হলো তোমার সবচেয়ে সরল প্রকৃতি। থ্যালাসের মধ্যে সবচেয়ে সরল প্রকৃতি কোনটা? লেপ্রোস, এটা মনে রাখবা। আর লাইকেন গঠনকারী মানে যে লাইকেন গঠনকারী ছত্রাকের উপর নির্ভর করে। লাইকেন কিন্তু কয় প্রকার? 2 প্রকার, একটা অ্যাস্কোলাইকেন, একটা তোমার ব্যাসিডিও লাইকেন। একটা অ্যাস্কোলাইকেন, একটা কি ব্যাসিডিও লাইকেন। তাহলে দেখো, যদি লাইকেন গঠনকারী ছত্রাক যদি অ্যাস্কোমাইসিটিস হয় তাহলে বলবো অ্যাস্কোলাইকেন, আর যদি ব্যাসিডিওমাইসিটিস হয় তাহলে বলবো তোমার ব্যাসিডিও লাইকেন। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখবে, এখান থেকে আর কিছু দরকার নাই। লাইকেনের অন্তর্গঠন দেখো, লাইকেনের অন্তর্গঠনে আমাদের কিন্তু 4টা জিনিস পাচ্ছি। একটা ঊর্ধ্বকর্টেক্স, তারপরে দেখো শৈবাল স্তর, এটা হলো ঊর্ধ্বকর্টেক্স, শৈবাল স্তর, তার একটা মেরুলা, এটা নিম্ন কর্টেক্স। ওকে, খালি জাস্ট তোমার নামগুলো আইডিয়া রাখো, তাহলে তোমার জন্য মোর দেন এনাফ। হ্যাঁ, তাহলে কী থাকে? তাহলে বলবো তোমার 4টা স্তর থাকে, ঊর্ধ্বকর্টেক্স, তারপর কি শৈবাল স্তর, তারপর মেডুলা, তারপর নিম্ন কর্টেক্স। শৈবাল স্তর একটা নাম কি বলো? গনেডিয়াল স্তর। শৈবাল স্তর একটা নাম কি? গনেডিয়াল স্তর। আর মেডুলা তো জানোই, মেডুলাতে আমাদের খুব একটা বেশি কিছু নাই। আর যদি দেখি যে লাস্ট স্তরে তোমার নিম্ন কর্টেক্সে রাইজাইন থাকে, যেটাতে তোমার পানি শোষণ করে। ওকে, এটা একটু মনে রাখবা। এখন লাইকেনের জননে চলে আসো। লাইকেনের জননে আমরা কিন্তু 2 টাইপের ব্যাপার স্যাপার পাবো এখানে। একটা জিনিস খেয়াল করো, এখানে অনেক কথাবার্তা বলছে। মানে লাইকেনে অঙ্গ, যৌন, সবগুলোই হয়। থ্যালাসের খণ্ডায়ন, ক্রমাগত মৃত্যু, পচন, ইসিডিয়া, সোরেডিয়া, এই রিলেটেড অনেক কথাবার্তা বলছে, আপাতত দরকার নাই। তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না। যেটা দরকার আমাদের, যে এই যে দেখতেছো ইসিডিয়াম, পিকনিডিয়া, এগুলো তোমাদের জন্য আসলে খুব বেশি ভিতরের দিকে যাওয়া দরকার নেই। একটা মনে রাখবা, লাইকেনের পুং জননাঙ্গকে বলা হয় স্পার্মোগোনিয়াম, ইসি জননাঙ্গকে বলা হয় কার্পোগোনিয়াম। ওকে, আমি জিজ্ঞেস করি লাইকেনের পুং জননাঙ্গে কী বলতেছি? স্পার্মোগোনিয়াম বলতেছি। আর ইসি জননাঙ্গকে আমরা কী বলতেছি? কার্পোগোনিয়াম বলতেছি। এই জিনিসটা তোমরা একটু আইডিয়া রাখবা।
এখন আমাদের লাইকেনের গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের দরকার বা উপকারী দিকগুলো দরকার। একটা মরুচক্রমণে হেল্প করে, মানে যেই জায়গাতে কিছুই ছিল না সেই জায়গাতে কিন্তু তারা বেঁচে থাকতে পারে, একটা নতুন বলতে গেলে প্রাণ সত্তা তৈরি করতে হেল্প করে। মূল কথা যেহেতু শৈবাল মানে অভিযোজনে সক্ষম, সেই জায়গাটা দিচ্ছে শৈবালে তো আমার মনে করো যে খাবার দিচ্ছে, ওরা মনে করো সাপোজ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, পাথরটা হয়তো ক্ষয় হয়ে যাচ্ছে। মনে করো সাপোজ ওরা প্রথম লাইকেনটা মারা গেল, ওই লাইকেনের উপর আরেকটা লাইকেন জন্মাবে, ওখানে আবার এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে, পাথরটা ক্ষয় হতে থাকবে, মাটি তৈরি হবে, মাটি থেকে গাছ হবে, এই সময় এরকম করে কিন্তু চলতেই থাকে। মূল কথা এখান থেকে কিন্তু জেরোশিরি যোগের সূচনা হয়। মানুষের খাদ্য হিসেবে ইউজ হয়, দেখো লাইকেনিন যেটা সেটা কিন্তু একটা কার্বোহাইড্রেটের উৎস। দেখো এন্ডোকার্বন মিনিয়াটাম পারমেলিয়া, হ্যাঁ এগুলো একটু দেখতে পারো। পশুর খাদ্য হিসেবে আমাদের একটু দরকার, যে রেনডিয়ারের মসের বৈজ্ঞানিক নামটা কি ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরা। অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু ইউজ হয়, যেমন দেখো উসনিক অ্যাসিডটা কিন্তু গ্রাম পদ্ধতি ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারে, এটা একটু মনে রাখবা। আর টিউমারটা আমাদের জন্য খুব একটা দরকার নাই, টিউমারটা আমাদের জন্য খুব বেশি যে লাগে ব্যাপারটা এরকম না। লাইকেনিন আইসোলাইকেনিন খুব বেশি লাগে না। হৃদরোগে যেটা আমাদের দরকার রসেলা মন্টাইক নেই যেটা, সেটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো যে জলাতঙ্কের ওষুধ, এই তিনটা টার্ম আমাদের মনে রাখতে হবে। জলাতঙ্কের জন্য পেলটিকারা, হোপিং কপে, ক্ল্যারোনিয়া, যক্ষার ওষুধ হিসেবে আমাদের সেট্রারিয়া আইল্যান্ডিকা। মনে রাখবো কেমনি? পেলটিগেরা মানে পাল্টে গেছে, কী হয়েছে? পাল্টে গেছে। আগে পানি খেতে পারতো, এখন পানি খেতে পারতেছে না। তখন জলাতঙ্ক খেলে পানি খেতে পারতো আগে, এখন পারতে পারে না। তার মানে পেলটিগেরা পাল্টে গেছে। কফ ক্ল্যারোনিয়া মিলে, তাই না? আর অন্য সাপোজ যারা যক্ষা হয়েছে তারা কী করবে বলতো? যক্ষা হলে কী করে? আইসোলেট করে ফেলে, মানে একটা আইল্যান্ডে পাঠিয়ে দেবা, আইল্যান্ডিকা, সেট্রারিয়া আইল্যান্ডিকা। ওকে, এটা মনে রাখবা। এখান থেকে আমাদের দরকার নাই, লিটমাস পেপার তৈরিতে অনেক কথাবার্তা বলছে, এগুলো একবার রিডিং দিয়ে যাও। আর দেখো এগুলো আমাদের খুব একটা লাগে না, রং ট্যানিন এগুলো আমাদের জন্য খুব একটা যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, তোমরা চাইলে একটু পড়তে পারো। তবে উত্তেজক পদার্থ তৈরিতে দেখো উসনিয়া র্যামালিয়া এটা কিন্তু দেখো উস্কাই দিচ্ছে, তাই না? উস্কাই দিচ্ছে। এই র্যামালিন না যেটা দেখছো না, এই যে র্যাম যেটা দেখছো না, র্যাম কিন্তু একটা অ্যালকোহলের ব্যাপারে, বুঝছো? র্যাম কিন্তু একটা অ্যালকোহল ব্যাপারেজ, তার মানে এটা কিন্তু একটা উত্তেজক পদার্থ। মনে রাখবা এই যে উষ্ণিয়া যেটা মানে উস্কায় দেয় না, এই যে দেখো ক্ল্যাডোনিয়া উষ্ণিয়া, ওই উষ্ণিয়া কিন্তু খুবই খারাপ, মানে উস্কায় দেয়, মানে পাথরের ক্ষয় সাধন করতে পারে। এই যে লিডারিয়া ভলপিনা দিয়ে আমরা কিন্তু নেকড়ে নিধন করতে পারি, কী করতে পারি? নেকড়ে নিধন করতে পারি। পাশাপাশি দেখো এই যে উষ্ণিয়া যেটা দেখতেছো না, যে ইভার্নিয়া উষ্ণিয়া এক গাছ থেকে আরেক গাছ পর্যন্ত ছড়ায় যায়, এবং এটা কিন্তু দাবানলটাকে ছড়ায় দেয়, বুঝছো? দেখো উষ্ণিয়া কিন্তু এক গাছ থেকে অন্য গাছে চলে যায়, এবং এটা কিন্তু তোমার দাবানল তৈরি করতে পারে বা দাবানল ছড়াই দিতে পারে। আবার এই যে দেখো আইসল্যান্ড মস, এগুলো তো তোমরা জানো, এগুলো খুব বেশি কিছু নাই, এটা একটু মনে রাখবা। তবে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা, বায়ু দূষণের নির্দেশক কোনটা বলো তো? লাইকেন। বায়ু দূষণ নির্দেশককে লাইকেন। তার মানে বায়ু দূষণ অঞ্চলে লাইকেন কম পাওয়া যাবে। তোমার তুমি দেখতেছো কোন জায়গায় লাইকেন নাই, সে কিন্তু বায়ু দূষণ থাকবে না, মানে বায়ু দূষণ অনেক বেশি, তাই না? লাইকেন না থাকলে কি বলবা? বায়ু দূষণ অনেক বেশি। তার মানে বায়ু দূষণের নির্দেশককে, তাহলে বলবো তোমার লাইকেন। আর যদি বলি যে পরিবেশ দূষণের সূচক কী, তাহলে বলবো রিক্সিয়া। তাহলে এটা আমরা মনে রাখতাম কেমন জানো? পরিবেশ, দেখো পরিবেশ নামের ভিতরে অ্যান্সার দেওয়া আছে, দেখো পরিবেশ রতরিক্সিয়া। আর বায়ু দূষণ কি? বায়ু দূষণ বাংলাদেশে মনে রাখতাম, হ্যাঁ বাংলাদেশ। তাহলে বিতে বাংলাদেশ মানে বিতে বায়ু, আর এলতে কি? লাইকেন। বাংলাদেশ দিয়ে মনে রাখতে পারো। আর পরিবেশ দূষণ যেটা, সেটা পরিবেশ দূষণটা কিন্তু রিক্সিয়া। টেরিডোফাইটা যেটা সেটা। এখন সামনে চলে আসো, লাইকেনের গুরুত্ব এটা একটু তোমরা রিডিং দিবা। নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে কে? নষ্ট কেন হবে না, এটা তোমরা জানো। পানি ধারণ ক্ষমতা বাড়ে, তারপর এখানে অনেক কথাবার্তা বলছে। পরিবেশ দূষণের ইন্ডিকেটর আসলে রিক্সিয়া, বুঝছো? এটা আসলে এখানে দিবা না। তোমরা যদি বলে যে বায়ু দূষণ রিলেটেড কথাবার্তা বলছে, কি দেখাবা? বায়ু দূষণ রিলেটেড কথাবার্তা বলছে তুমি এখানে লাইকেন দেখাবা, আর পরিবেশ দূষণ রিলেটেড কথাবার্তা বলছে তুমি রিক্সা দেখাবা। ওকে, অবশ্যই অপশনগুলো একটু চেক করে নিবা। তাহলে মোটামুটি মনে হয় আমাদের চ্যাপ্টার শেষ। তো আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা লাইকেনটা বুঝতে পারছো কিনা, যারা যারা লাইভে আছো, যারা ক্লাসগুলো করতেছো, আমাকে একটু কাইন্ডলি জানাও তোমরা বাকিটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, লাইকেনটা মোটামুটি তোমাদের সবাই বুঝতে পারছো। তাহলে দেখো আমরা মোটামুটি চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। আলটিমেটলি ব্যাপারটা কি জানো, যে তোমার অ্যাডমিশন টাইম তোমাদের পড়াশোনাটা রেগুলার রাখতে হবে। দেখো এই অ্যাডমিশন টাইমটাতে অনেকেই এক জায়গা থেকে এক জায়গায় দৌড়াদৌড়ি করবে, হয়তো পড়াশোনা মনোযোগ হবে না। তার জন্য আসলে তোমার জন্য সময় যা, আরেকজনের কিন্তু জমানো সময়টা, হয়তো যে পড়াশোনা ভালোভাবে করবে সে হয়তো ভালো করবে, আরেকজন মনে করতে হবে যে ভালোভাবে পড়াশোনা করতেছে না সে হয়তো ওভাবে আগাইতে পারবে না। সেটা আসলে ডিপেন্ড করতেছে তোমার মাইন্ডসেটটা কেমন, তুমি কী চাচ্ছ সেটার উপর। এখন মনে করছো তুমি যদি মনে করো যে ভাই আমি একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাইতে চাই, তাহলে কিন্তু তোমার মাইন্ডসেটটা হইতে হবে এরকম ডেডিকেটেড, হ্যাঁ, যে তুমি রেগুলার কনসিস্টেন্সি ধরে রেখে তুমি পড়াশোনা করতেছো। মনে করো সাপোজ একদিন পড়লা আরেকদিন পড়লা না, এরকম যদি হয় তাহলে কিন্তু তোমার জন্য ভালো জায়গায় চান্স পাওয়া কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, দেখো কোনো জিনিস কিন্তু সহজে পাওয়া যায় না। যখন তুমি একটা জিনিসের জন্য মন প্রাণ দিয়ে একবারে ডেডিকেটেডভাবে ইফোর্ট দিয়ে পড়াশোনা করবা, দেখবে যে তুমি কিন্তু ওই জিনিসটা
যদি তোমার ভাগ্য সহায় হয় তাহলে কিন্তু তুমি ওই জিনিসটা কিন্তু সহজেই পেয়ে যাবা। আর যদি মনে হয় যে তোমার ভাগ্যে নাই তাহলে আলটিমেটলি অনেক পরিশ্রম করার পর কিন্তু অনেকে চান্স পায় না। কিন্তু বাট তুমি পরিশ্রমই করতেছো না, তুমি যদি এক্সপেক্ট করো তুমি ডিএমসি চান্স পাবে, এটা কি কখনো সম্ভব? তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব না। দেখো পরিশ্রম করতেছো না তার মানে তুমি একবারেই বাদ। তুমি পরিশ্রম করতেছো তাহলে তুমি কিন্তু অন্তত রেসে আসো যে তুমি পাইতেও পারো নাও পাইতে পারো। তোমার যদি ভাগ্য সহায় থাকে, তুমি যদি সব কিছু তোমার জন্য ফেভারেবল হয়, যদি ভালোভাবে একটা এক্সাম দিয়ে আসতে পারো তাহলে দেখবে তোমার জন্য কিন্তু মেডিকেল একটা সিট তোমার জন্য থাকতেছে। সো মানে অন্তত যেই চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি পড়াইছি চেষ্টা করবা অন্তত রেগুলার ক্লাসগুলো করার। আর আগের ক্লাসগুলো যদি কারো করে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা যে ক্লাসগুলো দেওয়া আছে, সেই ক্লাসগুলো তোমরা একটু রেগুলার করার চেষ্টা করবা বা একটু দেখে নিয়ে গ্যাপগুলো ফিল আপ করে দেখার চেষ্টা করবা। দেখো তোমরা কিন্তু অলরেডি কটা চ্যাপ্টার শেষ করে ফেললাম, 7টা চ্যাপ্টার শেষ করে ফেলছো, আর হয়তো 3টা চ্যাপ্টার বাকি আছে। 3টে চ্যাপ্টার হয়তো আমাদের 3 দিন বা 4 দিন লাগবে। সেটা কিন্তু আমরা মোটামুটি এই কোচিং শুরুর আগে কিন্তু অলরেডি 10টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতেছি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট, তাই না? তাহলে এইটুকু অন্তত ইনশিওর করতে হবে তোমরা ডেডিকেশনের সাথে পড়াশোনাটা একটু রেগুলার চালা যাচ্ছ এবং ইনশিওর করতেছো রেগুলার ক্লাস করতেছো এবং প্র্যাকটিসটা পড়াশোনাটা চালা যাচ্ছ। তাহলে দেখবা তোমার জন্য কিন্তু অন্তত এইটুকু তোমার ভিতরে কনফিডেন্সটা গ্রো করবে, হ্যাঁ আমি পড়ছি, আমি পরিশ্রম করতেছি, আমি ইনশাল্লাহ ভালো একটা জায়গায় চান্স পাবো। যাই হোক, মোটামুটি আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি। আমাকে একটু তাহলে জানো, তাহলে মোটামুটি মনে হয় তোমরা সব কিছু বুঝতে পারছো, আমরা ক্লাসটা শেষ করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।